কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। বাস্তব সংখ্যা অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাসে সবাইকে সুস্বাগতম। এই ক্লাসে আমি বাস্তব সংখ্যা অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষায় কিংবা কলেজের পরীক্ষায় যত টাইপের এমসিকিউ আসতে পারে সবগুলো টাইপ কভার করে দেবো। তুমি যদি জাস্ট এই ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলেই এইচএসসি পরীক্ষায় বাস্তব সংখ্যা অধ্যায় থেকে যতগুলো এমসিকিউ আসবে সবগুলো তুমি কারেক্ট অ্যান্সার করে চলে আসতে পারবা। তো দেরি না করে চলো শুরু করে দিই। প্রথমে আমরা প্রকারভেদ পড়বো। প্রকারভেদ থেকে একটা এমসিকিউ আসতে পারে। তোমরা যারা জটিল সংখ্যা অধ্যায় পড়ছো তোমরা জানো সকল বাস্তব সংখ্যা কিন্তু আসলে জটিল সংখ্যার অংশ। তো আমরা যারা জটিল সংখ্যা অধ্যায় পড়ে ফেলছি আমরা জানি, যারা পড়ো নাই কোনো সমস্যা নাই, দেখে রাখো। জটিল সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল সি দিয়ে। জটিল সংখ্যার ইংলিশ হচ্ছে কমপ্লেক্স নাম্বার, এই জন্য ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করে। তো আমরা বাস্তব সংখ্যাতে পড়লেও শুরু করব জটিল সংখ্যা থেকে, কারণ বাস্তব সংখ্যা আসছে কোত্থেকে? জটিল সংখ্যা থেকে। পৃথিবীর যত সংখ্যা আছে সবগুলো আসলে জটিল সংখ্যার অংশ, সেটা হোক বাস্তব সংখ্যা কিংবা অবাস্তব সংখ্যা। তো খেয়াল করে দেখো, জটিল সংখ্যার প্রকারভেদ দুইটা, বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যাকে কাল্পনিক সংখ্যাও বলে। তো খেয়াল করে দেখো, আমরা মেইনলি পড়বো কোনটা? বাস্তব সংখ্যা। তার মানে তোমরা বুঝতেছো সকল বাস্তব সংখ্যাই কি জটিল সংখ্যার অংশ। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, দেখো এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, সকল বাস্তব সংখ্যাই কি জটিল সংখ্যার উপসেট। দেখো এই যে আর উপসেট সি, এটা উপসেট চিহ্ন তোমরা জানো, 9 10-এ পড়ছো। তো সকল বাস্তব সংখ্যাই কমপ্লেক্স নাম্বারের উপসেট, আর উপসেট সি। এইখান থেকে একটা এমসিকিউ আসতে পারে। তারপরে আমরা এখন শুরু করব বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা দুই প্রকার, মূলদ, অমূলদ। তো এই যে দেখো, মূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল সি দিয়ে, ক্যাপিটাল কিউ দিয়ে, এবং অমূলদ সংখ্যাকে প্রকাশ করা হয় কিউ প্রাইম দিয়ে। তো বাস্তব সংখ্যাকে আমরা প্রকার মানে টোটাল মেইনলি দুই ভাগে ভাগ করতে পারি, মূলদ, অমূলদ। তো এখান থেকে আমরা এটা লিখতে পারি যে মূলদ এবং অমূলদ এই দুইটা মিলে টোটাল বাস্তব সংখ্যা। এটাকে এইভাবে লেখা হয়, কিউ ইউনিয়ন কিউ প্রাইম ইকুয়াল টু কি আর। দেখো, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এই দুইটার ইউনিয়ন সেট, মূলদ এবং অমূলদ এই দুইটা মিলে আমি কি পাচ্ছি? বাস্তব সংখ্যা পাচ্ছি, তাই না? যেহেতু বাস্তব সংখ্যা মিললে দুই প্রকার, মূলদ অমূলদ। তো এখান থেকে এটা একটা এমসিকিউ আসতে পারে। এরপরে মূলদ সংখ্যার প্রকারভেদের মধ্যে এই তিনটা প্রকারভেদ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অঋণাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যাকে ক্যাপিটাল জেড দিয়ে প্রকাশ করা হয়, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়, এবং অঋণাত্মক পূর্ণ সংখ্যা হোল নাম্বার, এটা হচ্ছে হোল নাম্বার, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হোল নাম্বার, এইটাকে ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। তো এরপরেও মূলদের মধ্যে ভাইয়া ভগ্নাংশ সংখ্যা হইতে পারে। ভগ্নাংশ তো মূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়, মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তারাও মূলদ সংখ্যা। তবে পরীক্ষায় এই তিনটা আসবে, আমি জাস্ট এই তিনটা দেখাইছি। খেয়াল করে দেখো, পূর্ণ সংখ্যা ক্যাপিটাল জেড, স্বাভাবিক সংখ্যা ক্যাপিটাল এন, অঋণাত্মক পূর্ণ সংখ্যা ক্যাপিটাল ডাব্লিউ। তো এই তিনটা সম্পর্কে আমরা একটু জানবো, এই তিনটা থেকে পরীক্ষা আসবে। দেখো, প্রথমে পূর্ণ সংখ্যা ক্যাপিটাল জেড। পূর্ণ সংখ্যা কি? শূন্য, সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যা, সবগুলোকে আমরা কি বলি? পূর্ণ সংখ্যার সেট, ক্যাপিটাল জেড। তারপরে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, এক থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক থেকে শুরু করে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা, 1 2 3 4 5 6 ডট 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 সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা এক থেকে শুরু করে, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর অঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে শুরু, 0 1 2 3 4। দেখো, অঋণাত্মক মানে ঋণাত্মক নয়, তো শূন্যও কিন্তু ঋণাত্মক সংখ্যা নয়। দেখো এই যে এন এবং ডাব্লিউ, স্বাভাবিক সংখ্যা এবং অঋণাত্মক সংখ্যা, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে স্বাভাবিক সংখ্যা মানে গণনাকারী সংখ্যা, এক থেকে শুরু, তুমি গুণা শুরু করো এক থেকে। তো ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এক থেকে শুরু হয়, আর অঋণাত্মক সংখ্যা বা হোল নাম্বার 0 থেকে শুরু হয়। কথা বুঝছো? ওকে ফাইন। তো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো, আমি একটা চিত্র আঁকায় রাখছি, নতুন করে না লিখে, দেখো এখানে চিত্র আঁকানো আছে। তো তুমি এটা দেখেই বুঝতে পারবে এখানে আসলে কি কি বলছে। তবে এখান থেকে যেটা এমসিকিউ আসবে সেটা হচ্ছে এইটা, এই যে খুবই ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া, সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার উপসেট, অবশ্যই উপসেট। দেখো এই যে সকল স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার মধ্যেই আছে। দেখো এই যে পূর্ণ সংখ্যার মধ্যেই আছে না? দেখো, এই পূর্ণ সংখ্যার একটা অংশ স্বাভাবিক সংখ্যা। তো আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা উপসেট কার? পূর্ণ সংখ্যার। আবার খেয়াল করে দেখো, পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যার উপসেট না? পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যার উপসেট না? দেখো পূর্ণ সংখ্যা কি, দেখো এই যে দেখো, সকল পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যার একটা উপসেট, কারণ মূলদ সংখ্যা থেকেই তো পূর্ণ সংখ্যা আসছে, রাইট? তাইলে আমরা বলতে পারি যে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার উপসেট। তারপর দেখো, মূলদ সংখ্যা কি? বাস্তব সংখ্যার উপসেট। এই দেখো, বাস্তব সংখ্যার উপসেট। এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। দেখো এটা ভাইয়া, তুমি যদি আগের প্রকারভেদটা বুঝে থাকো তাহলেই বুঝবা, প্রকারভেদটা বুঝলেই হবে। দেখো, এই যে স্বাভাবিক সংখ্যা এন, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার উপসেট,
পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার উপসেট, মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার উপসেট, আবার বাস্তব সংখ্যা হচ্ছে জটিল সংখ্যার উপসেট, বাস্তব সংখ্যা হচ্ছে জটিল সংখ্যার উপসেট। তাহলে আমরা এখানে আরেকটা অ্যাড করতে পারি, আরেকটা অ্যাড করতে পারি যে বাস্তব সংখ্যা হচ্ছে জটিল সংখ্যার উপসেট। এই যে এখান থেকে এটা এমসিকিউ আসবে। কে কে বুঝতে পারছো দেখো, কে কে বুঝতে পারছো? আমি আরেকবার লিখি, দেখো এখানে এখানে লিখি, এইখানে লিখো, দেখো এই যে স্বাভাবিক সংখ্যা, এই যে আমি এখানে লিখি স্বাভাবিক সংখ্যা কার উপসেট? দেখো পূর্ণ সংখ্যার উপসেট, পূর্ণ সংখ্যা কার উপসেট? মূলদ সংখ্যার উপসেট, মূলদ সংখ্যা কার উপসেট? সকল বাস্তব সংখ্যার উপসেট, বাস্তব সংখ্যা কার উপসেট? জটিল সংখ্যার উপসেট। এই কথা বুঝছো? অবশ্যই বোঝা উচিত, অবশ্যই এটা বোঝা উচিত। এখান থেকে একটা এমসিকিউ আসবে কিন্তু। ওকে ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। তাহলে আসো এইবার আসো এমসিকিউ সলভ করি, এইবার আসো এমসিকিউ সলভ করি। কি বলছে দেখো, ন্যাচারাল নাম্বার, হ্যাঁ সঠিক, এক নাম্বারটা তো সঠিক। দেখো ন্যাচারাল নাম্বার 1 2 3 4 কথা সত্য। জেড 0 1 2 3 -1 -2 -3, হ্যাঁ সকল পূর্ণ সংখ্যা। কিউ, কিউ মানে মূলদ সংখ্যা না ভাই, এগুলো তো মূলদ সংখ্যা নাই, আমরা কিন্তু এগুলো জানি। দেখো পাই, ই এই দেখো পাই কিন্তু অমূলদ সংখ্যা ভাই, এগুলো তোমরা 9 10 পড়ছো। এই দেখো ছোট হাতের পাই 3 পয়েন্ট, মানে ছোট হাতের না তো, মানে পাই তো পাই 14159 ডট 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 ডট, এটা অমূলদ সংখ্যা। পাই কিন্তু অমূলদ, দেখো কিউ মানে মূলদ সংখ্যা, আর এখানে পাই কিন্তু অমূলদ। আবার ছোট হাতের ই, এটাও অমূলদ সংখ্যা, ছোট হাতের ই, এটার মান তোমরা জানো, এটা ক্যালকুলেটর থেকে বাইর করা যায়। ছোট হাতের ই, ছোট হাতের ই এর মান হচ্ছে, তোমরা শিফটে ক্লিক করবা, শিফটে ক্লিক করে লন, ক্যালকুলেটরে শিফট তারপর লন এলএন, দেখবা ই চলে আসবে, পাওয়ার কিছু নাই মানে 1 দিয়ে দিবা। 2.7182 2.7182 ডট ডট ডট, এগুলো কিন্তু অমূলদ সংখ্যা, এই দুটাই অমূলদ। তাহলে এখানে এটা হবে না, খেয়াল করে দেখো এটা হবে না। তাহলে সঠিক উত্তর হবে 1 এবং 2, নিচের কোনটি সঠিক উত্তর হবে? 1 এবং 2। কথা বুঝছো? আশা করি বুঝতে পারছো ভাই। আমরা জানি কিউ মানে মূলদ সংখ্যা, হ্যাঁ এখানে 1 মূলদ, বাট পাই ছোট হাতের এগুলো তো অমূলদ সংখ্যা, এগুলো তোমরা জানো। এই এগুলো তোমরা 6 7 থেকে পড়তেছো। √5 একটি অমূলদ সংখ্যা, √3 একটি অমূলদ সংখ্যা, √7 একটি অমূলদ সংখ্যা, তারপরে পাই ছোট হাতের ই, এগুলো তুমি যে ক্যালকুলেটরে বসাও দেখবা দশমিকের পরে আসতে আছে। ক্যালকুলেটর অবশ্য দশমিকের পরে 9 10 ঘরের বেশি শো করে না, বাট তুমি তো 3 4 ঘর দেখলে বুঝতে পারতেছো এটা কি অমূলদ সংখ্যা, আসতে আছে। ঠিক আছে, এগুলো তোমরা 6 7 এ পড়তেছো, কোনটা মূলদ কোনটা অমূলদ, এগুলো আসলে এখন আর আলাদা করে ডিফারেন্সিয়েট করে বোঝানোর দরকার নেই। শূন্য একটি কি সংখ্যা? শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, নিরপেক্ষ সংখ্যা ভাইয়া। শূন্য কিন্তু ধনাত্মক সংখ্যাও না ঋণাত্মক সংখ্যাও না। এটা কি? এটা না ঋণাত্মক না ধনাত্মক, এটা নিরপেক্ষ সংখ্যা, নিরপেক্ষ সংখ্যা। এরপর দেখো এখানে কি বলছে, এখানে কি বলছে খেয়াল করে দেখো কি বলছে। এই যে একটা সংখ্যা, এটা অবশ্যই বাস্তব সংখ্যা, হ্যাঁ কথা সত্য, এটা অবশ্যই বাস্তব। এটা জটিল না, জটিল সংখ্যা না ভাইয়া। জটিল সংখ্যা হলে কি থাকবে? ছোট হাতের আই থাকবে। তোমরা যারা জটিল সংখ্যা অধ্যায়ে পড়ছো তোমরা জানো, √ওভারের মধ্যে যদি নেগেটিভ সংখ্যা থাকে সেটা হয় জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা অবাস্তব সংখ্যা, যেটাই বলো। তো এখানে তো কোনো আই নাই, এটা জটিল সংখ্যা হবে না ভাইয়া। তাহলে 2 বাদ, 2 বাদ, 2 যেখানে যেখানে আছে বাদ, 2 বাদ ভাইয়া। তাহলে সঠিক উত্তর কি? 1 ও 3। সঠিক উত্তর হচ্ছে 1 ও 3, বুঝছো? তারপরে দেখো এখানে কি বলছে, ভগ্নাংশ, ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব। হ্যাঁ সকল বাস্তব সংখ্যাকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব। ওকে ফাইন, সকল বাস্তব সংখ্যাকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করা সম্ভব, অসুবিধা নাই। এখন খেয়াল করে দেখো এখানে ভাইয়া সকল পূর্ণ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা, নিচে 1 দিয়ে দিবা, নিচে 1 হলেই তো হচ্ছে, অসুবিধা নাই। তবে এই ম্যাথে আসলে কিছু চিন্তা করার দরকারই নাই। তুমি দেখতেছো এটা জটিল সংখ্যা না, 3 নম্বর অপশনে কি আছে দেখারই তো দরকার নেই। কেন? এটা জীবনেও জটিল সংখ্যা হবে না। তাহলে যতগুলো অপশনে 2 আছে 2 বাদ, শুধুমাত্র বি বাকি আছে, তাহলে বি সঠিক উত্তর। শুধুমাত্র কি বি বাকি আছে, বি সঠিক উত্তর। কথা বুঝছো? তারপরে এটা দেখো কি বলছে, কোনটি অমূলদ সংখ্যা নয়? √11, এটা তো অবশ্যই অমূলদ সংখ্যা, আমরা ছোটবেলা থেকে পড়তেছি। √3 √5 √7 √11 √13 √17, এগুলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তো এটা তো অবশ্যই অমূলদ সংখ্যা। পাইও তো অমূলদ সংখ্যা, 3.14159 ডট 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 চলতে থাকে। তো এই দুইটার মধ্যে কোনটা অমূলদ নয়? দেখো প্যাটার্ন খুঁজে বাইর করো। 101 101 101, এই দেখো পেয়ে গেছি ভাইয়া। খালি 101 দশমিকের পরে 101 রিপিট হচ্ছে। দেখো এই যে 101 101, তারপর দেখো আবার 101, আবার খেয়াল করে দেখো কি আবার 101, ভাইয়া প্যাটার্ন পেয়ে গেছি। তো এটা তো পৌনঃপুনিক সংখ্যা। এই দেখো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় 0.101, প্রথমটার উপরে পৌনঃপুনিক আর লাস্টেটার মধ্যে পৌনঃপুনিক দিলেই হয়। তাহলে এটা তো অমূলদ, অমূলদ নয়, এটা মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? এইটা মূলদ সংখ্যা।
যেহেতু পৌনঃপুনিক আকারে প্রকাশ করা গেছে। আর এটা কিন্তু মূলদ অমূলদ হবে। দেখো 101 মানে 101, তারপরে কিন্তু মিল নাই। তারপর দেখো 001, তারপর 3টা 01। তো এখানে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এখানে মিল আছে, যেহেতু এখানে মিল আছে, এই দেখো পৌনঃপুনিক আকারে প্রকাশ করা গেছে, তার মানে এটা মূলদ সংখ্যা, অর্থাৎ অমূলদ সংখ্যা নয়। অমূলদ সংখ্যা নয়, তাহলে সঠিক উত্তর কি এ। কথা বুঝছো? তোমার কাছে জানতে চাইছে কোনটা অমূলদ নয়। অমূলদ নয় মানে হচ্ছে মূলদ। তো যেটা এরকম অসীম সংখ্যক, ধরো যে অসীম সংখ্যক পদ আছে দশমিকের পরে, যদি পৌনঃপুনিক আকারে লেখা যায় যে একই জিনিস বারবার আসতেছে, তাহলে তো সেটাকে অমূলদ বলে না ভাইয়া, মূলদ সংখ্যা বলে। এগুলো তোমরা 6-7-এ পড়ছো। এইগুলো এখন আর নতুন করে দেখাচ্ছি না, কারণ এগুলো এখন অত বেশি পরীক্ষা আসে না। এগুলা খুব বেশি পরীক্ষা আসে না, জাস্ট কয়েকটা এমসিকিউ দেখলে বুঝে যাবা। তারপরে এখানে খেয়াল করে দেখো, নিচের কোনটি মূলদ সংখ্যা, নিচের কোনটি মূলদ সংখ্যা ভাই, জীবনেও তো ই হবে না, ই অমূলদ, পাই অমূলদ। এই দুটোর মধ্যে ক্যালকুলেটরে চেক করো, দেখো ই এটা একটা অমূলদ সংখ্যা, পাই এটাও অমূলদ সংখ্যা, এটা আমাদের মুখস্থ আছে। তো এইটা চেক করো, √5, √5 নিচে √এর মধ্যে 125, দেখো চলে আসছে 1/5। এই দেখো এটা উত্তর ভাই, 1/5 তো অবশ্যই মূলদ সংখ্যা, 100% গ্যারান্টি। 1/5 অবশ্যই কি সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। কথা বুঝছো? এগুলা ভাইয়া খুবই ইজি জিনিস, এগুলা নিয়ে কোনো ভয় নাই। নিচের কোন সম্পর্কটি সঠিক? এই যে দেখো ভাইয়া, এরকম সম্পর্ক দেখলেই তুমি শুরুতে লিখে ফেলবা, মুখস্থ লেখো আগে। দেখো মনে আছে, স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যার উপসেট, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার উপসেট, মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার উপসেট, বাস্তব সংখ্যা জটিল সংখ্যার উপসেট। মনে আছে? এই পুরোটা আগে লিখে ফেলবা। এইবার চেক করো কোনটা মিলছে। জেড উপসেট এন না হয় নাই, কিউ উপসেট এন না হয় নাই, উল্টা হয়ে গেছে। কিউ উপসেট জেড না হয় নাই, কিউ উপসেট আর, এই যেটা সঠিক। দেখো এই যেটা সঠিক, দেখো এই যে কিউ উপসেট আর, দেখছো এইটা সঠিক। এই যে এতটুকু দেখছো, খুবই চমৎকার না? তো পুরা সম্পর্কটা তুমি যদি জানো, পরীক্ষায় যেটাই আসুক তুমি লিখতে পারবে। এই দেখো আবার সেম প্রশ্ন, দেখো সেম। এবার দেখে বলো তো কোনটা সঠিক, কোনটা সঠিক। এন বিলংস টু জেড, কথা সত্য। জেড বিলংস টু কিউ, মানে বিলংস টু বলতে আসলে উপসেট বলতেছে আর কি। এন জেড এর সাবসেট বা উপসেট, জেড সাবসেট কিউ, কিউ সাবসেট সি, সরি এটা হয় নাই তো, কিউ সাবসেট আর, তারপরে সি। এই এটা উল্টা হয়ে গেছে, এটা ভুল। এই যে এখানে ভুল হয়ে গেছে, এখানে ভুল হয়ে গেছে। তারপরে এখানে এন কিউ না, আগে কিউ হবে না, আগে হবে জেড। এন জেড কিউ আর সি, এই যে এটা সঠিক। এই যে সি সঠিক। কথা বুঝছো ভাইয়া? স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার উপসেট, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যার উপসেট, মূলদ সংখ্যা বাস্তব সংখ্যার উপসেট, তারপর বাস্তব সংখ্যা হচ্ছে জটিল সংখ্যার উপসেট। ভুল করিও না ছোট্ট বন্ধুরা, সহজ জিনিস ভুল করে যারা পরীক্ষায় গোল্লা পাইবে তারা। নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, এই নিচের কোনটি সঠিক। এন বি সাবসেট, এটা আর, এই যে অবশ্যই স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যার উপসেট, অবশ্যই স্বাভাবিক সংখ্যা বাস্তব সংখ্যার কি উপসেট। মনে আছে? এই দেখো এন উপসেট জেড উপসেট কিউ উপসেট আর উপসেট সি। তো দেখো এন যেহেতু পূর্ণ সংখ্যার উপসেট, আবার পূর্ণ সংখ্যা মূল্য সংখ্যার উপসেট, আবার মূল্য সংখ্যা বাস্তব সংখ্যার উপসেট, তাহলে অবশ্যই যে এন সে তো আর এর উপসেট হবেই ভাইয়া। এন এর সকল উপাদান আর এর মধ্যে আছে। তুমি এই বাম থেকে ডানে যাচ্ছ, এন যদি জেড এর উপসেট হয়, তাহলে কিউ এরও উপসেট হবে, আর এরও হবে, সি এরও হবে, 100% শিওর। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? বি। বুঝতে পারছো? এখানে আরেকটা এমসিকিউ পরীক্ষায় আসে নাই, বাট এটা পরীক্ষায় যে কোনো বছর আসতে পারে। এই যে এইটা খেয়াল করে দেখো, আমি খুবই ইম্পর্টেন্স দিয়ে রাখলাম, এটা এখনো পর্যন্ত আসে নাই বোর্ডে, বাট আসতে পারে। যে বাস্তব সংখ্যার মেইন প্রকার হবে দুইটা, একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। মূলদ সংখ্যাকে ক্যাপিটাল কিউ দিয়ে প্রকাশ করে, অমূলদকে কিউ প্রাইম। তো এই দুটার ইউনিয়ন ইকুয়াল টু টোটাল বাস্তব সংখ্যা। এটা এমসিকিউতে পরীক্ষায় আসতে পারে, যদি এখনো পর্যন্ত আসে নাই মনে রাখো, এটা যে কোনো বছর চলে আসবে দেখবে। ঠিক আছে, এইবার বাস্তব সংখ্যার কতগুলো স্বীকার্য আছে ভাইয়া, এগুলা যে কোনো পরীক্ষায় এমসিকিউতে চলে আসতে পারে। যদি এগুলো একটু ফালতু টাইপের এমসিকিউ, বাট মাঝে মধ্যে পরীক্ষায় দিয়ে দেয়। খেয়াল করে দেখো যে কয়েকটা স্বীকার্য। আবদ্ধতাটা হচ্ছে, ধরো এ আর বি দুইটা বাস্তব সংখ্যা, তো এরা যদি বাস্তব সংখ্যা হয়, তাহলে এদের যোগফল বাস্তব সংখ্যা হবে, গুণফল বাস্তব সংখ্যা হবে। মনে রাখবে এইভাবে যে এরা বাস্তব সংখ্যার মধ্যে আবদ্ধ। যে কোনো দুইটা বাস্তব সংখ্যার যোগফল বাস্তব সংখ্যার মধ্যে থাকবে, গুণফল বাস্তব সংখ্যার মধ্যে থাকবে, মানে এরা বাস্তব সংখ্যার মধ্যে আবদ্ধ থাকবে। এটাকে কি বলে? আবদ্ধতা। তারপরে বিনিয়োগ বিধি, দেখো বিনিয়োগ হচ্ছে, গেল দেখো বা এটাকে বিনিময় বিধিও আমরা বলতে পারি। দেখো এ প্লাস বি যে কথা, বি প্লাস এ একই কথা, এ বি যে কথা, বি এ একই কথা। এটাকে বিনিয়োগ বিধি বা বিনিময় বিধি যে কোনো একটা তুমি বলতে পারো। তারপর দেখো সংযোগ বিধি, সংযোগ বিধি হচ্ছে দেখো এ প্লাস বি যোগ করে তারপরে সি যোগ করা যে কথা, এর সাথে বি প্লাস সি আগে যোগ করে তারপর যোগ করা তো একই কথা ভাইয়া।
ফার্স্ট ব্র্যাকেট মানে আগে কাজ করতে হবে। তো ভাই যোগের ক্ষেত্রে আগে তুমি a প্লাস বি যোগ করে তারপর সি যোগ করো, অথবা আগে বি প্লাস সি যোগ করে তারপরে এ যোগ করো, একই তো কথা। গুণের ক্ষেত্রেও সেম, এ বি গুণ সি যে কথা, এ ইন্টু বি সি, একই কথা। আচ্ছা ফাইন, বন্টন বিধি, বন্টন বিধিটা খেয়াল করে দেখো। ধরো এ এর সাথে বি প্লাস সি গুণ আকারে আছে, তাহলে তুমি কি করতে পারো, এ দিয়া বি এর সাথে গুণ করবা, এ দিয়া সি এর সাথে গুণ করবা, মানে একে তুমি বন্টন করবা। দেখো একে তুমি বি এর মাঝেও বন্টন করবা, সি এর মাঝেও বন্টন করে দিবা, এটাকে বলে বন্টন বিধি। তারপর দেখো এ বি গুণ সি যে কথা, এ এর সাথে বি সি, দেখো ফার্স্ট ব্র্যাকেট মানে ধরো তুমি আগে এ আর বি গুণ করে তারপর সি এর সাথে গুণ করলা, আর এখানে আগে বি সি গুণ করে তারপরে এর সাথে গুণ করলা, কথা তো একই। জাস্ট মনে রাখবা কোনটার কি নাম, এটা হচ্ছে বন্টন বিধি। তারপর খেয়াল করে দেখো অনন্যতা, ধরো এ সমান বি এবং এক্স সমান ওয়াই, এই দুটো যদি সমান হয় তাহলে এ এর সাথে এক্স যোগ করলে আর বি এর সাথে ওয়াই যোগ করলে এরাও সমানই হবে। এ এর সাথে এক্স গুণ করলে বি এর সাথে ওয়াই গুণ করলে এরা কি হবে, সমানই হবে, কারণ এরা যেহেতু সমান সমান গুণ করলে বা যোগ করলে সমান সমানই হবে, এগুলো তোমরা জানি। নাম কি, অনন্যতা। অভেদক, অভেদকের অস্তিত্ব খেয়াল করে দেখো, ধরো এ এর সাথে শূন্য যোগ করলে এ হয়, শূন্যর সাথে এ যোগ করলে এ হয়, এর সাথে ওয়ান গুণ করলেও এ হয়, ওয়ানের সাথে এ গুণ করলেও এ হয়, মানে যেটাতে উত্তরটা চেঞ্জ হয় না, এটা হচ্ছে অভেদকের অস্তিত্ব। জাস্ট এমনি মনে রাখবা। ধরো আগে এ ছিল, শূন্য যোগ করলেও এই থাকবে, আগে এ ছিল, শূন্য যোগ করলে এই থাকবে, আগে এ ছিল, ওয়ান গুণ করলে এই থাকবে, যেখানে উত্তরটা চেঞ্জ হয় না, এটা হচ্ছে অভেদকের অস্তিত্ব, মনে রাখতে পারবা। তারপরে বিপরীতকের অস্তিত্ব, দেখো বিপরীত হচ্ছে, ধরো লাস্টে শূন্য হয়ে যাবে, যোগের ক্ষেত্রে শূন্য, গুণের ক্ষেত্রে ওয়ান, কাটাকাটি চলে যাবে, এইভাবে মনে রাখবা। আমি যেমন মনে রাখতাম যে বিপরীতকের অস্তিত্ব, ধরো যোগের ক্ষেত্রে বিপরীতক মানে ধরো এ এর সাথে মাইনাসে যোগ করলে বা মাইনাস এর সাথে এ যোগ করলে একই তো কথা, শূন্য হয়ে যাবে। ধরো টু এর সাথে মাইনাস টু যোগ করলে কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। আর গুণের ক্ষেত্রে ধরো এ এর সাথে এ ইনভার্স গুণ করলে কাটাকাটি গিয়ে ওয়ান থাকবে, এ এর সাথে এ ইনভার্স কাটাকাটি গিয়ে কি থাকবে, ওয়ান থাকবে। ধরো টু এর সাথে তুমি যদি টু ইনভার্স গুণ করো, টু ইনভার্স মানে কত, 1/2, 2 × 1/2, কাটাকাটি কত থাকবে, 1। বুঝছো? তো বিপরীতকের অস্তিত্ব এটা দুইটা হইতে পারে, একটা যোগের ক্ষেত্রে, একটা গুণের ক্ষেত্রে। যোগের ক্ষেত্রে উত্তর 0 হয়, কারণ দুইটা সংখ্যা, ধরো একটা +2 একটা -2 যোগ করলে হয়ে যাবে 0। আর ধরো এরকম 2 × 2 ইনভার্স মানে 2 × 1/2 গুণ করলে কিন্তু 1, গুণের ক্ষেত্রে কিন্তু 0 হবে না। বাট দুইটার নামে কিন্তু বিপরীতকের, মানে এই দুইটাকে আমরা কি বলতেছি, বিপরীতকের অস্তিত্ব। একটা হচ্ছে যোগের ক্ষেত্রে বিপরীতক, একটা গুণের ক্ষেত্রে। একটা যোগের বিপরীতক, দেখো এটাকে আলাদা করে বলা যায় যোগের বিপরীতক, এটাকে বলা যায় গুণের বিপরীতক। কথা বুঝছো? ঠিক আছে, তো এইগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, তোমাকে এমসিকিউ দিয়ে বলবে যে এই নিয়মটার নাম কি বা এইটার কি, মানে এই যে স্বীকার্যটার নাম কি। ঠিক আছে, যেমন দেখো তোমাকে বলছে স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট আবদ্ধ। আচ্ছা, আবদ্ধ হইতে হবে, আবদ্ধ মানে ভিতরে থাকবে না। ধরো যে কোনো দুইটা সংখ্যা, তুমি স্বাভাবিক সংখ্যা ধরলে, ধরো যে কোনো দুইটা সংখ্যা, ধরো এ বি, এরা স্বাভাবিক সংখ্যা। এবার খেয়াল করে দেখো স্বাভাবিক সংখ্যার সেট কি, মনে মনে এগুলো লিখবা না, মনে মনে আমরা তো জানি স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 3 4 ডট 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 ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তো ধরো যে কোনো দুইটা মান তুমি নিলা, যে কোনো দুইটা সংখ্যা যারা স্বাভাবিক সংখ্যা, এদের যদি তুমি যোগ করো তাহলে সেটা অবশ্যই স্বাভাবিক সংখ্যাই হবে। তার মানে কি আবদ্ধ। এই আবদ্ধ নিয়ম, আবদ্ধ স্বীকার্যটা কি ছিল, যে যোগ করলে বা গুণ করলে ওটার মধ্যেই থাকবে, সেটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে ছিল। এবার কিন্তু পরীক্ষায় প্রশ্নে বলেছে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে হইতে হবে। তো দেখো তুমি যদি দুইটা যে কোনো স্বাভাবিক সংখ্যা যোগ করো সেটা অবশ্যই স্বাভাবিক সংখ্যাই হবে, কথা সত্য। তাহলে এটা আবদ্ধ আছে। বিয়োগের ক্ষেত্রে না ভাইয়া না, বিয়োগের ক্ষেত্রে কিন্তু আবদ্ধ হবে না। কারণ কি, ধরো তুমি 2 থেকে 4 বিয়োগ করলা, যে কোনো দুইটা, দেখো এই দুইটা যে কোনো দুইটা, ধরো একটা থেকে একটা বিয়োগ করলা, উত্তর কত, -2। এই বলো -2 কি স্বাভাবিক সংখ্যা? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা না। কে কে বুঝছো? তুমি যদি যে কোনো দুইটা স্বাভাবিক সংখ্যা যোগ করো সেটা স্বাভাবিক সংখ্যাই হবে, আবদ্ধ থাকবে। কিন্তু বিয়োগ করলে, ধরো ছোট সংখ্যা থেকে তুমি একটা বড় সংখ্যা বিয়োগ করে দিছো, সেটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে, সেটা কিন্তু আর স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকলো না, নট বিলংস টু স্বাভাবিক সংখ্যা। তাহলে এইটা মাইনা চললো না, তাহলে 2 বাদ। আর গুণের ক্ষেত্রে, হ্যাঁ গুণের ক্ষেত্রেও মেনে চলবে ভাইয়া। দেখো তুমি যে কোনো দুইটা স্বাভাবিক সংখ্যা যদি যোগ করো তাহলে সেটা স্বাভাবিক সংখ্যার মধ্যেই আবদ্ধ থাকবে, গুণ করলেও স্বাভাবিক সংখ্যার মধ্যেই আবদ্ধ থাকবে, বাট বিয়োগের ক্ষেত্রে থাকবে না। তাহলে 2 বাদ, উত্তর হচ্ছে 1 ও 3, উত্তর হচ্ছে 1 ও 3, 1 ও 3, কথা বুঝছো? আর যদি এটা স্বাভাবিক সংখ্যা না বলে সকল বাস্তব সংখ্যার জন্য বলতো তাহলে কিন্তু 3টাই সঠিক হইতো, বুঝছো? যদি এটা স্বাভাবিক সংখ্যা না বলে, ভালো মতো বুঝছো, যদি বাস্তব সংখ্যার জন্য বলতো তো যে কোনো দুইটা বাস্তব সংখ্যা যোগ করলেও বাস্তব সংখ্যা হয়, গুণ করলেও বাস্তব সংখ্যা হয়, বিয়োগ করলেও কিন্তু বাস্তব সংখ্যাই হয়। তো প্রশ্নে স্বাভাবিক সংখ্যা বলে দিছে বইলা বিয়োগেরটা হবে না, বাট বাস্তব সংখ্যার ক্ষেত্রে বললে 3টাই সঠিক উত্তর হইতো, বুঝছো কথা? ওকে ফাইন, বুঝতে পারতে হবে ভাই, এগুলো খুবই সহজ জিনিস। তারপর এই যে দেখো এইখানে আবার বাস্তব সংখ্যার জন্য বলছে, দেখো তো বাস্তব সংখ্যার সেট,
বিনিময় বিধি মানে কথা সত্য, সংযোজন বিধিও মানে, বন্টন বিধিও মানে, ভাই তিনটাই তো মানে। আমরা যে স্বীকার্যগুলো পড়লাম, যতগুলো স্বীকার্য ছিল দেখো, স্বীকার্যের মধ্যে বিনিময় বিধিও আছে, সংযোজন বিধিও আছে, বন্টন বিধিও আছে। খেয়াল করতে হয়, এই যে বিনিময় বিধি, এই যে এটাকে বিনিয়োগ বিধি বা এটাকে বিনিময় বিধি বলে, এই যে এটাকে কি বলে? বিনিময় বিধি বলে। লিখে রাখতে পারো কি বলে এটাকে? বিনিময় বিধি। আচ্ছা ঠিক আছে, তারপরে খেয়াল করে দেখো, এরপরে এই যে দেখো সকল বোর্ড 18তে আসছিল, তোমাকে বলছে এইটা কোন বিধি বা কোন স্বীকার্য, দেখছো? এই সরি, তোমাকে বলে যে সংযোগ, হ্যাঁ সেম, দেখো তোমাকে বলছে নিচের কোনটা সংযোগ বিধি। সংযোগ বিধি মনে হয়, সংযোগ বিধি ছিল এরকম যে আগে যোগ করা বা পরে যোগ করা একই কথা, বা গুণ করার ক্ষেত্রেও। ধরো এই যে এটা সঠিক উত্তর, এই মনে আছে? দেখো ধরো 2 আর 3 আগে যোগ করে তারপর 4 এর সাথে যোগ করা, যে কথা 3 আর 4 আগে যোগ করে তারপর 2 এর সাথে যোগ করা একই কথা। দেখো এটা কি বিধি? সংযোগ বিধি। এই মনে আছে? যোগের ক্ষেত্রেও গুণের ক্ষেত্রেও যে সংযোগ, দেখো এই যে সংযোগ বিধি। দেখো ধরো আগে এ প্লাস বি যোগ তারপরে সি এর সাথে যোগ, অথবা আগে বি প্লাস সি যোগ করে তারপরে এর সাথে যোগ, বা গুণের ক্ষেত্রেও এটা নাম কি? সংযোগ বিধি। এই বিধিটার নাম কি? সংযোগ বিধি। তো খেয়াল করে দেখো, পরীক্ষায় কিন্তু পারতে হবে। দেখো তোমাকে কিন্তু বুঝতে পারতে হবে। এখন আমি যদি তোমাকে বলি যে বাকি 4টা বিধির নাম কি, লেখো তো এই কোনটা বিধির নাম কি? খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো ভাইয়া, এটা কি এ প্লাস বি আর বি প্লাসে, দেখো এ প্লাস বি আর বি প্লাসে যোগ করো, দুটো একই জিনিস। এ প্লাস বি আর বি প্লাস, এটা কি? এটা কিন্তু বিনিময় বিধি। দেখো এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাসে, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস, এটা কি বিনিময়? এটা কি বিধি? লিখে রাখো, এটা বিনিময়। দেখো এখানে উত্তর হচ্ছে এইটা, এটা হচ্ছে সংযোগ বিধি, এটা হচ্ছে বিনিময় বা বিনিয়োগ, বিনিময় বিধি। এটা বিনিময় বিধি। আর এটা দেখো 2 + 0 = 2। দেখো উত্তর আগে যা ছিল তাই ছিল, এটা মনে আছে? উত্তর কি? অভেদক। মনে আছে? দেখো উত্তর আগে যা ছিল তাই। এই দেখো এই যে ধরো a + 0 = a অথবা 0 + a = এটা কি? অভেদক। অভেদকের অস্তিত্ব, এটা কি? অভেদকের অস্তিত্ব, অভেদক। মনে পড়ে ছোট্ট বন্ধুরা? এটা হচ্ছে অভেদক। তারপরে এইটা কি বলো তো? গুণ করতেছো, দেখো বন্টন করে দিচ্ছ। 2 এর সাথে 3 + 4 গুণ আকারে আছে, তুমি 2 কে 3 এর সাথেও গুণ করতেছো, 2 কে 4 এর সাথেও গুণ করতেছো, অর্থাৎ তুমি 2 কে উভয়ের মাঝে বন্টন করে দিচ্ছ। এটা হচ্ছে বন্টন বিধি। এই মনে রাখতে পারবে না? মনে রাখতে পারবা? এটার নাম হচ্ছে বন্টন বিধি, বন্টন। তো এরকম একটা এমসিকিউ কিন্তু আসতে পারে। বিধিগুলার কোনটার কি নাম আমি বুঝাই দিলাম, জাস্ট একটু একটু একবার দেখা গেলেই কাজ হয়ে যাবে। তারপরে দেখো এইখানে কি বলছে, পূর্ণ সংখ্যার জেড আবদ্ধ। এই যে দেখো জেড আবদ্ধ, ওই স্বাভাবিক সংখ্যাটার মতোই, জাস্ট জেড বলছে। হ্যাঁ, যোগের ক্ষেত্রেও আবদ্ধ, বিয়োগের ক্ষেত্রেও আবদ্ধ, গুণের ক্ষেত্রেও আবদ্ধ। ভাই এখানে কিন্তু 3টার জন্যই সঠিক। কেন? কারণ জেড হচ্ছে সকল পূর্ণ সংখ্যা, ধনাত্মক হইতে পারে, শূন্য হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। দেখো স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হইলে সেটা স্বাভাবিক সংখ্যার মধ্যে আবদ্ধ থাকে না, কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে তো ঋণাত্মক সংখ্যা নাই। বাট পূর্ণ সংখ্যার সেটের মধ্যে পজিটিভও আছে, জিরো আছে, নেগেটিভও আছে। তো তুমি যে কোনো 2টা পূর্ণ সংখ্যা যোগ করো, পজিটিভ আসবে। গুণ করো, ধরো হয় পজিটিভ বা নেগেটিভ বা শূন্য, এর বাইরে তো কিছু আসতে পারবে না। তো অবশ্যই যে কোনো 2টা পূর্ণ সংখ্যা তুমি যোগ করো, গুণ করো, বিয়োগ করো, সবগুলো পূর্ণ সংখ্যার মধ্যেই থাকবে, পূর্ণ সংখ্যার মধ্যেই থাকবে। বুঝতে পারছো? তো এইগুলা ছিল এই বিধিগুলা বা স্বীকার্যগুলা। ভালো মতো একবার দেখে যাবা, এখান থেকে কিন্তু একটা এমসিকিউ আসতে পারে ছোট্ট বন্ধুরা। এইবার আমরা দেখব ব্যবধি। এই ব্যবধি থেকেও কিন্তু এমসিকিউ আসে। এই ব্যবধি তোমরা খুব ভালো মতো 9, 10-এ পড়ে আসছো। খেয়াল করে দেখো, যদি একটা ব্যবধি এরকম হয় যে a, b ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, দেখো ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে মুক্ত ব্যবধি, ফার্স্ট ব্র্যাকেট মুক্ত ব্যবধি, প্রান্তীয় মানগুলা ব্যতীত, মানে এই ব্যবধিতে প্রান্তীয় মানগুলা অন্তর্ভুক্ত থাকবে না। তো দেখো এটাকে এইভাবে লেখা যায়, এই যে মুক্ত থার্ড ব্র্যাকেট, যদিও এইটাকেই বেশি ইউজ করি। দেখো ভাইয়া ফার্স্ট ব্র্যাকেট লেখা যে কথা, মুক্ত থার্ড ব্র্যাকেট উল্টা। থার্ড ব্র্যাকেট তো আমরা এইভাবে লিখি, যে এইভাবে লিখি এইভাবে, আর যদি তুমি উল্টা থার্ড ব্র্যাকেট দাও যে এরকম, তো সেটাও আসলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে। তবে আমরা এইটাকেই ফলো করি, বাট পরীক্ষা এইভাবেও দিতে পারে, একই কথা। এটা কি দেখো, যে ধরো এক্স, এ থেকে বি এর মধ্যে যে কোনো ভ্যালু, এ থেকে বড় বি থেকে ছোট যে কোনো ভ্যালু, কিন্তু এক্স এর মান এও হবে না বিও হবে না। যেমন সংখ্যার আকারে কেমন হয়, এই যে ফাঁকা থাকে, এগুলো তোমরা 9, 10-এ পড়ছো। যখন ইকুয়াল টু চিহ্ন থাকে না, ধরো এক্স এর মান এ থেকে বি এর মধ্যে যে কোনো সংখ্যা, কিন্তু এ আর বি হইতে পারবে না, তখন কিন্তু এই যে গোলাটা ভরাট করা হয় না। ঠিক আছে? তারপরে ধরো থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। দেখো ফার্স্ট ব্র্যাকেট বা উল্টা থার্ড ব্র্যাকেট এগুলোকে বলে মুক্ত ব্যবধি, আর নর্মাল থার্ড ব্র্যাকেট এটা হচ্ছে বদ্ধ ব্যবধি। বদ্ধ কেন? কারণ
এখানে এ এবং বি ইনক্লুডেড, এক্স এর মান এ এর সমানও হইতে পারবে, বি এর সমানও হইতে পারবে এবং এদের মধ্যবর্তী যে কোনো সংখ্যা হইতে পারবে। তো এটা ক্ষেত্রে লেস অর ইকুয়াল দুইটা চিহ্ন ইউজ করতে হয়, এ লেস অর ইকুয়াল এক্স, লেস অর ইকুয়াল বি। এবং এই ব্যবধিতে দেখো এটা ভরাট করে দিতে হয়, এই যে এই গোল্লাগুলা কি করে দিতে হয়, ভরাট করে দিতে হয়। তারপর এখানে দেখো, ধরো এ এর ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, বি এর ক্ষেত্রে নর্মাল থার্ড ব্র্যাকেট, তার মানে এই ব্যবধিতে এ অন্তর্ভুক্ত নয়, দেখো এ এর ক্ষেত্রে শুধু লেস দেন চিহ্ন, আর বি কিন্তু অন্তর্ভুক্ত, বি এর ক্ষেত্রে দেখো লেস অর ইকুয়াল দুইটাই আছে। কথা বুঝছো? যার পাশে ফার্স্ট ব্র্যাকেট সেই দিকে ইকুয়াল চিহ্ন হবে না, কারণ সে অন্তর্ভুক্ত নয়। আর যার সাথে থার্ড ব্র্যাকেট সে অন্তর্ভুক্ত হবে, সেই ক্ষেত্রে দেখো লেস অর ইকুয়াল, ইকুয়াল চিহ্ন থাকবে। তো দেখো বি, এই দেখো বি এর গোল্লা ভরাট করা, এ এর গোল্লা ফাঁকা। ঠিক একইভাবে এখানে দেখো, এখানে এ এর গোল্লা ভরাট হবে, কারণ এ এর পাশে থার্ড ব্র্যাকেট আছে আর বি এর কাছে ফার্স্ট ব্র্যাকেট, তাহলে বি হবে ফাঁকা, মানে গোল্লা ভরাট করা হবে না। তাহলে এ এর ক্ষেত্রে হবে লেস অর ইকুয়াল দুইটাই, আর বি এর ক্ষেত্রে শুধু লেস দেন। তাহলে এইটা খেয়াল করে দেখো, এ কমা ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট, দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, তাহলে শুধু লেস দেন, এ লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। মনে রাখবা ইনফিনিটির ক্ষেত্রে কখনো বদ্ধ ব্যবধি হয় না। এর ক্ষেত্রে ধরো তো এ যে কোনো একটা ধ্রুব সংখ্যা ফিক্সড, এর ক্ষেত্রে তো ফার্স্ট ব্র্যাকেটও হইতে পারে, থার্ড ব্র্যাকেটও হইতে পারে, মুক্ত ব্যবধি হইতে পারে, বদ্ধ ব্যবধি হইতে পারে। বাট অসীম, অসীমের কি কোনো এক্সাক্ট মান আছে? অসীমের চাইতেও বড় অসীম সংখ্যা আছে, অসীমের কোনো এক্সাক্ট ভ্যালু নাই। এই জন্য অসীম কখনো বদ্ধ ব্যবধি হইতে পারে না। যখনই তুমি কোনো ব্যবধির মধ্যে দেখবা অসীম আছে, সেটা অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট থাকবে, কারণ সেটা মুক্ত ব্যবধি। এক্স্যাক্টলি অসীমের সমান হইতে পারবে না। দেখো অসীমের ক্ষেত্রে কখনো ইকুয়াল হইতে পারে না, শুধু লেস দেন থাকবে। বুঝতে পারছো? ঠিক একইভাবে দেখো আরও কয়েকটা তুমি দেখেই বুঝবে। দেখো এর ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, ইনফিনিটির ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট। তো দেখো এই যে এর ক্ষেত্রে ইকুয়াল চিহ্ন, আর ইনফিনিটির ক্ষেত্রে তো জীবনেও ইকুয়াল হতে পারে না। তো দেখো এই যে এটা মাইনাস ইনফিনিটি থেকে বি, মাইনাস ইনফিনিটি থেকে বি, এখানে বি ফার্স্ট ব্র্যাকেট মানে এখানে বি ইনক্লুডেড না, শুধু লেস দেন, আর এখানে থার্ড ব্র্যাকেট মানে বি সহ ইকুয়ালও হইতে পারে। দেখো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, দুইটাই ইনফিনিটি, নেগেটিভ অসীম থেকে পজিটিভ অসীম। তো ইনফিনিটির ক্ষেত্রে কিন্তু কখনো থার্ড ব্র্যাকেট হইতে পারে না। তুমি খেয়াল করে দেখো, এখানেও দেখো ইনফিনিটির ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, এখানেও দেখো ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট, এখানেও ফার্স্ট ব্র্যাকেট। তো ইনফিনিটির ক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হয়, কারণ এটা মুক্ত ব্যবধি, এটা ইকুয়াল সহ হয় না, অসীমের সমান কোনো সংখ্যা হইতে পারে না, কারণ আমরা অসীমের কোনো এক্সাক্ট মান আমরা জানিই না। তো দেখো মাইনাস ইনফিনিটি থেকে লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। বুঝতে পারছো? এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, যে কোনো একটা এমসিকিউতে চলে আসতে পারে। যেমন দেখো এই যে প্রশ্নটা দিচ্ছে তোমাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3, তাহলে বলো কি হবে? আমি আরেকবার লিখি দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 1, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, থার্ড ব্র্যাকেটের মধ্যে 1, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3, তাহলে 1 লেস অর ইকুয়াল এক্স লেস দেন 3। যার দিকে থার্ড ব্র্যাকেট আছে, যার দিকে থার্ড ব্র্যাকেট সেই দিকে ইকুয়াল চিহ্ন সহ হবে, আর যার দিকে ফার্স্ট ব্র্যাকেট শুধু লেস দেন। ফার্স্ট ব্র্যাকেট মানে মুক্ত ব্যবধি, সেটা সহ না, সেটা বাদ, তার চাইতে ছোট হইতে হবে। বুঝতে পারছো? তাহলে উত্তর কোনটা বলছে? 1 লেস অর ইকুয়াল এক্স লেস দেন 3। এই 1 লেস অর ইকুয়াল এক্স লেস দেন 3। কথা বুঝছো? ধরো আরেকটা বানাই দিই, আরেকটা প্রশ্ন। ধরো এরকম দিল যে -3 -5, বলো তো এটা কি হবে? এটা হবে -3 লেস দেন এক্স। দেখো এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থাকলে শুধু লেস দেন, আর এখানে থার্ড ব্র্যাকেট তো লেস অর ইকুয়াল। কথা বুঝছো? ধরো আরেকটা দিই, ধরো এরকম যে 5 ইনফিনিটি কিন্তু অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট হবে। এটা কি হবে? এইটা হবে 5 লেস অর ইকুয়াল এক্স, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট তো লেস অর ইকুয়াল, আর শুধু লেস দেন ইনফিনিটির ক্ষেত্রে কিন্তু কখনো কি হয় না? থার্ড ব্র্যাকেট হয়ই না, কারণ ইনফিনিটির ইকুয়াল টু হইতে পারে না। কথা বুঝছো? খুবই সহজ না? আচ্ছা, তারপর এই জিনিসটা মনে রাখো ভাইয়া, যে ফার্স্ট ব্র্যাকেট যেই কাজ করে উল্টা থার্ড ব্র্যাকেট একই কাজ করে, মানে একই জিনিস। তোমাকে একটু প্যাচ লাগানোর জন্য এইভাবে না দিয়ে এইভাবে দিতে পারে। যেখানে তুমি ফার্স্ট ব্র্যাকেট দেখবা মনে মনে চিন্তা করবা, সেখানে কিন্তু উল্টা থার্ড ব্র্যাকেটও থাকতে পারে, একই কথা। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট যে কথা, উল্টা থার্ড ব্র্যাকেট একই কথা, কনফিউজ হয় না, সবগুলোর মধ্যে দেওয়া আছে, দেখে নিবা। ঠিক আছে? আচ্ছা, এইবার মডুলাস সম্পর্কে জানবো ভাইয়া। আমরা সবাই জানি মডুলাসের মধ্যে কোনো সংখ্যা থাকলে সেটা অবশ্যই ধনাত্মক হয়ে যায়, ভিতরে পজিটিভ থাকুক কিংবা নেগেটিভ থাকুক। মডুলাস হচ্ছে এমন একটা মেশিন যে তার ভিতরের সব কিছুকে পজিটিভ বানায় দেয়। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, কিন্তু কিভাবে সে পজিটিভ বানায় চলো একটু দেখি, তার মধ্যে মেকানিজমটা কি খেয়াল করে দেখো। ধরো মডুলাসের মধ্যে তুমি যে কোনো একটা সংখ্যা এক্স দিবা,
এই এক্সটা কি হইতে পারে, শূন্য হইতে পারে, ধনাত্মক হইতে পারে, কিংবা ঋণাত্মক হইতে পারে, তাই না? তো খেয়াল করে দেখো, এই মডুলাসের মধ্যে তুমি যদি শূন্য দেও তাহলে তার অ্যান্সার হবে শূন্য। যদি ধনাত্মক সংখ্যা দেও, ধরো যেই সংখ্যাটা তুমি ভিতরে দিচ্ছ তার মান যদি শূন্য থেকে বড় হয় অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে সে তাকে কি দিবে, ধনাত্মক মানে দিবে। সামনে কোনো চিহ্ন নাই মানে তো পজিটিভ, তো সামনে তো আর পজিটিভ চিহ্ন দেওয়া লাগে না। আর তুমি যদি ভিতরে নেগেটিভ সংখ্যা ইনপুট দেও অর্থাৎ শূন্য থেকে ছোট সংখ্যা বসাও, তাহলে সে তাকে নেগেটিভ করে দিবে। দেখো এটা হচ্ছে মডুলাসের ফাংশন, মানে মডুলাস কিভাবে কাজ করে। যদি মডুলাসের মধ্যে তুমি শূন্য দেও, সে শূন্য তোমাকে কি দিবে, শূন্য দিবে আউটপুট। যদি পজিটিভ সংখ্যা দেও, সে পজিটিভ আউটপুট দিবে। যদি নেগেটিভ দেও, সেটাকে সে আরেকবার নেগেটিভ বানিয়ে দিবে। তো এখন ঘটনা কি ঘটে দেখো, সে কেমনে সকল সংখ্যাকে পজিটিভ বানায়। ধরো তুমি মডুলাসের মধ্যে 7 দিলা, তো খেয়াল করে দেখো এই 7টা কি পজিটিভ সংখ্যা, শূন্য থেকে বড়, শূন্য থেকে কি বড়, তাহলে সে পজিটিভ উত্তর দিবে, সে দিবে +7 +7। তো +7 তো প্লাস তো আর লেখা লাগে না। যদি তুমি মডুলাসের মধ্যে শূন্য দেও তাহলে সে কি দেবে, তোমাকে শূন্যই দিবে, তো পজিটিভ দিচ্ছে। আর যদি তুমি মডুলাসের মধ্যে নেগেটিভ সংখ্যা দেও, ধরো -7, এই দেখো তুমি মডুলাসের মধ্যে কি বসাইছো, নেগেটিভ সংখ্যা, শূন্য থেকে ছোট, তাহলে সে তোমাকে কি দিবে, -x ফেরত দিবে। মাইনাস এক্স থেকে কি বসবে, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে -7। তো খেয়াল করে দেখো, যখন তুমি ভাইয়া মডুলাসের মধ্যে নেগেটিভ সংখ্যা দিবা, সে তোমাকে নেগেটিভ ওই সংখ্যাটা ফেরত দিবে, নেগেটিভ ওই সংখ্যাটা, নেগেটিভ -7। তাহলে মাইনাসে কি হবে, +7। কে বুঝছো? তাহলে মডুলাস কেমনে সকল সংখ্যাকে পজিটিভ বানায় তোমরা বুঝছো? ভাইয়া মডুলাসের মধ্যে শূন্য বসাইলে শূন্য আসে, পজিটিভ সংখ্যা বসাইলে পজিটিভ আসে, আর নেগেটিভ সংখ্যা বসাইলে এই মডুলাস কি করে, সেটার সামনে একটা মাইনাস বসাই দেয়। দেখো এক্স কিন্তু একটা নেগেটিভ সংখ্যা, যখন শূন্য থেকে ছোট তখন তার সামনে একটা মাইনাস বসাইলে এই সামনে মাইনাস, আর এটা হচ্ছে এই এক্স এর যে মান সেটাও তো মাইনাসে প্লাস হয়ে যায়। বুঝতে পারছো মডুলাস কেমনে সকল সংখ্যাকে পজিটিভ বানাই ফেলে? আশা করি বুঝতে পারছো। এইবার খেয়াল করে দেখো মডুলাসের কয়েকটা ধর্ম ভাইয়া, এগুলো এমসিকিউতে আসতে পারে এবং এইগুলো তো রিটেনেও কাজে লাগবে। যে কোনো একটা ধর্ম কিন্তু পরীক্ষায় আসতে পারে, তবে এইগুলো তো বেশি সিম্পল, বেশি সহজ, পরীক্ষায় এমসিকিউতে আসার জন্য এইগুলো বেশি ইম্পর্টেন্ট। এবং এই ধর্মগুলো কিন্তু রিটেনেও কাজে লাগে। তোমরা যখন রিটেনের ম্যাথগুলো সলভ করবা দেখবা এগুলো কিন্তু রিটেনেও আসতে পারে। তো এইগুলো কিন্তু পরীক্ষায় খুব বেশি কাজে লাগবে। তার মধ্যে এইটা তো সুপার ইম্পর্টেন্ট, এইটা একটু পরেই দেখবে এটা দিয়ে আমরা কতগুলা ম্যাথ দিয়ে সলভ করব। আচ্ছা ঠিক আছে, তো এই যে 3টা এমসিকিউ দেখো, এইগুলো কিন্তু মাঝে মধ্যে এমসিকিউতে দেয়, এই যে এগুলা। তো এই 3টা মনে রাখার একটা বুদ্ধি আছে, যদিও এগুলো অপশন টেস্ট করে পরীক্ষায় তুমি দেখাই ফেলতে পারবা, এ এবং বি এর মান দুইটা ধরে অপশন টেস্ট করে ফেলা যায়। তবে এটা কিন্তু সহজই, কেমনে মনে রাখতে পারবা, দেখো যখন এ এবং বি দুটার আলাদা মডুলাসের যোগফল হবে তখন অবশ্যই এটা গ্রেটার দেন হবে। দেখো এটা বড়, দেখো এখানে a + b মডুলাস হোক বা a - b মডুলাস হোক, দেখো ডান পাশে কি আছে, এ এবং বি দুইটার আলাদা করে মডুলাসের যোগফল, সেক্ষেত্রে অবশ্যই এই আলাদা আলাদা মডুলাসের যোগফল এটা হবে বড়। এই দেখো বড়, এটা কিন্তু এই যে এটা থেকে চিহ্নটা দেখো, এটা বড় এটাও বড়, আর ইকুয়াল টু চিহ্ন তো থাকবেই। তাইলে খেয়াল করে দেখো দুইটাই আলাদা করে মডুলাসের যোগফল হলে সেটা বড়, আর যদি আলাদা করে মডুলাসের বিয়োগফল হয় সেটা ছোট। দেখো চিহ্নটা কিন্তু এই দিকে ফেরানো, তার মানে সে কিন্তু ছোট। জাস্ট একটু মনে রাখলেই পরীক্ষায় তুমি ডিরেক্ট দেখা ফেলতে পারবা যে আলাদা করে মডুলাসের যোগফল হলে সে বড় আর বিয়োগফল হলে সে ছোট। সে ছোট মানে কি, গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্নটা তার দিকে মুখ করে থাকবে না, এটার দিকে মুখ করে থাকবে। ঠিক আছে, এবার চলো আমরা এমসিকিউ সলভ করি। তো পরীক্ষায় আসলে এগুলো কিছু জানা লাগে না, অপশন টেস্ট করে ফেলা যায়। কেমনে দেখো, তোমাকে বলছে এ ও বি দুইটা ধনাত্মক বাস্তব সংখ্যা। দেখো দুইটা ধনাত্মক বাস্তব সংখ্যা হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। তো দেখো দুইটা ধনাত্মক বাস্তব সংখ্যা বলেই দিছে, তাহলে ধরো এ এর মান 2, বি এর মান 3, যেহেতু বলে দিছে দুইটা ধনাত্মক বাস্তব সংখ্যা, এবার অপশন টেস্ট করো। খেয়াল করে দেখো, ধরো 2 আর 3 যোগ করলে কত 5, এখানেও 5 এখানেও 5, তাহলে তো এটা তো সমান হবে, হইলো না। এটা তো বিয়োগ করলে 2 থেকে 3 বিয়োগ করলে -1, মডুলাস করলে +1, আর এদিকে 2 আর 3 5 হচ্ছে না, এটা সমান হবে। এটা তো বুঝে ফেলছে, এটা হচ্ছে উত্তর, এইটা সঠিক উত্তর ডি। দেখো অপশনগুলো টেস্ট করো, দেখো তুমি যাতে এখানে বসাও 2 আর 3 যোগ করলে কত 5, মডুলাস অফ 5 মানে হচ্ছে 5, এখানে মডুলাস অফ 2 মানে 2, মডুলাস অফ 3 মানে 3, 2 আর 3 5, তাহলে 5 = 5। ভাইয়া প্রশ্নে যেহেতু বলে দিছে এ আর বি দুইটা ধনাত্মক বাস্তব সংখ্যা, তো দুইটা ধনাত্মক বাস্তব সংখ্যা হলে তুমি এ + বি কে মডুলাস করো অথবা আলাদা করে মডুলাস করো, তাহলে কি হবে, সমানই হবে। এখানে লেস অর ইকুয়াল বলতে কিছু হবে না, কারণ দুইটাই কি ধনাত্মক বাস্তব সংখ্যা বলে দিয়েছে। যদি শুধু বাস্তব সংখ্যা বললে আমার এই যে এই কন্ডিশনগুলো আছে কোনো একটা সঠিক হইতো, লেস অর ইকুয়াল অথবা গ্রেটার অর ইকুয়াল, তো ইকুয়ালও হইতো আবার লেস দেন বা গ্রেটার দেনও হইতে পারতো। বাট যেহেতু ডিরেক্ট বলে দিয়েছে ধনাত্মক বাস্তব সংখ্যা, তাহলে এখানে জাস্ট ইকুয়ালটাই সঠিক হবে, বাকিগুলো তুমি চেক করে দেখো সঠিক হবে না।
আচ্ছা ফাইন, এইবার খেয়াল করে দেখো এটাতে কি বলছে, এটাতে বলছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ দেখো মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, হ্যাঁ কথা সত্য, একটু আগেই দেখলাম যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স ধনাত্মক, মডুলাস অফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স যখন এক্স ঋণাত্মক, কথা সত্য। দেখো এটা কিন্তু এই যে মডুলাসের সংজ্ঞাটা দেখো, এই যে দেখো এই যে মাত্র দেখাই নিয়ে আসি, দেখো মডুলাস অফ এক্স ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন জিরো, মডুলাস অফ এক্স ইকুয়াল টু নেগেটিভ এক্স যখন এক্স লেস দেন জিরো। তাহলে প্রথম দুটো তো একদম মডুলাসের সংজ্ঞা, প্রথম দুইটা একদম মডুলাসের সংজ্ঞা, দেখো এইটাও সঠিক এইটাও সঠিক। তারপরে কি বলছে, মডুলাস অফ এক্স প্লাস ওয়াই গ্রেটার অর ইকুয়াল মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই, না 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 না, দেখো এই যে আলাদা করে মডুলাসের যোগফল থাকলে অবশ্যই এটা বড় হবে, তাহলে চিহ্নটা এই দিকে মুখ করে থাকবে, এই কে বুঝছো, দেখো দেখো আলাদা করে মডুলাসের যোগফল মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই, আলাদা করে মডুলাসের যোগফল হলে অবশ্যই এটা বড় হবে, তো চিহ্নটা হবে এইরকম, এই যে এরকম গ্রেটার অর ইকুয়াল, এটা 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 হবে এইটার দিকে মুখ করা, তাহলে এটা ভুল। সঠিক উত্তর 1 ও 2। এখন কথা হচ্ছে ধরো পরীক্ষায় তোমার এটা মনে নাই, তুমি চেক করবে কেমনে, যেহেতু সকল বাস্তব সংখ্যার ক্ষেত্রে বলছে, দেখো এখানে কিন্তু স্বাভাবিক সংখ্যা বলে নাই, যদি প্রশ্নে স্বাভাবিক সংখ্যা বলে তাহলে দুইটাই পজিটিভ নিবা, আর বাস্তব সংখ্যা বললে সবসময় চেষ্টা করবা একটা পজিটিভ একটা নেগেটিভ নিতে, কারণ বাস্তব সংখ্যার মধ্যে সকল ধনাত্মক সংখ্যা আছে সকল ঋণাত্মক সংখ্যা আছে। তো ধরো এক্স আর ওয়াই, ওয়েট ধরো এক্স হচ্ছে 2, ওয়াই হচ্ছে -3, তুমি একটা নিবা পজিটিভ একটা নিবা নেগেটিভ নিয়ে এখন তুমি চেক করো, দেখো লেফট হ্যান্ড সাইডে কি হচ্ছে, 2 আর -3 যোগ করলে কত -1, -1 কে মডুলাস করলে কত -1, দেখো এটা লেফট হ্যান্ড সাইড। আর রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে, 2 কে মডুলাস করলে কত 2, -3 কে মডুলাস করলে কত +3, তো 2 আর 3 এ 5, এদিকে কত 5, তাহলে কোনটা বড় হচ্ছে, এদিকে বড় হচ্ছে। আর ইকুয়ালটা ইকুয়ালের মধ্যে থাকবে, ইকুয়াল নিয়ে তোমার চিন্তা করার কারণ নাই, ইকুয়ালটা তখনই হবে যখন দুইটা তুমি পজিটিভ নিবা। ধরো তুমি এখানে এক্স এর মান নিলা 2, ওয়াই এর মান নিলা 3, দুইটা যদি পজিটিভ নেও তাহলে এইদিকে হবে 5 এদিকেও 5, তখন ইকুয়াল টু হবে। তো ইকুয়াল টুটা তো আমার চেক করার ব্যাপার না, আমি চেক করব লেস দেন অর গ্রেটার দেন, চিহ্নটা কার দিকে মুখ করে থাকবে, তাহলে এখানে এটার দিকে মুখ করে থাকবে, তাহলে এটা ভুল এটা ভুল, কথা বুঝছো, জাস্ট এমনি অপশন টেস্ট করবা, দুইটা স্বাভাবিক সংখ্যা বললে দুইটাই পজিটিভ ধরবা, বাস্তব সংখ্যা বললে একটা পজিটিভ একটা নেগেটিভ ধরে চেক করে ফেলবা, বুঝছো, তোমার ইকুয়ালটা চেক করার দরকার নাই, জাস্ট বা ইকুয়াল তো ইকুয়ালি, তুমি লেস দেন নাকি গ্রেটার দেন এই চিহ্নটা চেক করবা। তো এটা এখানে সঠিক হচ্ছে না, এখানে প্রশ্নে বলা আছে গ্রেটার দেন এইদিকে, আর আমি দেখতেছি গ্রেটার দেনটা এইদিকে হবে, লেস দেনটা মানে পাশের দিকে মুখ করে থাকবে চিহ্নটা, ঠিক আছে, অসমতা চিহ্নটা পাশের দিকে মুখ করা থাকবে। এবার এখানে খেয়াল করে দেখো, এটা দেখো কি বলছে, মডুলাস অফ পি প্লাস কিউ লেস অর ইকুয়াল মডুলাস অফ পি প্লাস মডুলাস অফ কিউ, কথা সত্য। দেখো এই দেখো ভাইয়া, দুইটা বাস্তব সংখ্যার ক্ষেত্রে আলাদা করে মডুলাসে যদি যোগফল হয়, ভাইয়া তোমাদের বলছিলাম আলাদা করে মডুলাসে যদি যোগফল হয় সেটা অবশ্যই বড় হবে, তাইলে অসমতা চিহ্নটা অবশ্যই এইদিকে মুখ করে থাকবে, এবং এখানেও এটাই আছে, তাহলে এটা সঠিক। তাহলে মডুলাস অফ পি কিউ ইকুয়াল টু মডুলাস অফ পি ইনটু মডুলাস অফ কিউ, কথা সত্য। গুণফলের ক্ষেত্রে এটা সঠিক, আর বিয়োগফলের ক্ষেত্রে দেখো এটা ভুল, এই দেখো এখানে দুইটা আলাদা বিয়োগফল, তাহলে এটা হবে ছোট, চিহ্নটা এইদিকে মুখ করে থাকবে, এই দেখো ভাইয়া বলছিলাম মনে আছে তো, একটু দেখো, নাইলে তুমি অপশন টেস্ট করতে পারো, সমস্যা নেই। দেখো যখন আলাদা করে মডুলাসের বিয়োগফল হবে, এই দেখো মডুলাস অফ পি মডুলাস অফ কিউ মাঝখানে বিয়োগফল, এটা হবে ছোট, যোগফলের ক্ষেত্রে বড় হয় বিয়োগফলের ক্ষেত্রে ছোট, এটা ছোট, তাহলে চিহ্নটা হবে এই দিকে মুখ করা, তাহলে এইটা ভুল এইটা ভুল, তাহলে সঠিক উত্তর 1 এবং 2। এই তোমরা কি বুঝতেছো, অনেক সহজ, সঠিক উত্তর 1 এবং 2। তোমার যদি বুঝতে অসুবিধা হয় তুমি চেক করে ফেলো, ধরো ইচ্ছা মতো চেক করে ফেলো না, ধরো পি এর মান ধরো 2, কিউ এর মান ধরো -3, ধরে চেক করে দেখবো অবশ্যই এই পাশের ভ্যালুটা কি হচ্ছে, বড় হচ্ছে, এইটা ছোট হচ্ছে, ঠিক আছে ছোট্ট বন্ধুরা। এবার এইটা দেখো কত সিম্পল একটা এমসিকিউ, এগুলো মাঝে মধ্যে বোর্ড পরীক্ষায় আসে, এ এর মান 3, বি এর মান -7, সি এর মান -9 হলে তোমাকে বলছে এটার মান বের করতে। খেয়াল করে দেখো মডুলাসের মধ্যে এ মাইনাস বি, এ মানে 3, বি মানে -7, তাহলে মাইনাসে মানে +7, মাইনাস সি মানে হচ্ছে -9 মডুলাস। তাহলে দেখো মডুলাসের মধ্যে 3 আর 7 যোগ করলে 10, 10 কে মডুলাস করলে 10, মাইনাসে +9 মডুলাস, 19 কে মডুলাস করলে 19, শেষ। ভাইয়া মডুলাসের মধ্যে আমরা জানি লাস্টে অ্যান্সারটা পজিটিভই আসবে, লাস্টে পজিটিভ নেগেটিভ যাই থাকুক উত্তরটা কি আসবে, পজিটিভ আসবে, এবং এটা আসলে এগুলো তোমরা ছোটবেলা থেকে জানো, মডুলাসের মধ্যে পজিটিভ থাকলেও পজিটিভ হয়, নেগেটিভ থাকলেও নেগেটিভ থাকলেও কি হয়ে যায়, পজিটিভ হয়ে যায়। তো এখানে তো মাইনাস আগে থেকে প্লাস হয়ে গেছে, বাট যদি এরকম হইতো যে লাস্টে এরকম আসছে যে মডুলাসের মধ্যে -19, সেটাও কিন্তু আলটিমেটলি প্লাসই হবে। মডুলাস এমন একটা মেশিন, এর মধ্যে তুমি পজিটিভ নেগেটিভ যাই দিবা সে তোমাকে পজিটিভ উত্তর দিবে, বুঝতে পেরেছো, এবং সে কিভাবে পজিটিভ দিবে সেটাও কিন্তু আমরা একটু আগে দেখে আসছি। এইবার খেয়াল করে দেখো, খুবই চমৎকার একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ধরো 2 এর চাইতে 3 বড়, আমরা সবাই জানি এই যে অসমতা 2 এর থেকে 3 বড়। এবার এই অসমতাকে তুমি যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো, ধরো -2 এটা -3, এবার বলো তো কে বড়,
যে কোনো একটা অসমতাকে তুমি যদি মাইনাস দিয়ে গুণ করো কিংবা মাইনাস দিয়ে ভাগ করো, একই কথা, তাইলে চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো দেখো খেয়াল করে দেখো, 2 এর থেকে 3 বড়, কথা সত্য, বাট এই অসমতার উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করার ফলে -2 -3, এবার কিন্তু দেখো -2 বড়। তাইলে মনে রাখবা, কোনো একটা অসমতাকে তুমি যদি মাইনাস দিয়ে গুণ কিংবা ভাগ করো, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আগে চিহ্ন যদি 3-এর দিকে থাকে, পরে চিহ্ন এটার দিকে হয়ে যাবে, মানে অসমতা চিহ্ন লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাবে। কথা বুঝছো? এই কাজটা আরেকটা ক্ষেত্রে হয়, ধরো এরকম যে 2 <3, যদি তুমি উভয়পক্ষকে উল্টায় দেও, ধরো উল্টায় দিলা 1/2, এটা 1/3, এইবার বলো তো কে বড় হবে? অবশ্যই 1/2 বড় হবে। তো এই দুটো জিনিস খেয়াল রাখবা যে অসমতার ক্ষেত্রে যদি তুমি কোনো একটা অসমতার উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আগে যদি গ্রেটার দেন হয়, পরে লেস দেন হয়ে যাবে, আগে লেস দেন থাকলে পরে গ্রেটার দেন হয়ে যাবে। যদি উল্টায় দেও সেক্ষেত্রেও এই কাজটা হবে, মনে রাখবা। যেমন এই যে একটা এমসিকিউ দেখো, তোমাকে কি বলছে? x <-1 হলে নিচের কোনটি সঠিক? দেখো সবগুলোতে কি আছে? 3x আছে, 3x 3x 3x, তাহলে আগে 3 দিয়ে গুণ করো, অসমতার উভয়পক্ষকে 3 দিয়ে গুণ করো, তো 3 দিয়ে গুণ করলে এটা 3x, এটা -3, এখন উত্তরে দেখো এটা নাই। দেখো তোমাকে বাইর করতে বলতে 3x, তুমি 3 দিয়ে এই অসমতাকে গুণ করো, করার পরে দেখো উত্তর মিলতেছে না। 3x <-3 নাই, দেখো এই যে 3x <-3 নাই, তাহলে কি করবা? দেখো 3x গ্রেটার দেন আছে, গ্রেটার দেন আছে, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করো। তো মাইনাস দিয়ে যদি গুণ করে দাও, অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো অসমতার চিহ্ন কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, -3x গ্রেটার দেন 3। খেয়াল করে দেখো, যদি তুমি উভয়পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো, 3x হয়ে যাবে -3x, -3 হয়ে যাবে +3, এবং অসমতার চিহ্ন আগে ছিল লেস দেন, এখন হয়ে যাবে গ্রেটার দেন। দেখো এবার মিলে গেছে, এবার সঠিক উত্তর পেয়ে গেছি কোথায়? এই যে অপশন ডি। কথা বুঝছো? দেখছো, তুমি দেখতে পাচ্ছিলা যে এটা কিন্তু কোথাও মিলতেছিল না, কোনোটার সাথে দেখো এটা মিলতেছে না, কোনোটার সাথে এটা মিলতেছে না। তো আমরা কি করছি দেখো, যে এই অপশনে ডান পাশে -3ও আছে, +3ও আছে, তো মাইনাস দিয়ে গুণ করে দাও, -3টা +3 হয়ে যাবে, এই পাশে -3x, এবং অসমতা চিহ্নটা চেঞ্জ। বুঝছো? খুব সহজ, খুবই সিম্পল জিনিস, জাস্ট একটু চোখ কান খোলা রাখতে হবে। ওকে ফাইন। এইবার এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইপ, এই টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, অসমতা থেকে পরম মানে প্রকাশ অথবা পরম মান থেকে অসমতায় প্রকাশ, দুইটাই আসতে পারে। তো শুরুতেই খেয়াল করে দেখো, ধরো তোমাকে একটা অসমতা দিয়ে দিল, এই যে এরকম a <x <b দিয়ে বললো এটাকে পরম মান বা মডুলাসের সাহায্যে প্রকাশ করো। তো এটা কিন্তু এমসিকিউ একটা শর্টকাট টেকনিক আছে। দেখো এই শর্টকাট টেকনিকটা কিন্তু খুবই ইজি, মনে রাখা খুবই সহজ, আর এটার নর্মাল প্রসিডিওরও ইজি। যদি এই শর্টকাট পরীক্ষায় ভুলেও যাও, তাহলে নর্মাল যে প্রসিডিওর আছে, যেভাবে রিটেনে করো ওইভাবে করে দিলেও কিন্তু 30-40 সেকেন্ডে বেশি লাগবে না। তবে এটা মুখস্থ করতে পারলে এক লাইনে হয়ে যাবে। দেখো যদি এরকম একটা অসমতা দেয় a <x <b, তাইলে অসমতাটা থেকে যখন তুমি মডুলাসের সাহায্যে প্রকাশ করবা, শর্টকাটটা হচ্ছে মডুলাস অফ x - a+b/2 a+b/2 লেস দেন b - a/2। ভাইয়া মনে রাখা কিন্তু ইজি, এখানে a+b/2, এখানে b - a/2। দেখো a <x <b, প্রথমটা a, লাস্টেরটা b, মডুলাস অফ x - a+b/2 মডুলাস ক্লোজ লেস দেন b - a/2, মনে থাকবে। যেমন একটা উদাহরণ চলো এখানে দিয়ে দিই, ধরো যদি এরকম হয় যে 2 <x <6, এইখান থেকে তোমাকে কি বানাইতে বলছে? তোমাকে বলছে যে এইটাকে অসমতার মাধ্যমে, মানে দিয়ে দিছে তো অসমতা, তোমাকে বলছে মডুলাসের মাধ্যমে প্রকাশ করো। কি হবে? মডুলাস অফ x - a+b/2, 6 আর 2 যোগ করলে কত? 8, 8 কে 2 যোগ করলে 4, মডুলাস চিহ্ন শেষ, লেস দেন b - a/2, b - a, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 কে 2 বিয়োগ করলে 2, একবার লিখে ফেলি, 4 কে 2 বিয়োগ করলে 2, এই দেখো এটা সঠিক উত্তর, এইটা সঠিক উত্তর, শেষ। তো এটা যদি মনে রাখতে পারো, শর্টকাটটা খুব ইজি, মডুলাস অফ x - a+b/2 মডুলাস ক্লোজ লেস দেন b - a/2, তাহলে এক লাইনে হয়ে যাবে। যেমন এই যে এমসিকিউটা দেখো কি বলছে, 4 <x <10, এই অসমতাকে কিসে প্রকাশ করো? মডুলাসের মাধ্যমে। তাহলে কি হবে দেখো, ডিরেক্ট লিখি, মডুলাস অফ x - a+b/2, 4 আর 10 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, লেস দেন b - a/2, 10 থেকে 4 বিয়োগ করলে কত? 6, 6 কে 2 দিয়ে ভাগ করলে, একবার লিখে ফেলি, 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, একবার লিখে ফেলছি। দেখো উত্তর কোনটা? মডুলাস অফ x - 7 লেস দেন 3, এই যে মডুলাস অফ x - 7 লেস দেন 3। তো এটা হচ্ছে শর্টকাট, মনে রাখলে ডিরেক্ট এক লাইনে উত্তর দেখাই ফেলতে পারবা। তবে যদি তোমার শর্টকাট মনে না থাকে, তাহলে তুমি কেমনে করবা? শর্টকাট মনে না থাকলে এই যে রিটার্নে যেমন করতে, যে এই সূত্র দিয়ে আমরা জানি, মডুলাস অফ x লেস দেন a হলে -a লেস দেন x লেস দেন a। এখানে তুমি মডুলাস থেকে যখন অসমতায় যাবা তখন এটা ইউজ করবা, আর অসমতা থেকে মডুলাস, এইটা একই জিনিস তো, তাই না? যে এইটা হইলে এখান থেকে এটা লেখা যায়, আবার এইটা থেকে এখানেও আসা যায়, একই জিনিস। আর যদি এরকম হয় যে ধরো এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, তাহলে এখানেও ইকুয়াল টু চিহ্ন হবে।
কথা বুঝছো? মডুলাস অফ এক্স লেজর ইকুয়াল এ হইলে মাইনাস এ লেজর ইকুয়াল এক্স লেজর ইকুয়াল এ। আর যদি ইকুয়াল টু চিহ্ন না থাকে তাহলে তুমি দিবা না, তুমি এখান থেকে এখানে যেতে পারবা। যখন তোমাকে বলবে যে মডুলাস দিয়ে বলবে অসমতার মাধ্যমে প্রকাশ করো, তখন তুমি এখান থেকে এখানে যাবা। আর অসমতা দিয়ে যখন বলবে মডুলাসের সাহায্যে প্রকাশ করো, তখন তুমি এখান থেকে এখানে আসবা। কথা বুঝছো? আচ্ছা ফাইন। তো এইটা দিয়ে নর্মাল প্রসিডিওরে কেমনে করতে হয় চলো দেখি। নর্মাল প্রসিডিওর কি ছিল এই ম্যাথটার? এই ম্যাথটার নর্মাল প্রসিডিওর হচ্ছে এরকম, খেয়াল করে দেখো। 4 এবং 10 দুটো যোগ করবা, প্রথমটা এবং লাস্টটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা, মানে এটার এভারেজ বের করবা। এভারেজ কত? 7। যেটা এভারেজ আসবে সেইটা তুমি সবগুলা পক্ষ থেকে বিয়োগ করবা। এই যে অসমতা, এই অসমতার সবগুলা পক্ষ থেকে তুমি এই এভারেজ যেটা আসছে সেটা বিয়োগ করবা। তাহলে দেখো 4 থেকে 7 বিয়োগ লেস দেন x থেকে 7 বিয়োগ লেস দেন 10 থেকে 7 বিয়োগ, এটা হচ্ছে রিটার্ন প্রসিডিওর। -3 লেস দেন x - 7 লেস দেন 3। তো খেয়াল করে দেখো, যখন এই দুইটা সেম হয়ে যাবে এবং একটা মাইনাস একটা প্লাস, খেয়াল করে দেখো এই যে সূত্র, মাইনাসে লেজর ইকুয়াল এক্স লেজর ইকুয়াল এ, এই দুইটা সেম, জাস্ট এখানে মাইনাস এখানে প্লাস, তখন সূত্র কি এখান থেকে লিখতে পারি মডুলাস অফ এক্স লেজর ইকুয়াল এ, মডুলাস অফ এক্স লেজর ইকুয়াল এ। তাহলে এখান থেকে লিখতে পারি দেখো মডুলাস অফ এক্স এর জায়গায় কি আছে? এক্স এর জায়গায় আছে x - 7 লেস দেন এ। এই বুঝছো? তো তুমি জাস্ট এইটা যদি শর্টকাটে মনে রাখতে পারো, শর্টকাটে যদি মনে রাখতে পারো, তাহলে এক লাইনে লিখে ফেলতে পারবা। কোন শর্টকাটটা? এই যে এই শর্টকাটটা, বুঝছো? তবে এই শর্টকাট ভুলে গেলেও কোনো সমস্যা নাই ভাইয়া, এই ম্যাথটা করতে আর কতক্ষণ লাগবে, কতক্ষণ বার লাগবে, বুঝছো? যে যখনই দেখবা ধরো এখানে মাইনাসে এখানে প্লাসে, তাইলে মাঝখানে যেটা থাকবে সেটার মডুলাস, মডুলাস অফ এটা লেস দেন এ লেস দেন এ লেস দেন, এখানে কিন্তু আবার নেগেটিভ হবে না, জাস্ট লেস দেন এ হবে, বুঝছো? এই যে এই সূত্রটা। আচ্ছা, তো আরেকটা এমসিকিউ আমি শর্টকাট দিয়েও করে দেই, নর্মাল প্রসিডিওর দিয়েও করে দিই, যার যেমন ভালো লাগে। দেখো আগে শর্টকাট দিয়ে করি। মডুলাস অফ এক্স, এক্স এর জায়গায় কি আছে? এক্সই আছে, এক্স এর জায়গায় এক্স মাইনাস এই দুটার যোগফলকে 2 দিয়ে ভাগ, দেখো যোগফল -7 - 1 -8, 2 দিয়ে ভাগ করলে -4 -4, একবার লিখে হলো -4 লেস দেন বি মাইনাস এ বাই 2, বি মাইনাস এ, -1 থেকে -7 বিয়োগ করলে -1 -7 আছে +7, দেখো -1 মাইনাস এ +7, তাহলে 6 কে 2 দিয়ে ভাগ করলে 3, দেখো ভাই এটা মনে মনে হয়ে যায় 3। তাহলে মডুলাস অফ x -7 +4 লেস দেন 3। দেখো শর্টকাটটা মনে রাখতে পারলে এক লাইনে উত্তর হয়ে যাচ্ছে না ভাইয়া, মডুলাস অফ x + 4 লেস দেন 3। আর যদি তোমার শর্টকাট মনে না থাকে তাহলে তুমি এই যে এই প্রসিডিওর করবা। কোন প্রসিডিওর? কই এই প্রসিডিওরটা রিটার্ন প্রসিডিওর। হ্যাঁ, রিটার্ন প্রসিডিওর। তুমি কি করবা? প্রথম ভ্যালুটা এবং শেষ ভ্যালুটা যোগ করবা, যোগ করে 2 দিয়ে ভাগ করে এভারেজ মানে গড় বাড়ি করবা। তারপর অসমতার সবগুলো পক্ষ থেকে ওই গড়টা বিয়োগ করে দিবা, তাইলে দেখবা এই পাশে আর এই পাশে সেম হয়ে গেছে, জাস্ট এটা মাইনাস এটা প্লাস, এটা হয়ে যাবে তখন মাইনাসে এটা প্লাসে। তখন সূত্র কি? মডুলাস অফ এখানে যেটা আছে সেইটা লেস দেন এই পজিটিভ ভ্যালুটা। কোন সূত্র অনুসারে? এই যে এই সূত্র অনুসারে আমরা এখান থেকে এটা লিখতে পারি, আবার এটা থেকে এটা লিখতে পারি। তবে ভাইয়া আমি বলবো যে এই শর্টকাটে একটু কষ্ট করে মুখস্থ করে ফেলো, সময় একটু বাঁচানো যাবে। মডুলাস অফ x - a + b/2 লেস দেন b - a/2। ভাই এটা তো মনে রাখতে পারা উচিত না? এটা তো মনে রাখতে পারা উচিত, কি বলো? একটু বেশি করে প্র্যাকটিস করো। ধরো আরেকটা প্র্যাকটিস করাই দিই, ধরো এমসিকিউ শর্টকাট দিয়ে x এর জায়গায় বসবে x + 3। দেখো মডুলাস অফ x এর জায়গায় বসবে x + 3, ধরো একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দেই, এটা x এর জায়গায় বসবে x + 3 মাইনাস a + b/2, -7 আর 5 যোগ করলে কত? -7 আর 5 যোগ করলে -2, -2 কে 2 দিয়ে ভাগ করলে -1। এই কথা বুঝতেছো? এই জিনিসগুলো তো মনে মনে পারা উচিত। b - a/2, b - a/2, 5 থেকে -7 বিয়োগ করলে 5 - a +7, 5 - a +7 মানে 12, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6, 12 কে 2 দিয়ে ভাগ করলে 6। এই তোমরা কি বুঝতেছো? যোগ বিয়োগ করতেছি, যোগ বিয়োগ বুঝো না? অবশ্যই বুঝো। তাহলে কি আছে দেখো এইখানে x -1 3 আর 1 4 লেস দেন 6, শেষ। কে কে বুঝছো বলো? মডুলাস অফ x + 4 লেস দেন 6, মডুলাস অফ x + 4 লেস দেন 6। আশা করি সবাই বুঝতেছো। খুবই সিম্পল, খুবই সিম্পল ব্যাপার, খুবই সিম্পল ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? ওকে ফাইন। ওকে ফাইন, খুবই সিম্পল ব্যাপার। আশা করি তোমরা বুঝতে পারতেছো। ওকে ফাইন। এবার পরের মধ্যে দেখো, এবার
এই ম্যাথটা দেখো হুবহু সেম টাইপের, পারবা না? এটা হাউস ওয়াইফ দিয়ে দেই, জাস্ট এক্স এর জায়গায় বসবে এইটা, এক্স এর জায়গায় এটা বসাবা, আমি হাউস ওয়াইফ দিয়ে দিচ্ছি এটা, অবশ্যই নিজেরা করবা, নিজেরা করে মিলাবা, উত্তর দেখাই দিব ক্লাস শেষ হওয়ার পর, স্লাইডে আমি উত্তর দেখাই দিব, বাট এক্স এর জায়গায় জাস্ট এই জিনিসটা বসবে, বাকিটুকু হুবহু সেম। ওকে ফাইন। তারপর এটা দেখো, উপরোক্ত সংখ্যা রেখার পরম মানে প্রকাশ করাই, দেখো এটার সংখ্যা রেখাটাকে পরম মানে প্রকাশ করো। তো দেখো সংখ্যা রেখাটা কি, দেখো এখানে -1 থেকে শুরু, এই দেখো গোল দেওয়া, 4 এ গিয়ে শেষ, এবং এখানে কিন্তু গোল্লা ভরাট করা না, গোল্লা ভরাট করা নাই কিন্তু, তাহলে ইকুয়াল টু চিহ্ন হবে না। দেখো এই যে এটা নর্মালি আগের ম্যাথগুলোতে কি করতেছিল, অসমতাটা প্রশ্নে দিয়ে দিচ্ছিল, তোমাকে বলতেছিল মডুলাসের সাহায্যে প্রকাশ করো। এবার অসমতাটা ডিরেক্ট দেওয়া নাই, তোমাকে একটা সংখ্যা রেখা দিয়ে দিছে। তো দেখো এই গোল্লাটা -1 থেকে শুরু, 4 এ গিয়ে শেষ, তো গোল্লাগুলা কিন্তু ভরাট করা না, ফাঁকা, এই জন্য ইকুয়াল টু চিহ্ন দেওয়া যাবে না। তো এইবার এটাকে পরম মানে দেখো শর্টকাট বসায় দাও, এটা হাউস ওয়াইফ, এটা করে দিব না, শর্টকাট দিয়ে করে ফেলো। শর্টকাট যদি মনে না থাকে তাহলে নর্মাল নিয়মে করো, বাট যেমনে খুশি করো, এগুলোতে এমনিও বেশিক্ষণ লাগবে না। এখন যদি তোমাকে পরীক্ষায় পরম মান দিয়ে বলে অসমতার সাহায্যে প্রকাশ করো, বা একটা মডুলাস সংবলিত অসমতা দিয়ে বলে এক্স এর মান সমাধান করো, তখন তুমি কেমনে করবা? চলো আমরা এই টাইপটা এখন পড়বো। তো শুরুতেই এই তিনটা জিনিস আমাদের জানতে হবে, আমরা অলরেডি প্রথম দুইটা জানি। দেখো মডুলাস অফ এক্স ইকুয়াল টু এ হলে এক্স এর ভ্যালু কি প্লাস মাইনাস এ, মডুলাস অফ এক্স লেস দেন এ হলে এক্স এর ভ্যালু কি মাইনাস এ থেকে প্লাস এ পর্যন্ত। আর যদি মডুলাস অফ এক্স গ্রেটার দেন এ হয়, তাহলে এক্স এর ভ্যালু হবে প্লাস এ থেকে বড় মাইনাস এ থেকে ছোট। মনে থাকবে, প্লাস এ থেকে বড় মাইনাস এ থেকে ছোট, এটা এইভাবে মনে রাখা যায় যে বড় থেকে বড়, ছোট থেকে ছোট। দেখো যখন এক্স ইকুয়াল টু মানে মডুলাস অফ এক্স ইকুয়াল টু এ ছিল, তখন এক্স এর ভ্যালু ছিল প্লাস মাইনাস এ, তো এখানে প্লাস এ হচ্ছে বড় ভ্যালু, মাইনাস এ ছোট ভ্যালু। তো যখন গ্রেটার দেন এ হবে, তখন এমনি মনে রাখবো এক্স এর ভ্যালু বড়টার চাইতে বড়, দেখো বড়টার চাইতে বড় আর ছোটটার চাইতে ছোট, মনে রাখতে পারবে না? তো মাঝখানে কি আছে? অথবা, অথবাটাকে ইউনিয়ন আকারেও লেখা যায়, ইউনিয়ন, পরীক্ষায় অপশনে অথবা আকারেও থাকতে পারে, ইউনিয়ন আকারেও থাকতে পারে, তোমরা সেট অধ্যায়ে পড়ছো, বুঝতে পারছো? আচ্ছা ফাইন। তো চলো আমরা এখন ম্যাথ করি। কি বলছে দেখো, তোমাকে বলছে মডুলাস অফ 2x + 3 লেস দেন 7 এর সমাধান সেট কোনটি। দেখো লেস দেন 7 আছে, তো লেস দেন থাকলে কি এই যে এই সূত্র, এই যে এটা। আচ্ছা আরেকটা জিনিস বলে যাই, ধরো যদি পরীক্ষা এখানে এরকম থাকতো যে ধরো এখানে ইকুয়াল টু চিহ্ন আছে, তাহলে এখানেও ইকুয়াল টু হইতো, এখানেও ইকুয়াল টু হইতো। যদি এখানেও ইকুয়াল টু চিহ্ন থাকতো, তাহলে এখানেও ইকুয়াল টু, এখানেও ইকুয়াল টু। কথা বুঝছো? এটা কিন্তু নর্মাল জিনিস। পরীক্ষায় যদি শুধু গ্রেটার দেন বা লেস দেন থাকে, তাহলে তুমি শুধু গ্রেটার দেন বা লেস দেন দিবা। যদি পরীক্ষা ইকুয়াল টু থাকে, ইকুয়াল টু সহ দিবা। এটা তো জানা কথা, এই জিনিসটা তো এতক্ষণ আমরা বুঝে ফেলছি, তাই না? এবার খেয়াল করে দেখো, এখানে কি করবো? লেস দেন আছে, তাহলে কি হবে? খুবই সহজ, -7 লেস দেন এক্স, এক্স এর জায়গায় বসবে 2x + 3, এক্স এর জায়গায় 2x + 3 লেস দেন +7। এবার সমাধান সেট মানে কি? এক্স এর মান বের করা। সমাধান সেট মানে এখানে অজানা রাশি হচ্ছে এক্স, তাহলে সবগুলো পক্ষ থেকে 3 বিয়োগ করবো। দেখো বাইর করতে হবে শুধু এক্স এর মান, তাহলে +3 আছে, আগে সবগুলো থেকে 3 বিয়োগ করো, তাহলে এই +3 চলে যাবে, 3 বিয়োগ করলে -7 - 3 -10, এখানে 3 চলে যাবে, শুধু 2x, 7 থেকে 3 গেলে 4। এবার এক্স এর মান বের করবো, তাহলে 2 দিয়ে ভাগ, সবগুলা পক্ষকে 2 দিয়ে ভাগ করো। এই বুঝছো, এখানে +3 আছে, আমার +3 কে সরাইতে হবে, সবগুলা পক্ষ থেকে 3 বিয়োগ করে দিছি। এবার সবগুলা পক্ষকে 2 দিয়ে ভাগ করে দাও, -5 লেস দেন x লেস দেন 2 শেষ। ভাইয়া খুবই সিম্পল না? একদম সহজ, একদম সহজ। দেখো -5 লেস দেন x লেস দেন 2, বলো তো কোনটা সঠিক উত্তর? এইটা, বুঝছো? ভাইয়া লেস দেন যদি থাকে, এখানে খেয়াল করে দেখো লেস দেন চিহ্ন, লেস দেন, তাহলে কোনটা বসাবো? এই যে 2 নাম্বারটা, 2 নাম্বারটা, -a লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল a, যদি লেস অর ইকুয়াল ইকুয়াল থাকে তাহলে ইকুয়াল সহ দিব, না থাকলে ইকুয়াল দিব না। এইবার দেখো এইটা কি, এটাও দেখো লেস অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, তাহলে কি? -3 লেস অর ইকুয়াল, x এর জায়গায় বসবে 2x - 7 লেস অর ইকুয়াল কত? +3। এবার বাইর করতে হবে কার মান? x এর মান, তাহলে এখানে আছে -7, দেখো এখান থেকে আমার বাইর করতে হবে x এর ভ্যালু, তাহলে -7 কে সরানোর জন্য সবগুলা পক্ষে +7 যোগ করি, +7 যোগ করি, -3 + 7 + 4 লেস অর ইকুয়াল, এখানে শুধু 2x থাকবে, +7 যোগ করলে 3 আর 7 যোগ করলে কত? 10। এবার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ করলে এখানে x, এখানে 5। তাই কে বুঝছো? খুবই সিম্পল না? 2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 5, 2 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 5, এগুলা পারবা না ভাইয়া? অবশ্যই পারবে, এগুলো তো পানি ভাত, এগুলা পানি ভাত। তাহলে এটা হাউস ওয়াইফ দিয়ে দিই ভাইয়া, বলো পারবা না? আমি উত্তর দেখাই দিব, হ্যাঁ ক্লাস শেষে উত্তর দেখাই দিব। এগুলা খুবই সহজ, খুবই সহজ। তোমরা ক্লাসটা করার পরে উত্তরগুলা নিজেরা মিলাই নিবা যে কয়টা তুমি পারছো, এবং কমেন্টে অবশ্যই বলে যাবা তুমি সবগুলা পারছো কিনা। তারপরে এটাও কি হাউস ওয়াইফ? আচ্ছা দেখো এখানে কি বলছে ভাইয়া, এটার সমাধানে পূর্ণ সংখ্যা কয়টি? ভাইয়া এটা তো আরো সহজ। দেখো তোমাকে এখানে সমাধানটা বাইর করতে বলে নাই, আসলে বলছে এটার সমাধানে x এর কয়টা পূর্ণ মান আছে, পূর্ণ সংখ্যা কয়টা আছে। দেখো আগে তুমি x বাইর করো, 2x আছে, 2 দিয়ে ভাগ করো, -3/2
লেস অর ইকুয়াল এক্স লেস দেন 2 দিয়ে ভাগ করলে 4। খেয়াল করে দেখো এটার মধ্যে এক্স এর কয়টা পূর্ণ সংখ্যা আছে দেখো ভাইয়া 2x থেকে 2 দিয়ে ভাগ করে দিছি, অসমতার সবগুলো পক্ষকে 2 দিয়ে ভাগ, তাহলে -3/2 মানে কত -1.5। এটা মনে মনে এটা তো লেখা লাগে না, -1.5 দেখো তাও লিখি -1.5। এখন আমাকে বলো -1.5 থেকে শুরু করে 4 পর্যন্ত কয়টা পূর্ণ সংখ্যা আছে দেখো, -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 কিন্তু নেওয়া যাবে না কারণ এখানে কিন্তু ইকুয়াল টু চিহ্ন নাই। দেখো 4 কিন্তু নেওয়া যাবে না, পূর্ণ সংখ্যা আছে 1 2 3 4 5টা। কে কে বুঝছো ভাইয়া? খুবই সুন্দর একটা এমসিকিউ। পূর্ণ সংখ্যা আছে 5টা, আর যদি এখানে ইকুয়াল টু চিহ্ন থাকতো, ধরো এখানে ইকুয়াল টু আছে, তাইলে 4 সহ নেওয়া যেত, তখন উত্তর হইতো 6টা। বুঝছো? খুবই সিম্পল। এইবার এইটা বলো তো, এটা পারবা না? এটা করে না দেই, আচ্ছা এখানে ব্র্যাকেট আকারে আছে, এটা একটু করে দিই তাহলে। একই তো জিনিস, ব্র্যাকেট থাকলে অসমতাটা কেমন হয় আমরা তো দেখছি, শুরুতেই ক্লাসের শিখছি ব্র্যাকেটগুলা। আচ্ছা তাও এটা দিই, দেখো লেস অর ইকুয়াল আছে, তাহলে -1 থেকে শুরু, -1 লেস অর ইকুয়াল x -1 লেস অর ইকুয়াল +1। তাহলে বাইর করতে হবে কার মান? x এর মান। তাহলে এখান থেকে x বাইর করলে আমার কি করতে হবে? সবগুলো পক্ষে 1 যোগ করতে হবে, কারণ যেহেতু -1 আছে 1 যোগ করলে কাটাকাটি যাবে। তাহলে 1 যোগ করো, -1 + x 0 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল কত? 1 আর 1 2। এইবার দেখো এটাকে যদি আমি ফার্স্ট মানে ব্র্যাকেটে ব্যবধি রেখে ব্র্যাকেট দিয়ে লিখি, এখানেও লেস অর ইকুয়াল এখানেও লেস অর ইকুয়াল, তাহলে কি থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো 0, 2। কে কে বুঝছো? দেখো খুবই সিম্পল, যেহেতু লেস অর ইকুয়াল দুইটাতেই সমান, এই 0 সহ হইতে পারে 2 সহ হইতে পারে, তাহলে অবশ্যই থার্ড ব্র্যাকেট, অবশ্যই থার্ড ব্র্যাকেট। তোমরা জানো এগুলো আমরা আজকে ক্লাসে শুরুতে পড়ে ফেলছি। 0, 2 থার্ড ব্র্যাকেটের মধ্যে দুইটাই থার্ড ব্র্যাকেট। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? আচ্ছা ফাইন। তাহলে এগুলো হাউস ওয়াইফ ভাইয়ারা অবশ্যই এগুলো নিজে নিজে করবা। এই লেস অর ইকুয়াল এগুলো আর করে দিব না, এগুলো সব হাউস ওয়াইফ, সবগুলো নিজেরা করবা এবং ক্লাস শেষে উত্তরে মিলায় নিয়ে কমেন্টে জানাবা সবগুলা তুমি পারছো কিনা, সবগুলা তুমি পারছো কিনা। লেস অর ইকুয়াল সবগুলা তুমি এখন পারবা, আমি এখন শুধু গ্রেটার অর ইকুয়ালগুলো করাবো, এগুলো সব হাউস ওয়াইফ। ওকে ফাইন। আচ্ছা এখানে একটু ঝামেলা আছে, ঝামেলা বলতে এটা মাইনাস দিয়ে লাস্টে গুণ করতে হবে, এটা করে দিই দেখি। এটা অনেকেই হয়তো নাও পারতে পারে, এটা অনেকেই নাও পারতে পারে, চলো এইটা করে দিই। দেখো এটা দেখো x এর সামনে -3 আছে, লাস্টে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তো মাইনাস দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যায়, যদিও তোমরা জানো, তাও একটু চলো এটা করে দিই। তাহলে কি হবে? লেস অর ইকুয়াল আছে, তাহলে -5 থেকে শুরু, -5 লেস অর ইকুয়াল 7 - 3x লেস অর ইকুয়াল 5। তাহলে সবগুলা পক্ষে দেখো 7 আছে যোগ আকারে, কিছু নাই মানে প্লাস আছে, তাহলে সবগুলা পক্ষ থেকে 7 বিয়োগ করো, 7 বিয়োগ করো, তাহলে -5 - 7 -12 লেস অর ইকুয়াল বিয়োগ করলে 7 কাটা -3x। দেখো যদি 7 বিয়োগ করো, 5 থেকে 7 বিয়োগ করলে -2। এবার দেখো -3 দিয়ে ভাগ করব। ভাইয়া একটা জিনিস খেয়াল করে দেখো, -3 দিয়ে যদি ভাগ করি, -3 দিয়ে ভাগ করলে মাইনাস মানে +4, চিহ্নটা বসাচ্ছি না, এটা x। -3 দিয়ে যদি ভাগ করি মাইনাসে মাইনাসে +2/3। খেয়াল করে দেখো ভাই, আমার বের করতে হবে x এর মান, এখানে আছে -3x, তো -3 দিয়ে আমি অসমতার সবগুলো পক্ষকে ভাগ করছি। -12 কে -3 দিয়ে ভাগ করলে +4, -2 কে -3 দিয়ে ভাগ করলে -2/3। এখন কথা হচ্ছে মাইনাস সহ ভাগ করছি না, যখন তুমি মাইনাস সহ কোনো একটা অসমতাকে গুণ বা ভাগ করবা, তখন অসমতার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। দেখো আগে ছিল লেস অর ইকুয়াল, এখন হয়ে যাবে গ্রেটার অর ইকুয়াল। এই যে বুঝছো, ইকুয়াল তো ইকুয়ালই থাকবে, জাস্ট লেস দেন গুলা গ্রেটার দেন হয়ে যাবে। কথা বুঝছো? এই জিনিসটাকে তোমার রাখতে হবে। তো এটা হচ্ছে উত্তর। দেখো তো এটার সাথে কোনটা মিলছে, দেখো এটার সাথে কোনটা মিলছে, 4/2/3, 4/2/3, এই যে এটা সঠিক উত্তর। দেখছো? তুমি এই জিনিসটাকে কিন্তু আবার একটু সাজায় লিখতে পারো। ভাইয়া নর্মালি যখন অসমতাকে লেখা হয়, গ্রেটার অর ইকুয়াল চিহ্নটা ইউজ করা হয় না, সবসময় লেস অর ইকুয়াল, বাম থেকে ডানে লেস অর ইকুয়াল ইউজ করা হয়। তো এটাকে সাজায় লিখো। দেখো ছোটকে, এটা ছোটটাকে সবসময় বামে লেখা হয়। ধরো এই যে 2/3 ছোট, 4 বড়, তো ছোটটাকে বামে লেখা হয়, বড়টাকে ডানে লেখা হয়। তারপর মাঝখানে খেয়াল করে দেখো, তাহলে এটার চেয়ে এটা বড়, চিহ্নটা এর দিকে ঘুরে থাকবে, এই যে। তারপর x থেকে এটা বড়, চিহ্নটা 4 এর দিকে ঘুরে থাকবে, এই যে। এটাকে এইভাবে লেখা হয়। কথা বুঝছো? এই জিনিসটাকে এইভাবে লেখা হয়, যে ছোটটাকে বাম পাশে লেখা হয়, বড়টাকে ডান পাশে। তারপর চিহ্নগুলো দেখো, 2/3 থেকে x বড়, তাহলে x এর দিকে চিহ্নটা থাকবে, x থেকে 4 বড়, 4 এর দিকে চিহ্নটা থাকবে। তো এইটা কিন্তু এই যে সঠিক উত্তর। বুঝছো? ওকে ফাইন। তোমার পরীক্ষায় এটা না লিখলেও চলবে, তুমি তো এটা দেখেই বুঝতেছো যে 4 আর 2/3, 4/2/3 শুধু এটার মধ্যে আছে। এই দেখো 4/2/3, দেখো 4 এর দিকে চিহ্নটা মুখ করে আছে, আবার এখানে x এর দিকে চিহ্নটা মুখ করে আছে। বুঝতে পেরেছো? ভেরি গুড। তো এই জিনিসটা খেয়াল রাখবা, যখন তুমি মাইনাস সহ গুণ বা ভাগ করবা, চিহ্ন অসমতার চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে ছোট্ট বন্ধুরা। তাহলে এইগুলো হাউস ওয়াইফ, এইগুলো এখন তুমি পারবা। আচ্ছা এটাও করে দিব নাকি? এটা আবার উল্টাইতে হবে। আচ্ছা এটাও করে দিই, ধরো এটা অনেকে ভুল করে ফেলবে। দেখো অনেকেই কিন্তু এগুলো ভুল করে ফেলবে। দেখো -1/2 থেকে শুরু, এটা করে দিই। চলো -1/2 থেকে শুরু, লেস দেন
3 - 1/x 3 - 1/x লেস দেন 1/2। তোমাকে এনতে বাইর করতে হবে কার মান, x এর মান। তো শুরুতেই খেয়াল করে দেখো, সবগুলা পক্ষ থেকে তুমি 3 বিয়োগ করো, কারণ এখানে +3 আছে। সবগুলা পক্ষ থেকে তুমি কি করো, 3 বিয়োগ করো, সবগুলা পক্ষ থেকে 3 বিয়োগ করো। আমার ক্যালকুলেটর কই, সবগুলা পক্ষ থেকে 3 বিয়োগ করো। দেখো -1/2 -1/2 -3 3 কত, -7/2 -7/2। এখানে 3 বিয়োগ করলে 3 3 কাটা, -1/x 3 বিয়োগ করো 1/2 থেকে 1/2 থেকে 3 বিয়োগ করো -5/2 -5/2। এবার খেয়াল করে দেখো, এবার খেয়াল করে দেখো কি করব, মাইনাস দিয়ে গুণ করে দিব, ভালো মতো বুঝছো। মাইনাস আছে, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস দিয়ে গুণ করে দাও। 7/2 এখানে 1/x হয়ে যাবে, মাইনাস চলে যাবে, এখানে হয়ে যাবে 5/2 এবং চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। খেয়াল করে দেখো, মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিছি, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। এবার উল্টায় দিব, মনে আছে উল্টায় দিলেও চিহ্ন চেঞ্জ হয়ে যায়। ধরো 7/2 হয়ে যাবে 2/7, 1/x হয়ে যাবে x, 5/2 হয়ে যাবে 2/5, উল্টায় দিছি। তো উল্টায় দিলেও কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যায়, মনে আছে। এই যে উত্তর শেষ। কে কে বুঝছো ভাইয়া? ভাইয়া দেখো, মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিছি, এতেও চিহ্ন চেঞ্জ হবে। লাস্টে যখন উল্টায় দিছি তখনও কিন্তু চিহ্ন চেঞ্জ হবে অসমতার। তাহলে উত্তর 2/7 লেস দেন x লেস দেন 2/5। বলো কোথায় মিলছে? এই যে দেখো, সঠিক উত্তর এইটা, 2/7 লেস দেন x। দেখো 2/7 লেস দেন x লেস দেন 2/5। তুমি কিন্তু চাইলে পরীক্ষায় ডিরেক্ট এটা করতে পারতা, ডিরেক্ট, যে একই সাথে মাইনাস দিয়ে গুণ করে দিলাম বা ভাগ করে দিলাম এবং একই সাথে উল্টায় দিলাম। তাহলে দুইটা কাজ একই সাথে করলে তো আর চিহ্ন চেঞ্জ হচ্ছে না। ডিরেক্ট মাঝখানের লাইনটা না লিখলেও হবে, পরীক্ষায় এমসিকিউতে তো আর লাইন লেখার দরকার নাই। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এইটা হাউস ওয়াইফ, এটা সবাইকে পারতে হবে। এটা কে কে পারছো অবশ্যই কমেন্টে জানাবা। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে সবাই এটা অ্যান্সার করো। তারপরে ক্লাসটা শেষ হওয়ার পরে লেকচার স্লাইড থেকে মিলাই নিবা হয়েছে কিনা। এই ম্যাথটা তুমি যদি পারো, তার মানে এই টাইপ থেকে তুমি আর ভুল করবা না, এই টাইপ থেকে তুমি আর ভুল করবা না। এবার এই ম্যাথটা দেখো কি বলছে, মডুলাস অফ x স্কয়ার প্লাস 7, দেখো এখানে স্কয়ার আছে, লেস দেন 10, কোনো সমস্যা নেই। দেখো আমরা নর্মাল নিয়মে করি, -10 লেস দেন আছে যেহেতু, -10 থেকে শুরু, লেস দেন x স্কয়ার প্লাস 1 লেস দেন 10। এটা সুন্দর একটা ম্যাথ, দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। খেয়াল করে দেখো, তাহলে আমার বাইর করতে হবে কার মান, x এর মান। তাহলে এখানে +1 আছে, সবগুলো থেকে 1 বিয়োগ করো, অসমতার সবগুলো পক্ষ থেকে 1 বিয়োগ করো। -10 -1 -11 লেস দেন x স্কয়ার, লেস দেন 10 থেকে 1 গেলে 9। আচ্ছা এইবার আমাকে বলো তো, x স্কয়ারের মান কোনো নেগেটিভ হইতে পারে? বলো, কোন একটা কিছু স্কয়ার কোনো নেগেটিভ হইতে পারে? পারে না। ধরো -11 থেকে শুরু, ধরো -10 -9 -8 -7, এগুলো কি হইতে পারে উত্তর? হইতে পারে না কিন্তু। তো এটা খুবই চমৎকার একটা প্রশ্ন, যেহেতু স্কয়ার আছে তাহলে এটা নেওয়ার দরকারই নাই, শুধু এটুক নেও, শুধু এটুক, কথা বুঝছো? তাহলে x স্কয়ারের মান যদি 9 থেকে ছোট হয় তাহলে কি হবে, -3 লেস দেন x লেস দেন 3, কথা বুঝছো? ভাইয়া কোনো একটা কিছু স্কয়ার অবশ্যই ধনাত্মক, অবশ্যই ধনাত্মক, এখানে ঋণাত্মক হবে না। তুমি এটা মনে মনে বাদ দিয়ে দাও। দেখছো খুবই চমৎকার এমসিকিউ দিছে না, খুবই চমৎকার এমসিকিউ দিছে। দেখো 9 মানে কি 3 স্কয়ার, 9 মানে কি 3 স্কয়ার। এখান থেকে এটা কেমনে আসছে ভাইয়া, যখন x স্কয়ার লেস দেন a স্কয়ার থাকবে তখন এখান থেকেও কিন্তু ডিরেক্ট আমরা -a লেস দেন x লেস দেন a লিখতে পারবো। কেন জানো? কারণ ধরো যদি ব্যাপারটা এরকম হইতো, মডুলাস অফ x লেস দেন a, তুমি যদি এটাকে উভয় পক্ষকে হোল স্কয়ার করো, দেখো এটাকে স্কয়ার করলে x স্কয়ার হয়ে যাবে, এটাকে স্কয়ার করলে কি স্কয়ার হয়ে যাবে। তো এই দুটো কিন্তু একই জিনিস, মানে এখান থেকে এটা আসছে, এখান থেকে এটা আসছে, আবার এখান থেকে আমি এটা লিখতে পারি, কথা বুঝছো? তো যদি কোথাও দেখো ধরো এরকম যে x স্কয়ার লেস দেন 4, তাহলে কিন্তু তুমি ঠিক লিখতে পারো যে -2 লেস দেন x লেস দেন 2, কথা বুঝছো? তো ঠিক একইভাবে এখানে দেখো যদি x স্কয়ার লেস দেন 9 হয় তাহলে x এর ব্যবধিটা হবে -3 লেস দেন x লেস দেন 3, কথা বুঝছো? ওকে ফাইন, আমি এখানে লিখে দিলাম যে এই জিনিসটা থেকে এই জিনিসটা আসে, এখান থেকে এটা লেখা যায়। বুঝতে পারছো? কারণ আমরা এখান থেকে ডিরেক্ট এটা লিখতে পারি। তো মাঝখানে এই একটা জিনিস জাস্ট স্কয়ার আকারে থাকলে আমরা এটা লিখতে পারবো, কোনো সমস্যা নেই, কারণ এটাকে হোল স্কয়ার করো তাহলে এটাই আসবে। ফাইন, একই জিনিস একই জিনিস। এইবার আসো, এই যে যদি গ্রেটার দেন থাকে, দেখো গ্রেটার দেন একটু দেখে আসি চলো ভাই। আমরা কিন্তু লেস দেন গ্রেটার দেন দুইটাই শিখছি, একটু কপি করে নিয়ে এসে পড়ি, কপি করে নিয়ে এসে পড়ি। কই, এই যে দেখো আমরা এতক্ষণ পড়ছি কোনটা, লেস দেন গুলা। যদি লেস দেন থাকে, এইবার গ্রেটার দেন থাকলে কি হবে, আসো দেখি, আসো দেখি, খেয়াল করে দেখো। এই যে যখন মডুলাস অফ এক্স গ্রেটার অর ইকুয়াল এ, তখন মনে আছে ইকুয়াল টু থাকলে প্লাস মাইনাস এ হইতো। তো এখানে কি করবো, প্লাস এ থেকে বড় মাইনাস এ থেকে ছোট, প্লাস পজিটিভটা থেকে বড়, মানে এখানে যে ভ্যালুটা থাকবে আর মডুলাসের মধ্যে যে ভ্যালুটা থাকবে, মডুলাসের মধ্যে ভ্যালুটা হবে এই ভ্যালুর পজিটিভ এটার চাইতে বড়, নেগেটিভ এটার চাইতে ছোট। জাস্ট এই জিনিসটা মনে রাখলে হবে। দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে এটার মডুলাস গ্রেটার দেন 5 এর সমাধান। তো দেখো মডুলাসের মধ্যে যেটা আছে
2x মাইনাস 7, এটা হবে পজিটিভ 5-এর চেয়ে বড় অথবা, দেখো এই যে বাংলায় অথবা লেখা আছে, ধরো অথবা এই যে মডুলাসের মধ্যে যে আছে 2x মাইনাস 7, তার ভ্যালু হবে -5 থেকে ছোট। কে বুঝছো? এই দেখো এখানে 5 আছে না, এর মান হচ্ছে 5, তাহলে +5 থেকে বড়, -5 থেকে ছোট। তাহলে এখন ক্যালকুলেট দেখো 2x গ্রেটার দেন 5 আর 7 12, x গ্রেটার দেন 6, অথবা এখানে কি -5 -7 হয়ে গিয়ে প্লাস হবে 2, তাহলে 2x লেস দেন 2, x লেস দেন 1। ভাইয়া এই এমসিকিউটা যে পরীক্ষা আসে এটা তো দেখে বুঝে ফেলা যায় একটা অপশনই মিল আছে, একটা অপশনই আছে। ভাইয়া এখানে তো বলছিলামই যখন গ্রেটার দেন থাকবে তখন অথবা হবে, দুইটা উত্তর আসবে, দুইটা আলাদা আলাদা ব্যবধি আসবে। তো এখানে তো অপশনে একটা অপশনই আছে, একটা অপশনে দুইটা আলাদা আলাদা ব্যবধি আছে, তোমার তো দেখে উত্তর দেখাই ফেলতে পারা উচিত। তবে এখানে মাঝখানে কি লিখবো? অথবা। তো অথবা কিন্তু পরীক্ষায় বাংলাতেও থাকতে পারে, অথবা সেটে পড়ছো ইউনিয়ন আকারেও থাকতে পারে। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। তাহলে এটা তোমরা পারবা। এই দেখো এইবার দেখো, খেয়াল করে দেখো, এইবার কিন্তু অপশনগুলো একটু দেখো, ইউনিয়ন আকারে আছে। এই দেখো ভাইয়া, যেহেতু এখানে আছে গ্রেটার দেন, তাহলে অবশ্যই এই দুইটার মধ্যে একটা সঠিক উত্তর হবে। তবে এমন খেয়াল করে দেখো, এটা কি ইউনিয়ন? এটা কি ইউনিয়ন? এটা তো ইউনিয়ন না। এটা দেখেই বুঝে ফেলা যায়, যে সঠিক উত্তর আসলে এইটা, ইউনিয়ন একটাতেই আছে। দাঁড়াও, এই যে এখানে দেখো, এই যে ব্যবধিগুলা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এই জিনিসটা তোমাকে আমি এখানে একটু দেখাই, খেয়াল করে দেখো, একটু ভালো মতো খেয়াল করে দেখো ভাইয়া, একটু এখানেও এটা সংখ্যা রেখায় দেখায় যায়, তাহলে বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। একটু দেখো, ধরো এখানে আছে 0, এইদিকে পজিটিভ ইনফিনিটি, এইদিকে নেগেটিভ ইনফিনিটি, নেগেটিভ অসীম। ধরো 6 কোথায় আছে? ধরো এখানে আছে 6, এখানে আছে ধরো 1। তো দেখো 6 থেকে বড় এই যে এইটা 6 থেকে বড়, আবার 1 থেকে ছোট, ধরো এইদিকে 1 থেকে ছোট। তো এই ব্যবধিটাকে তুমি যদি ব্র্যাকেট দিয়ে লিখো, খেয়াল করে দেখো, এটা কি হবে? 6 থেকে বড় মানে 6 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি। তো এখানে খেয়াল করে দেখো, ইকুয়াল টু চিহ্ন তো নাই, তাহলে ফার্স্ট ব্র্যাকেট 6 থেকে শুরু, কমা পজিটিভ ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট, দুইটাই ফার্স্ট ব্র্যাকেট, কারণ 6 এর মানও ইকুয়াল হবে না, আর ইনফিনিটি অসীমের ক্ষেত্রে তো ইকুয়াল টু হয় না, শুরুতেই বলে নিয়েছিলাম। আর এখানে দেখো 1 থেকে মাইনাস ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি ছোটটা আগে লিখবা, কমা 1, এখানেও ফার্স্ট ব্র্যাকেট। এই দুইটার কি ইউনিয়ন? মাঝখানে ইউনিয়ন চিহ্ন থাকবে। কে বুঝছো? ধরো আমি যেটা বুঝাইতে চাচ্ছি, পরীক্ষায় কিন্তু অপশনগুলো এইভাবে থাকতে পারে, একই জিনিস অপশনগুলো এইভাবে থাকতে পারে, যে এইটা ইউনিয়ন এইটা, বুঝছো? এই যে মাইনাস ইনফিনিটি থেকে +1 পর্যন্ত, আবার +1 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, কথা বুঝছো? আর যদি এইখানে ধরো ইকুয়াল টু চিহ্ন থাকতো, তাইলে এই 1-এর দিকে থার্ড ব্র্যাকেট হইতো, 6-এর দিকে থার্ড ব্র্যাকেট হইতো। আর অসীমের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, অসীমের ক্ষেত্রে কিন্তু কখনোই থার্ড ব্র্যাকেট হয় না। যেমন ধরো আরেকটা এমসিকিউ করে দিই, আরেকটা সলভ করে দিই, যেমন এটা কিন্তু দেখেই বুঝতে পারছি উত্তর এইটা, ইউনিয়ন মাত্র একটাতেই আছে, দেখো একটাতে ইউনিয়ন আছে। এবার খেয়াল করে দেখো, এটাও করে দিই, কি হবে? একবার মডুলাসের মধ্যে যেটা আছে -9, এটা গ্রেটার দেন +7 নিবা, অথবা বাংলায় অথবা লিখলেও হবে, না লিখলেও হবে, জাস্ট মনে মনে চিন্তা করলে হবে, 2x -9 লেস দেন হবে -7। একবার +7 থেকে বড়, -7 থেকে ছোট, কখন? যখন গ্রেটার দেন চিহ্ন থাকবে। এবার দেখো ওই পাশে গিয়ে কি হবে? যোগ, 9 আর 7 16, তাহলে 2x গ্রেটার দেন 16, তাহলে x গ্রেটার দেন 8। আর এখানে -7 ওইদিকে গিয়ে প্লাস হবে, তাহলে 2x লেস দেন 2, x লেস দেন 1। তাহলে এবার খেয়াল করে দেখো, 1 থেকে ছোট, 8 থেকে বড়, তো মনে মনে চিন্তা করো, মনে মনে চিন্তা করো। এটা যদিও শোনো, এই সংখ্যা রেখা চিন্তা করার দরকার নেই, 8 থেকে বড় মানে 8 থেকে শুরু করে প্লাস অসীম পর্যন্ত, 8 থেকে শুরু করে প্লাস অসীম, এই যে 8 থেকে শুরু করে প্লাস অসীম, ফার্স্ট ব্র্যাকেট, যেহেতু ইকুয়াল টু ছিল নাই। 1 থেকে ছোট, ভালো মতো বুঝো, 1 থেকে ছোট মানে কি? যেখান থেকে ছোট সেখান থেকে কমতে কমতে মাইনাস অসীম পর্যন্ত যাবে, ভাই যার থেকে বড় সেখান থেকে শুরু হয়ে প্লাস অসীম পর্যন্ত যাবে, আর যার থেকে ছোট সেখান থেকে কমতে কমতে মাইনাস অসীম। তো মাইনাস অসীম যেটা ছোট সেটা আগে লিখবো, মাইনাস অসীম +1, এই দুইটার ইউনিয়ন। কে বুঝছো? এই যে এই দুইটার ইউনিয়ন উত্তর। দেখো তো লেখার সময় মাইনাসটা আগে লেখা হয়, মানে ছোটটা আগে লেখা হয়। ধরো যখন এটা লেখা হয় পরীক্ষায়, তুমি এইটা আগে এইটা পরে দেও, কোনো সমস্যা নাই। তবে পরীক্ষায় সবসময় এইভাবে লেখা হয়, যে এটা তো ছোট ব্যবধিটা, নেগেটিভটা এটা বামে লেখা হয়, বড়টাকে ডানে লেখা হয়, বুঝছো? এই যে দেখো, দেখছো মাইনাস ইনফিনিটি থেকে +1, তারপর 8 থেকে প্লাস ইনফিনিটি, বুঝছো কথা? খুবই সুন্দর না? ওকে ফাইন। অথবাকে কি দিয়ে লেখা হয়? ইউনিয়ন দিয়ে লেখা হয়। ফাইন, তাহলে এটা পারবা? বলো তো এটা উত্তর কি হবে? এই দুটার মধ্যে যে কোনো একটা। দেখো এই যে এই দুটার মধ্যে একটা, এখানে একটা ইউনিয়ন আছে, এখানে একটা ইউনিয়ন আছে। দেখো যখনই তুমি দেখবা গ্রেটার অর ইকুয়াল আছে, বা গ্রেটার দেন অথবা গ্রেটার অর ইকুয়াল, তখন কি এই দুইটার মধ্যে একটা সঠিক হবে, এই দুইটার মধ্যে একটা সঠিক। তুমি চেক করে দেখো, যেহেতু গ্রেটার দেন আছে, যার দিকে গ্রেটার দেন তার দিকে থার্ড ব্র্যাকেট হবে। দেখো এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, দেখছো? থার্ড ব্র্যাকেট সহ কিন্তু দেওয়া আছে, তুমি দেখাই পারবা। এটা হাউস ওয়াইফ অবশ্যই পারবা। আমি উত্তর দেখাই দিব,
একটু ট্রাই করো, নিজেরা কিছু ট্রাই করো। সব আমি করে দিলে কেমনে হবে? সব আমি করে দিলে তো হবে না। এবার এটা দেখো ভাইয়া, দেখো সিমিলার টাইপ ভাই, এটা করে দিব। দেখো কি, একবার এক্স 3 থেকে বড়, প্লাস থেকে বড়, আরেকবার কি মাইনাস থেকে ছোট, মাইনাস থেকে ছোট। তাহলে 3 থেকে বড়, 3 থেকে বড় মানে কি প্লাস অসীম পর্যন্ত। তো 3, প্লাস অসীম। দেখো এখানে কিন্তু কি আছে, ইকুয়াল টু আছে। তো যার দিকে ইকুয়াল টু তার দিকে থার্ড ব্র্যাকেট, আর অসীমের ক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। ইউনিয়ন -3 থেকে ছোট, -3 থেকে ছোট মানে একদম মাইনাস অসীম পর্যন্ত। তো -3 থেকে মাইনাস অসীম, এখানে কিন্তু মাইনাস অসীম ছোট, তো ছোটটাকে আগে লিখবা মাইনাস অসীম। ভাই অসীমের ক্ষেত্রে অলওয়েজ কি ফার্স্ট ব্র্যাকেট হয়। তারপর -3 কিন্তু ইকুয়াল টু আছে। তাহলে এই যে কে কে বুঝছো বলো তো? ঠান্ডা মাথায় ভাইয়া দেখো, ধরো এই যে +3, এই যে -3, +3 থেকে প্লাস অসীম, +3 থেকে প্লাস অসীম। আর এখানে ধরো -3 থেকে মাইনাস অসীম। তো মাইনাস অসীম -3 এর ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট, কারণ ইকুয়াল টু চিহ্ন আছে। তাহলে বলো কোনটা মিলছে, কোনটা মিলছে বলো? এই যে, আর লেখার সময় কিন্তু পরীক্ষায় দেখবা অলওয়েজ যে এটা বামে থাকবে, ছোট যেটা বামে থাকবে, এই যে পরীক্ষায় কিন্তু এইভাবে থাকবে। দেখো মাইনাস অসীম, আচ্ছা দেখেই তো বোঝা যায় এটা উত্তর। দেখো এই যে এটা সঠিক উত্তর। কে কে বুঝছো? দেখো মাইনাস অসীম -3 ইউনিয়ন, দেখো এই 3 এর ক্ষেত্রে কিন্তু থার্ড ব্র্যাকেট আছে, 3 থার্ড ব্র্যাকেট তারপরে অসীম। বুঝছো? আর এটা কিন্তু সঠিক হবে না, কারণ এখানে -3 আছে, এটা হবে না। আর এখানে একটা কমা হবে, এই কমাটা টাইপিং মিস্টেক। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি, খুবই সিম্পল। তো এই টাইপটা কিন্তু পরীক্ষা আসলে পারতে হবে ভাই। এই যে আমি ভালো মতো এই জিনিসটা বুঝাই দিছি, এই ম্যাথটা আমি খুব ভালো মতো বুঝাই দিছি। বাকিগুলা তোমরা নিজেরা প্র্যাকটিস করলেই পারবা, আর পরীক্ষায় এই সংখ্যা রাখার দরকার নাই। তুমি খালি মনে মনে চিন্তা করবা বড় থেকে বড় মানে এখান থেকে অসীম, তাহলে 6, অসীম, তারপরে ব্র্যাকেট তুমি এখানে ইকুয়াল টু আছে নাকি নাই সেটা দেখে বসাবা। ইকুয়াল টু থাকলে ওই দিকে থার্ড ব্র্যাকেট হবে, আর অসীমের ক্ষেত্রে অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট। এক থেকে ছোট মানে একদম ছোট মানে মাইনাস অসীম পর্যন্ত। আর লেখার সময় ছোটটা বামে লিখবা, এই যে দেখো ছোটটা বামে বড়টা ডানে, ছোটটা বামে বড়টা ডানে, ওইভাবে লেখা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ভাইয়া, এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা একাডেমিকে রিটেনেও আসে, এমসিকিউতেও আসে, অ্যাডমিশনেও আসে। এই টাইপটা 3 স্টার, 3 স্টার না 5 স্টার। দেখো খুবই ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, একটা অসমতা দিয়ে তোমাকে বলছে সমাধান সেট বাইর করো। তো এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আছে, দেখো হরে আছে। তো শুরুতেই কি করবো, উল্টায় দিব। শুরুতে এরকম ভগ্নাংশ থাকলে উল্টায় দিব, মডুলাস অফ x+2, এটা উল্টে গেছে, আর 4 হয়ে যাবে 1/4। এবার আমরা তো জানি ভাইয়া, কোনো অসমতাকে যদি তুমি উল্টায় দেও চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আগে ছিল গ্রেটার দেন, এখন হয়ে যাবে লেস দেন। জাস্ট শুরুতে এই কাজটা করে নিবা। এখন তো বাকি কাজটা তোমরা জানো কেমনে করতে হবে। শুরুতে -1/4 <x+2 <1/4। তো এখন খেয়াল করে দেখো, যেহেতু এখানে আছে x+2, আমার তো বের করতে হবে x এর মান। তো সবগুলা পক্ষ থেকে 2 বিয়োগ করি, -1/4 থেকে যদি 2 বিয়োগ করি হবে -9/4, -9/4। এখান থেকে 2 বিয়োগ করলে শুধু x, এখান থেকে 2 বিয়োগ করলে 1/4 থেকে যদি 2 বিয়োগ করি -7/4। তো এটাই অ্যান্সার হওয়ার কথা। তবে একটু ব্যাপার আছে এখানে, আমি আবার বলতেছি। দেখো এখানে উত্তর কোনটা হবে, দেখো ওয়েট, -9/4 থেকে 7/4। তো খেয়াল করে দেখো, এখানে তো শুধু লেস দেন চিহ্ন, ইকুয়াল টু চিহ্ন তো নাই, তো ব্র্যাকেট আকারে আছে। দেখো ফার্স্ট ব্র্যাকেট হবে, কি হবে ফার্স্ট ব্র্যাকেট, -9/4, -7/4। দেখো এইটা উত্তর। তো তুমি উত্তরে দেখো ফার্স্ট ব্র্যাকেট শুধুমাত্র একটাই আছে, তাহলে সঠিক উত্তর এ। খেয়াল করে দেখো, -9/4 থেকে -7/4, দেখো একটাই কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে, বাকি সব থার্ড ব্র্যাকেট। তো এখানে থার্ড ব্র্যাকেট তো হবেই না, কারণ ইকুয়াল টু চিহ্ন তো নাই। ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট হইতো, যেহেতু ইকুয়াল টু নাই এখানে তো অ্যান্সার এই দুইটা হবে না, এদের মধ্যবর্তী যে কোনো সংখ্যা হবে। তো কথা হচ্ছে ভাইয়া, এখানে এই জিনিসটা কেন বলছে, এই এক্সট্রা জিনিসটা কেন বলছে? কারণ হচ্ছে ভাইয়া, যখন ভগ্নাংশ আকারে থাকবে তখন একটা কন্ডিশন মাথায় রাখতে হবে, হরে কখনো 0 হইতে পারবে না ভাইয়া। হর যদি 0 হয়, সামথিং বাই 0 কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। বুঝতে পারছো? তো যখন ভগ্নাংশ আকারে থাকবে খেয়াল রাখবা, নিচের ভ্যালুটা কখনো 0 হইতে পারবে না। এই যে x+2 মডুলাসের মধ্যে যে ভ্যালুটা আছে এটার মান কোনো 0 হইতে পারবে না। তো x এর মান হইতে পারবে না কত, -2। দেখো এই যে x এর মান -2 এখানে হইতে পারবে না, x এর ভ্যালু অন্য যে কোনো মান হইতে পারবে। দেখো x এর ভ্যালু -9/4 থেকে -7/4 পর্যন্ত যে কোনো ভ্যালু হইতে পারবে, কিন্তু -2 হইতে পারবে না, -2 বাদ। এই জন্য এইভাবে দিছে, বুঝছো? বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো, খুবই সহজ। আর এখানে যদি ধরো ইকুয়াল টু থাকতো, ধরো ইকুয়াল টু সহ আছে, তাহলে কোন ব্র্যাকেট হইতো, থার্ড ব্র্যাকেট। ইকুয়াল টু সহ থাকলে থার্ড ব্র্যাকেট হইতো, তখন উত্তর কোনটা হইতো, তখন উত্তর হইতো এখানে যদিও নাই, তখন ধরো যে এইটা হইতো থার্ড ব্র্যাকেট।
বুঝতে পারছো? আচ্ছা ফাইন। তো এই টাইপটা খেয়াল করে দেখো। আচ্ছা এবার দেখো অপশনগুলো এইভাবে দিছে ভাইয়া, এই টাইপটা পরীক্ষায় প্রশ্নের অপশনগুলা এইভাবে দিতে পারে। জাস্ট অ্যান্সারটার পরে যেটা হবে না, এক্স এর মান যেটা হবে না, এক্স নট ইকুয়াল টু -2 এটা উল্লেখ করে দিল। এটা একটা প্রসিডিউর। অথবা এইভাবেও আসতে পারে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় অপশনগুলো এইভাবে থাকার পসিবিলিটি বেশি। দেখো এটাও সলভ করে দেই। শুরুতে উল্টায় দাও মডুলাস অফ 3x + 1, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, লেস অর ইকুয়াল 1/5। দেখো চিহ্ন আগে ছিল গ্রেটার অর ইকুয়াল, এখন হয়ে গেছে লেস অর ইকুয়াল। তাহলে এইবার কি হবে দেখো, -1/5 লেস অর ইকুয়াল 3x + 1 লেস অর ইকুয়াল 1/5। তো খেয়াল করে দেখো, আমার বাইর করতে হবে x এর মান, এখানে কি আছে 3x + 1। তো সবগুলো পক্ষ থেকে 1 বিয়োগ করো, তাহলে এটা বাদ চলে যাবে। সবগুলো পক্ষ থেকে 1 বিয়োগ, -1/5 বিয়োগ 1 -6/5 হবে এটা। -6/5 লেস অর ইকুয়াল 3x লেস অর ইকুয়াল 1/5 থেকে যদি আমি 1 বিয়োগ করি -4/5 হবে, -4/5। এবার দেখো তুমি 3 দিয়ে ভাগ করে দাও, যেহেতু এখানে 3x আছে, আমার তো বের করতে হবে x, তাহলে তুমি 3 দিয়ে ভাগ করে দাও, একবারে করে দাও 3 দিয়ে ভাগ। তাহলে এখানে x 3 দিয়ে ভাগ করলে 3 × 5 = 15, 3 × 5 = 15, এখানে 3 × 5 = 15। কথা বুঝছো? আচ্ছা ফাইন। আচ্ছা এবার একটু ক্যালকুলেশন করো, -6/15 কাটাটি করলে কত, -2/5, -2/5 আর -4/15, -4/15 যেমনি আছে অমনি থাকবে, কারণ এখানে তো কোনো কাটাকাটি যাচ্ছে না। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? আচ্ছা এইবার খেয়াল করে দেখো, এটাই কি উত্তর হয়ে যাবে? উত্তর কিন্তু এইটাই হয়ে যাইতো, কিন্তু একটু কথা আছে, ওয়েট। তুমি আগে এটাকে দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারো চাইলে। ধরো এখানে কিন্তু ইকুয়াল টু এবং লেস দেন, দেখো দুইটা চিহ্নই আছে, লেস অর ইকুয়াল টু দুইটাই আছে, লেস অর ইকুয়াল টু দেখো দুইটাই আছে। তো তুমি চাইলে ধরো এটা উত্তর লিখে ফেলতে পারো। ধরো যে থার্ড ব্র্যাকেট -2/5 -14/15, 14/15। ধরো আগের ম্যাথে যেভাবে উত্তরটা আছে তুমি এভাবে লিখতে পারো যে -2/5 থেকে -4/15 পর্যন্ত, যেহেতু ইকুয়াল টু চিহ্ন আছে এই জন্য থার্ড ব্র্যাকেট। কিন্তু x নট ইকুয়াল টু কত, দেখো x নট ইকুয়াল টু, ভাইয়া নিচেরটা তো 0 হবে না, 3x + 1 নট ইকুয়াল টু 0, তাহলে x নট ইকুয়াল টু -1/3। তুমি চাইলে এভাবে লিখে দিতে পারতা -1/3 যদি আগেরটার মতো অপশন থাকতো। এবার দেখো তো এখানে কি এরকম অপশন আছে? দেখো এই যে এরকম যে x, ধরো এখানে x নট ইকুয়ালস টু কত, x নট ইকুয়াল টু -2, জাস্ট এইটা অপশনে ছিল এই অপশনটা, কিন্তু এখানে তো এরকম অপশন নাই, এখানে অথবা আকারে আছে বা ইউনিয়ন আকারে আছে। তাহলে এইবার কি হবে খেয়াল করে দেখো, এটার উত্তরটা হচ্ছে যে ভাইয়া -2/5 থেকে -4/15 পর্যন্ত উত্তর, কিন্তু -1/3 বাদ যাবে। -1/3 কি বাদ যাবে, যেটা বাদ যাবে সেটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আকারে লিখতে হবে, কারণ এটা হবে না। তো দেখো উত্তরটা হবে -2/5 থেকে -1/3, দেখো খুঁজে বাইর করো -2/5, এই দেখো -2/5 থেকে -1/3, দেখো এই যে এটা উত্তর। -2/5 থেকে -1/3 দেখো, আবার -1/3 থেকে -4/15, এই যে এটা উত্তর। কেমনে বুঝছি দাঁড়াও আমি আবার বোঝাচ্ছি, খেয়াল করে দেখো ভাইয়া, -2/5 থেকে -14/15 পুরাটা উত্তর কিন্তু হবে না, এই জিনিসটা বাদ যাবে। এটা বাদ মানে এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা, কারণ এটা নিজে হবে না, তার আগ পর্যন্ত হবে। দেখো এই যে -2/5 থেকে -1/3 এইভাবে লিখবা। দাঁড়াও কেমনে লিখতে হবে আমি এটা বুঝাই দিচ্ছি, ওয়েট, ঠান্ডা মাথায়, খুবই সহজ, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু ওয়েট, দেখো ব্যাপারটা কেমনে লিখবা। ধরো এই যে -2/5 সবচেয়ে বামের যে ব্যবধিটা, -2/5 এটা তো থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, কমা এই -1/3 পর্যন্ত থেমে যাবা, এইটা দিবা ফার্স্ট ব্র্যাকেটে কেন, কারণ এটা কিন্তু হবে না। -2/5 থেকে -1/3 পর্যন্ত যে কোনো ভ্যালু, কিন্তু এইটা কিন্তু ইনক্লুডেড না, এটা বাদ। তারপরে ইউনিয়ন, আবার এটা এখান থেকে শুরু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, -1/3 থেকে -4/15। কথা বুঝছো? এগুলো সংখ্যা রেখায় একে আরও বোঝানো যায়, বাট এমসিকিউর জন্য অত কিছু লাগবে না, জাস্ট একটুক বোঝো যে এই যেটা বাদ যাবে সবার বামের ব্যবধি থেকে ওই পর্যন্ত আসবা এবং এটা ফার্স্ট ব্র্যাকেটে দিবা, কারণ এটা বাদ। ইউনিয়ন, আবার এই ব্যবধি থেকে শুরু, এটা বাদ, ফার্স্ট ব্র্যাকেট, -14/15 শেষ, -4/15 এই পর্যন্ত আইসা উত্তর শেষ। তো এই আগেরটাকে কেমনে লেখা যায় বলো তো, দেখো দেখি এইটা। তো এইটা যদি পরীক্ষায় ওইভাবে থাকতো অপশনটা, দেখি এটা কে বুঝছে, যারা বুঝছো এখনই বোঝা যাবে যে আসলে বুঝছো কিনা। এটা লিখো এটা কেমনে লিখতা বলো, এটা যদি ব্যবধি দিয়ে আসতো ওইভাবে, দেখো কেমনে লিখতা, যেটা নিম্ন ব্যবধি -9 থেকে 4, মানে -9/4, এখানে তো আগে থেকে ফার্স্ট ব্র্যাকেটই আছে, কমা যেটা হবে না -2, এটা ফার্স্ট ব্র্যাকেট,
দেখো এখানে আগেও এগুলো ফার্স্ট ব্র্যাকেটে আছে, আর এটা হবে না, -2 তো হবে না, এটা ফার্স্ট ব্র্যাকেটই। তবে ইউনিয়ন আবার -2 থেকে শুরু, যেটা হবে না এটা বাদ, হবে না মানে এই ফার্স্ট ব্র্যাকেট দেখতেছি, ইউনিয়ন -2 থেকে আবার ডানের ব্যবধিটা -7/4। এই বুঝছো? ধরো এই অপশনটাও যদি এইভাবে না থেকে এইভাবে থাকে, যে এইভাবে থাকে, তখন এটার উত্তর হবে এইটা। বুঝছো? আশা করি বুঝছো। তো এখন বুঝছো কিনা এইটা ডিপেন্ড করতেছে এইটা তুমি নিজে নিজে পারবা কিনা, দেখবো এটা পারো কে। এইটা যদি তুমি নিজে নিজে পারো তাহলে এই টাইপটা তুমি বুঝছো। ভাই অপশনটা দুইভাবেই থাকতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই যে এইভাবে থাকে। খেয়াল করে দেখো, আমি আবার বলতেছি, পরীক্ষা অপশনটা এইভাবে থাকতে পারে, এটা বেশি ইজি। এইভাবে থাকলে সবাই ইজিলি পাইরা ফেলবে, এই জন্য স্যাররা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এইভাবে দেয় যে নিম্ন ব্যবধি থেকে -9 থেকে শুরু হবে, 9/4 থেকে শুরু, -2, এটা হবে না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। আবার ইউনিয়ন দিয়ে জাস্ট এখান থেকেই শুরু, যে এখান থেকে এই পর্যন্ত, আবার এখান থেকে এই পর্যন্ত, কিন্তু -2 দুই ক্ষেত্রেই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, মানে -2 বাদ। কথা বুঝছো? ঠিক আছে, কিভাবে এখানেও দেখো -1/3 হবে না, তো এখান থেকে শুরু করে -1/3 পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট, আবার -1/3 থেকে শুরু করে এই পর্যন্ত, তো দুইটা ক্ষেত্রেই -1/3 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, মানে -1/3 আসলে হবে না, -1/3টা এখানে বাদ চলে গেছে। বুঝছো? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইভাবে চমৎকারভাবে লিখে ফেলা যায়। তো এইটা অবশ্যই নিজেরা করবে, আমি উত্তর দেখাই দিব। এটা যদি তুমি নিজে নিজে পারো তার মানে তোমার ঘটনা বুঝে গেছো, আশা করি পারবা। ওকে ফাইন। এইবার দেখো খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তোমাকে যদি এরকম বলে যে ধরো x-2 × x-3 <0, এইটা হইলে x এর ব্যবধি বের করো, বা x এর মান মানে x সমাধান করো। কি করবা? মনে মনে আগে চিন্তা করবা, এটা = 0। দেখো যদি <0 হয় তুমি মনে মনে চিন্তা করবা =0। =0 হলে x এর মান কত আসে? 2,3। দেখো x এর মান কত আসে? 2,3। ভাইয়া তুমি মনে মনে 0 চিন্তা করো, তাহলে x এর একটা ভ্যালু 2, একটা 3। এবার কি করবা? এখানে তো <0 =0 তো বলেনি, তাহলে কি করবা? এই যে দুইটা মান, ছোটটা লিখবা, বড়টা লিখবা, বামে ছোট ডানে বড়, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, শেষ। এটা উত্তর। x এর মান হবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। কে বুঝছো? আবার বলতেছি, দেখো যদি <0 হয় এরকম, দেখো দুইটা উৎপাদক গুণাকারে আছে বা ভাগাকারেও থাকতে পারে, গুণাকারেও থাকতে পারে, ভাগাকারেও থাকতে পারে, একই কথা, একই টাইপ। তো তুমি x এর দুইটা মান বাইর করো, একটা হবে 2, একটা 3। তাহলে <0 হইলে x এর ব্যবধিটা হবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এই দেখো বাম পাশে লিখবা ছোটটা, ডান পাশে বড়টা, তারপর জাস্ট 2 <x 3। আর যদি এখানে ইকুয়াল টু চিহ্ন থাকতো তাহলে এখানেও ইকুয়াল টু হইতো, শেষ। কে বুঝছো? মনে থাকবে, আশা করি মনে থাকবে। দেখো এখানে উত্তরটা লেখা আছে, যদি এখানে ইকুয়াল টু থাকতো তাহলে এখানে কি হইতো? ইকুয়াল টু হইতো। কথা বুঝছো? আচ্ছা এবার ধরো একটু ভ্যালুগুলো চেঞ্জ করে দিই। ধরো যদি এখানে এরকম হইতো যে এখানে x+2 আর এখানে x-3, তাহলে মনে মনে 0 ধরো, মনে মনে 0 হইলে x এর মান কি আসতো? তো x এর মান হইতো একটা -2, একটা +3, একটা -2, একটা +3। তাহলে দেখো ছোট কে? ছোট হচ্ছে -2, বড় কে? +3। তাহলে ছোট থেকে বড়, এটার মাঝখানেরটা ছোট থেকে বড়। ধরো এরকম হইতো যে এখানে +2, এখানে +3, তাইলে বলো তো মান কি হইতো? দেখো এবার মান হইতো একটা হইতো x-2, একটা -3, যদি = 0 মনে মনে ধরো, এটা মনে মনে। দেখো এটা 0 হইলে x এর ভ্যালু -2, এটা 0 হলে x এর -3। এবার দেখো এই দুটোর মধ্যে ছোট কে? এই দুটোর মধ্যে ছোট কে? -3। তো ছোট থেকে বড়, মনে রাখবা ছোট থেকে বড়, এটা উত্তর। আর যদি এখানে ইকুয়াল টু থাকতো, ধরো ইকুয়াল টু আছে, তাহলে এখানে ইকুয়াল টু, এখানে ইকুয়াল টু। আশা করি তোমরা বুঝছো। এটা গেল লেস দেনের ক্ষেত্রে। তো এটা ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকছে? যদি লেস দেন থাকে, যদি দুইটা উৎপাদকের গুণফল <0 হয় তাহলে ছোট থেকে বড়র মাঝখানে একটা উত্তর। আর যদি >0 হয়, ওই যে আবার একটু আগে দেখাইছিলাম, মনে আছে? >0 হলে দেখো, যদি >0 হয় তাহলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট। মনে আছে? > হইলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট। দেখো এই দুটার মধ্যে মান বের করো, =0 ধরে তুমি মনে মনে =0 ধরে মান বের করো। x এর মান হবে 2,3, তাহলে বড় কে? 3। >0 হইলে x এর ভ্যালু হবে বড় থেকে বড় অথবা ছোট থেকে ছোট। আর যদি এখানে ইকুয়াল টু থাকতো তাহলে এখানে ইকুয়াল টু হইতো, এখানে ইকুয়াল টু হইতো। কথা বুঝছো? বড় থেকে বড়, ছোট থেকে ছোট। দেখো এখানে যদি এবার এখানে +3 থাকে বলো, তাইলে এইটা হবে 2, এটা -3। সলভ করো তুমি মনে মনে =0 ধরে সলভ করে ফেলবা। এটা হবে x এর ভ্যালু 2, এটা -3, বড় কে? +2। তাহলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট, -3 ছোট। বুঝতে পারছো? তাহলে এইবার এটার উত্তর কি হবে বলো? দেখো >0 বলছে, তাহলে মনে মনে চিন্তা করো x এর ভ্যালু একটা 4, একটা 5, একটা 4, একটা 5। >0 বললে বড় থেকে বড়, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, ছোট থেকে ছোট। এই দুইটা খেয়াল করে দেখো, বড় থেকে বড়, ছোট থেকে ছোট। তাহলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট, এই যে অথবা বড় থেকে বড়, ছোট থেকে ছোট, কই? এই যে বড় থেকে বড় অথবা ছোট থেকে ছোট, বড় থেকে বড় অথবা, এই যে ইউনিয়ন মানে অথবা, বড় থেকে বড়। দেখো বড় থেকে বড় অথবা ছোট থেকে ছোট। কথা বুঝছো?
এটা যখন গ্রেটার দেন জিরো। আর যদি এখানে ইকুয়াল টু থাকতো তাহলে এখানে ইকুয়াল টু দিতাম, এখানে ইকুয়াল টু দিতাম। আর যদি লেস দেন জিরো থাকতো, বলো এটাই যদি লেস দেন হইতো, ওয়েট এই ম্যাথটাই করে দেই, এটাই যদি লেস দেন জিরো হইতো, ধরো এইটা যদি লেস দেন জিরো হইতো, এইটা যদি গ্রেটার দেন জিরো না হয়ে, সরি গ্রেটার দেন জিরো না হয়ে যদি লেস দেন জিরো হইতো, তাহলে কি হইতো দেখো, গ্রেটার দেন জিরো না হয়ে যদি লেস দেন জিরো হইতো, তাহলে উত্তরটা কি হইতো দেখো, তখন উত্তর হইতো ছোট থেকে বড়, যে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ জিনিস, খুবই সহজ, না বোঝার কোনো কারণ নাই। এবার এটা দেখো, আগে মিডল ফ্যাক্টর করে নিবা, আগে দেখো এই যে লেস দেন আছে, তাহলে ছোট থেকে বড় এর মাঝখানে হবে, ছোট থেকে বড় এর মাঝখানে, তাহলে এটা মিডল ফ্যাক্টর করো, মাইনাস দেখো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এক্স মাইনাস 3 লেস দেন জিরো, মিডলটা করো এক্স ইন্টু এক্স প্লাস 3 মাইনাস ওয়ান কমন গেলে এক্স প্লাস 3 লেস দেন জিরো, তাহলে এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস 3, এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস 3 লেস দেন জিরো। শেষ, বাকি এটা তো বুঝে ফেলছো। মনে মনে আগে ইকুয়াল টু জিরো ধরো, তাহলে এক্সের একটা ভ্যালু 1 আর একটা ভ্যালু -3, তাহলে ছোট থেকে বড় এর মাঝখানে, তো ছোট কে, ছোট হচ্ছে -3, দেখো ছোট হচ্ছে -3 আর বড় হচ্ছে +1, ছোট হচ্ছে -3 বড় হচ্ছে +1, যেহেতু এখানে শুধু লেস দেন চিহ্ন আছে তাহলে শুধু লেস দেন বসবে, শেষ। তাহলে -3 লেস অর ইকুয়াল x লেস অর ইকুয়াল 1, কথা বুঝছো? খুবই সুন্দর না? খুবই সুন্দর, এটা অবশ্যই বুঝছো তোমরা, না বোঝার কোনো কারণ নাই, না বোঝার কোনো কারণ কি আছে ছোট্ট বন্ধুরা, আমাকে একটু বলো, না বোঝার কোনো কারণ নাই। এবার এটা দেখো, এই যে দেখো ভাগ আকারেও থাকতে পারে, দুইটা উৎপাদক ভাগ আকারেও থাকতে পারে, একই টাইপ। দেখো এখানে একটা x = 0, আর এটাতে দেখো এই একবার মনে করে চিন্তা করো, x = তুমি এখানে ইকুয়াল টু 0 ধরো, ইকুয়াল টু 0, এবং এখানে তোমার ভাগ আকারে আছে নাকি গুণ আকারে আছে চিন্তা করার দরকার নাই, জাস্ট একটা উৎপাদক, এটাকে 0 ধরো, তাহলে x = 0, এটাকে 0 ধরলে 1, 0 ধরলে 1, তাহলে ছোট থেকে বড় এর মাঝখানে, যেহেতু লেস দেন আছে, ছোট থেকে বড় এর মাঝখানে, খেয়াল করে দেখো, ছোট থেকে বড় এর মাঝখানে ভালো মতো খেয়াল করে দেখো ভাইয়া, যখনই লেস দেন থাকবে দুইটা উৎপাদক, এখানে গুণ আকারে থাকুক কিংবা ভাগ আকারে থাকুক একই টাইপ, লেস দেন 0 হইলে ছোট থেকে বড় এর মাঝখানে, আর গ্রেটার দেন 0 হইলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট, বুঝছো? আচ্ছা, এবার দেখো এখানে অপশনগুলো এইভাবে নাই, আলাদা করে আছে, তো আলাদা করে কি লেখা যায়, x এর মান 0 থেকে বড়, দেখো আলাদা করে লেখা যায়, এটা x এর মান 0 থেকে বড়, আবার 1 থেকে ছোট। তো যখন মাঝখানে দেখো এই দুইটার মাঝখানে একটা, তখন এটা এবং ইউজ করা হয়, এবং কারণ এই দুইটার মাঝখানে একটা কমন এরিয়া আছে, এবং আর যখন বড় থেকে বড় ছোট থেকে ছোট, তখন মাঝখানে কোনো কমন এরিয়া থাকে না, এই জন্য এটাকে বলে অথবা, আর এখানে তো কমন এরিয়া আছে এবং লিখে। তো দেখো x এর মান দেখো 0 থেকে বড় আর 1 থেকে ছোট, এই যে এটা 0 থেকে বড় 1 থেকে ছোট, দেখেই বুঝে ফেলছো 0 থেকে বড় 1 থেকে ছোট, দেখো এই যে x মান 0 থেকে বড়, এই যে 0 থেকে বড়, 0 থেকে বড়, আবার 1 থেকে ছোট, 1 থেকে ছোট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো এটা একটা চমৎকার ম্যাথ, এটা একটা চমৎকার ম্যাথ, সুন্দর ম্যাথ জিনিস। দেখো তোমাকে বলছে হোল স্কয়ার লেস অর ইকুয়াল 0। আচ্ছা ভাই আমাকে বলো তো, কোনো কিছুর হোল স্কয়ারের মান জীবনেও 0 থেকে ছোট হবে? বলো, কোনো কিছুর হোল স্কয়ার জীবনেও 0 থেকে ছোট হবে না, লেস দেন হবে না, ইকুয়াল টু 0 হইতে পারে। ভাইয়া কোনো একটা কিছুর বর্গ অবশ্যই 0 হইতে পারে, দেখো 0 হইতে পারে, কিন্তু 0 ছোট হইতে পারে না। কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো নেগেটিভ হইতে পারে না। খুবই চমৎকার ম্যাথ, দেখে অনেকে কনফিউজ হয়ে যাবে। এটা লেস দেন 0 হইতে পারে না, শুধু ইকুয়াল টু 0 হইতে পারে। তাহলে 2x বর্গমূল করে দাও ইকুয়াল টু 0, 2x মাইনাস ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 5/2, কথা বুঝছো? 5/2 মানে 2.5, 5/2 মানে কি 2.5। খুবই সুন্দর একটা ম্যাথ, এই যে এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইবার এই টাইপটা, এটা আসলে এমসিকিউতে আসে না এখনো পর্যন্ত, রিটার্নে আসতে পারে, তবে এমসিকিউতে আসলে কেমনে করবা দেখাই দিই। দেখো জাস্ট এক পাশে করে লসাগু করে ফেলো, তাইলে এই ম্যাথ মিলে যাবে, ওই আগেরটার মতো হয়ে যাবে। -x - 7 উপরে x - 6 লেস দেন, ডান পাশে কিছু নাই মানে 0, জাস্ট মিডল ফ্যাক্টর মানে কি করে দাও, লসাগু করে দাও, লসাগু করে দিলেই ম্যাথ শেষ, লসাগু করে দাও ম্যাথ শেষ। এটা যদিও আসে নাই, বাট যে কোনো বছর চলে আসতে পারে। দেখো তাহলে x + 3 x + 3 কাটা, x + 4 আর x - 7 গুণ করো, x স্কয়ার এনে +4x - 7x, +4x - 7x প্লাস মাইনাস 4 সাথে 28। আচ্ছা একটু বড় জায়গা লাগবে, একটু জায়গাটা একটু বড় করে নেই। হ্যাঁ দেখো ভাইয়া জাস্ট কি করতে, লসাগু করতেছি, লসাগু করে নিচ্ছি, তারপরে মাইনাস মাইনাস, আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে নিই, পরে ব্র্যাকেটটা উঠাই, মাইনাস দিয়ে যেহেতু মাইনাস আছে, তাহলে x - 7 x - 7 কাটা, বাকি থাকবে x - 6 x + 3, তাহলে x স্কয়ার -6x প্লাস 3x প্লাস 3x প্লাস মাইনাস 18। এবার খেয়াল করে দেখো, এবার যেহেতু মাইনাস আছে তুমি পরের লাইনে মানে ব্র্যাকেটটা উঠাই দাও, মাইনাস মানে সেটা দেবে প্লাস,
মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস। ফার্স্ট ব্র্যাকেটটা উঠাই দিলাম। এবার ক্যালকুলেশনটা করো, দেখো নিচে থাকতেছে এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সেভেন, নিচেরটা যেমনি আছে উৎপাদক আকারে রেখে দাও। আর উপরে দেখো এক্স স্কোয়ার এক্স কাটা, 4x আর দেখো 4x মাইনাস 7x মাইনাস 3x মাইনাস 3x মাইনাস 3x মাইনাস 6x কাটা, বুঝতেছো? সব কাটাতে চলে যাচ্ছে। মাইনাস 28 প্লাস 18, তাহলে -10 -10 গ্রেটার দেন 0। এবার -10 দিয়ে ভাগ করে দাও। -10 দিয়ে ভাগ করলে উপরে কিছু নাই মানে 1, নিচে এক্স প্লাস 3 এক্স মাইনাস 7 গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন 0। দেখো মাইনাস দিয়ে যেহেতু ভাগ করছি, ভাইয়া -10 দিয়ে ভাগ করো, শূন্যকে যাই দিয়ে ভাগ করো সেটা তো শূন্যই হবে। তো যেহেতু মাইনাস দিয়ে ভাগ করছি, গ্রেটার দেনটা হয়ে যাবে লেস দেন। এবার বলো তো এটা তো কোন টাইপ হয়ে গেছে? এই যে হুবু এই টাইপ, বলছিলাম এটা ভাগ আকারে থাকুক গুণ আকারে থাকুক একই টাইপ। এই যে দেখো এই যে লেস দেন 0 হয়েছে। ভাইয়া এটা গুণ আকারে থাকুক কিংবা 1 ভাগ আকারে থাকুক, এটা একই টাইপ। যখন দুটো উৎপাদক গুণ আকারে থাকবে বা একটা গুণ আকারে একটা ভাগ আকারে, সেটা লেস দেন 0, তখন তুমি কি করবা? দেখো এই যে তুমি জাস্ট মনে মনে যেটা করবা, এই দুটোকে আগে 0 ধরো। এক্স প্লাস 3 সমান 0 হলে এক্স ভ্যালু -3, এক্স মাইনাস সমান 0 হলে এক্স ভ্যালু +7। তাইলে যেহেতু লেস দেন আছে, তাহলে ছোট থেকে বড় এর মাঝখানে, ছোট থেকে বড় এর মাঝখানে, দেখো ছোট থেকে বড় এর মাঝখানে শেষ। এই কথা বুঝছো? কে কে বুঝছো একটু বলো। এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা কিন্তু রিটার্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। শর্টকাটটা একটু ভালো মতো শোনো। এই দুইটা উৎপাদক গুণ আকারে থাকতে পারে কিংবা ভাগ আকারে থাকতে পারে কিংবা একটা উপরে একটা নিচে এরকম থাকতে পারে, কোনো সমস্যা নাই। উত্তরটা কি হবে? যখন শূন্য থেকে ছোট, উত্তরটা হবে ছোট থেকে বড়, ছোট থেকে বড়। খেয়াল করে দেখো, ছোট থেকে বড় এর মাঝখানে, ছোট থেকে দেখো এক্স মান, এটাকে 0 ধরলে -3, এটাকে 0 ধরলে +7, তাহলে -3 থেকে +7, বলো কোনটা? -3 থেকে +7, এই যে সঠিক উত্তর হয়েছে -3 থেকে +7। আশা করি বুঝতে পারছো, আশা করি এটা বুঝছো ভাই। এটা এমসিকিউতে যদিও আসে না, যদিও এমসিকিউতে এটা এখনো পর্যন্ত আসে না, এবার যে কোনো বছর চলে আসতে পারে। এবার এটা লাস্ট, দেখো এখানে উৎপাদক আছে কটা? 3টা। এতক্ষণ 2টা শিখছিলাম, দেখো এই যে দেখো এখানেও ছিল 2টা, লাস্টে ক্যালকুলেশন করলে দেখো 2টা, একটা 2টা। এই দেখো এখানে একটা গুণাকার থাকুক বা ভাগার থাকুক, একটা 2টা, এবং উপরে এখানে যেগুলো শিখছি সবগুলো থেকে 2টা ছিল, এই যে 2টা। তো যদি 3টা আসে ভাই এমসিকিউতে, এখনো পর্যন্ত এগুলো আসে নাই, এই 3টা এখনো পর্যন্ত আসে নাই, বাট যদি চলে আসে এই জন্য দেখা রাখতেছি। তাহলে তুমি গ্রেটার দেন 0 আছে না, গ্রেটার দেন 0 থাকলে খেয়াল করে দেখো, আগে এমনি করবা। আগে তুমি প্রথমে 0 ধরো, এক্স হলো 0 হইলে এক্স মান 0, এক্স প্লাস 1 সমান 0 হলে -1, এক্স মাইনাস 2 সমান 0 হলে এক্স হলো +2। আগে এটা করবা। দেখো তুমি আগে 3টা উৎপাদক আছে, এখানে 3টা উৎপাদক আছে, একটা এক্স, একটা এক্স প্লাস 1, একটা এক্স মাইনাস 2, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে মনে মনে 0 ধরবা, ধরে এক্স এর মানগুলো বাইর করবা। তাহলে 0 -1 2। এবার সংখ্যা রেখায় বসাও, 0 -1 2। দেখো ওয়েট, এই যে 0 -1 2 বসাইছো। এবার খেয়াল করে দেখো, এই যে সংখ্যা রেখাটা মোট কয়টা অংশে ভাগ হইছে? মোট ভাগ হইছে 4টা অংশে। দেখো এই যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এইটা একটা অংশ, এইটা একটা অংশ, আর এইটার থেকে বাম পাশেরটা আরেকটা অংশ। 4টা অংশে ভাগ হয়েছে। এবার খেয়াল করে দেখো, আমার কি দরকার? আমার উত্তর দরকারটা হচ্ছে 0 থেকে বড়। 0 থেকে বড় হচ্ছে প্লাস। এই 0 থেকে বড় মানে কি? প্লাস, তাই না? তাহলে প্লাস তুমি যেটা করবা, তুমি কি জানো সংখ্যা রেখার সবার ডান পাশে অলওয়েজ পজিটিভ, সবার ডান পাশে পজিটিভ থেকে শুরু করবা, প্লাস মাইনাস। এবার আমাকে বলো উত্তর কোনগুলা। দেখো 0 থেকে বড়, ভাইয়া ভালো মতো শোনো, যখন 2টা উৎপাদক থাকবে তখন মুখস্থ উত্তর। 2টা উৎপাদক মনে আছে, একটু আগে দেখাইছি, 2টা উৎপাদক গুণ আকারে থাকুক কিংবা ভাগ আকারে থাকুক, উত্তর খুবই সহজ। লেস দেন 0 হলে এক্স এর মান ছোট থেকে বড় এর মাঝখানে, আর গ্রেটার দেন 0 হলে বড় থেকে বড়, ছোট থেকে ছোট, শেষ। 3টা যদি থাকে তাহলে আগে সবগুলোকে 0 ধরে এক্স এর মানগুলো বের করবা, সংখ্যা রেখায় বসাবা। তারপর এখানে গ্রেটার দেন 0, দেখো গ্রেটার দেন 0 মানে কি? পজিটিভ। তুমি এক্স এর 3টা মান সংখ্যা রেখায় বসাবা, সবার ডানের যে পার্টটা আছে এখানে প্লাস দিবা, তারপরে প্লাস মাইনাস এভাবে চলতে থাকবে। এবার দেখো আমার দরকার পজিটিভ, এই দেখো উত্তর 0 থেকে বড় মানে পজিটিভ, এই যে এই দুইটা সঠিক উত্তর। দেখো এই দুটো সঠিক উত্তর। তাহলে এটার অ্যান্সার কি? 2 থেকে বড়। দেখো এটা কি 2 থেকে বড়? দেখো এখানে তো শুধু গ্রেটার দেন চিহ্ন, ইকুয়াল টু নাই, এটা হচ্ছে 2 থেকে বড়। আর এটা কি? -1 থেকে 0, -1 থেকে 0, এটার মাঝখানে। কে বুঝছো? শেষ। খুবই চমৎকার ভাইয়া, বুঝতে পারলে এমন মজা লাগবে, মনে হবে এত সহজ জিনিস, আয় হায় হায়। দেখো এটা হচ্ছে 2 থেকে বড়, এটা হচ্ছে -1 থেকে 0 এর মধ্যে। তাহলে উত্তর দেখো 2 থেকে বড়, -1 থেকে 0 এর মধ্যে, এই যেটা সঠিক উত্তর, শেষ। কথা বুঝছো? এবার আমাকে বলো, যদি এই প্রশ্নটাই এখানে লেস দেন 0 হইতো, দেখো ভালো মতো বুঝছো, এখানে যদি লেস দেন 0 হইতো, লেস দেন 0 মানে নেগেটিভ, তখন উত্তর হইতো এইটা এবং এইটা, বুঝছো? তখন উত্তর হইতো 0 থেকে 2 এর মধ্যে, 0 থেকে 2 এর মধ্যে, এবং এটা হচ্ছে -1 থেকে ছোট, এক্স লেস দেন -1, বুঝছো?
কে কে বুঝছো? কথা বলো, কথা বলো। চমৎকার জিনিস এটা, যদিও এমসিকিউতে আসার সম্ভাবনা খুবই কম, খুবই কম, বাট মাঝে মধ্যে একটু বড় এমসিকিউ চলে আসতে পারে না? আমি দাগাই দিচ্ছি, দাঁড়াও বলে দিচ্ছি। যদি এইটা দেখো, এইটা আমি দুইটা টাইপে দেখাইছি। যদি গ্রেটার দেন জিরো না হয়ে লেস দেন জিরো হইতো, গ্রেটার দেন জিরো না হয়ে যদি লেস দেন জিরো হইতো, তাহলে উত্তর হতো মাইনাস, কারণ শূন্য থেকে ছোট মানে মাইনাস। শূন্য থেকে ছোট মানে উত্তর কি? শূন্য থেকে ছোট মানে মাইনাস। তখন উত্তর হইতো এই দেখো, তখন উত্তর হইতো এই যে এই দুইটা, তখন উত্তর হইতো এইটা এবং এইটা। তো এইটার অ্যান্সার হইতো, খেয়াল করে দেখো, শূন্য থেকে দুই, শূন্য থেকে দুই, আর এটা হয়তো মাইনাস এক থেকে ছোট, মাইনাস এক থেকে ছোট। কে কে বুঝছো? এই যে এটা হয়তো একটা সঠিক উত্তর, এইটা হয়তো একটা সঠিক উত্তর, আর এইটা হয়তো আরেকটা সঠিক উত্তর। এই দেখো, মাইনাস এক থেকে ছোট হইতো, আর এটা হয়তো শূন্য থেকে দুইয়ের মাঝখানে। আশা করি তোমরা বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা, না বোঝার কিছু নাই, খুবই সহজ সুন্দর জিনিস। ঠিক আছে ভাইয়ারা, ফাইন ফাইন ফাইন। তো এই টাইপটা পারবা, তবে পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই যে দুইটা দিয়ে আসবে। দেখো পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এরকম আসবে দুইটা দিয়া, যে গ্রেটার দেন জিরো থাকলে তুমি আগে প্রত্যেকটা উৎপাদককে জিরো ধরবা, ধরে এক্স মান 4 5, তাহলে বড় থেকে বড় ছোট থেকে ছোট যখন গ্রেটার দেন জিরো, আর যখন লেস দেন জিরো তখন ছোট থেকে বড়ের মাঝখানে। আর এখানে যদি ইকুয়াল টু থাকে তুমিও ইকুয়াল টু মারবা। ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, ওকে ওকে ওকে, ঠিক আছে। আমরা তাইলে অসমতা শেষ। আমরা এই অধ্যায়ের একদম লাস্ট টাইপে চলে আসছি, সুপ্রিমাম এবং ইনফিমাম। তো চলো শুরু করা যাক। এই টপিকটা থেকে পরীক্ষায় সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন আসতে পারে, আবার এমসিকিউ তো আসবেই। দেখো, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা একই জিনিস। লঘিষ্ঠ মানেই ক্ষুদ্রতম, এটাকে বলে সুপ্রিমাম। সুপ্রিমাম প্রকাশ করা হয় এসইউপি দিয়ে, এসইউপি। দেখো সুপ্রিমাম, এটাকে সংক্ষেপে লিখে এসইউপি। তো ধরো একটা সেট, এই যে এস, এই সেটের সুপ্রিমাম মানে বাংলা কথায় হচ্ছে একদম সবচেয়ে বড় উপাদান যেটা। তুমি এমনি মনে রাখবা, সুপ্রিমাম মানে বড় উপাদানটা, বড় যে উপাদানটা। দেখো এই সেটের মধ্যে সবচেয়ে বড় উপাদানকে +3, এই যে +3, তাহলে এটাকে এইভাবে লেখা হয় সুপ্রিমাম অফ এস। যেহেতু এই সেটের নামটা হচ্ছে এস, সুপ্রিমাম অফ এস, এই এস সেটের সুপ্রিমাম হচ্ছে কত? +3, +3। কথা বুঝছো? এই যে দেখো, এই যে সুপ্রিমাম অফ এস। তাহলে কোনো একটা সেটের সবচেয়ে বড় উপাদান যেটা, সেটাকে বলে সুপ্রিমাম। বুঝতে পারছো? আর ইনফিমাম গরিষ্ঠ নিম্ন সীমা, গরিষ্ঠ মানে বৃহত্তম, বৃহত্তম নিম্ন সীমা। তো ইনফিমাম এটাকে প্রকাশ করা হয় আইএনএফ দিয়ে, আইএনএফ, ইনফিমাম। ইনফিমাম ধরো এই যে এস একটা উপাদান মানে সেট, এই সেটের সবচেয়ে ছোট যে উপাদানটা এটাকে বলে ইনফিমাম। ইনফিমাম সবচেয়ে ছোট উপাদান, দেখো এটাকে বলা হয় এভাবে, ইনফিমাম অফ এস। ইনফিমাম অফ এস কত? -1। দেখো বাংলা নাম দেখে একটু তুমি কনফিউশনে পড়ে যেতে পারো, টেনশনে কিছু নাই। দেখো বাংলা নামগুলো কিন্তু একটু উল্টা আসলে। দেখো সুপ্রিমাম, আমি বলতেছি যে সুপ্রিমাম মানে একটা সেটের সবচেয়ে বড় উপাদানটা, আবার নামের মধ্যে কিন্তু ক্ষুদ্রতম আছে। তো তোমরা বাংলা নাম দিয়ে না দেখা ইংলিশ নামটা ফলো করো, যে এটার মধ্যে আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। তুমি মনে রাখো যে একটা সেটের সবচেয়ে বড় উপাদানটা হচ্ছে সুপ্রিমাম, এবং সবচেয়ে ছোট উপাদান যেটা, ছোট উপাদানটা সেটা হচ্ছে ইনফিমাম। বোঝা গেছে? তো তুমি জাস্ট এমনি মনে রাখো যে সুপ্রিমাম, সুপ্রিমাম মানে হচ্ছে ঊর্ধ্বসীমা। তোমার এটা ক্ষুদ্রতম নাকি বৃহত্তম এটা মনে রাখার দরকার নাই। সুপ্রিমাম মানে ঊর্ধ্বসীমা, মানে সবচেয়ে বড় ভ্যালুটা, আর ইনফিমাম মানে নিম্ন সীমা, মানে সবচেয়ে ছোট ভ্যালুটা। জাস্ট বাংলা নাম একটু মনে রাখবা। দেখো বাংলা নামটা মনে রাখবা জাস্ট একটু, যে সুপ্রিমাম মানে ঊর্ধ্বসীমা, ইনফিমাম মানে নিম্ন সীমা। মানে পরীক্ষায় অ্যান্সার করার জন্য যতটুকু না জানলেই নয়, অতটুকু জানলেই হবে। এমসিকিউ অ্যান্সার করার জন্য তোমার ওই একদম বেসিক টেসিক ওই জিনিসপত্র যাওয়ার দরকার নাই। তাহলে ইনফিমাম দেখো, এই যে ইনফিমাম অফ এস কত? -1। ঠিক আছে, আচ্ছা ফাইন ফাইন ফাইন। এইবার দেখো আমরা এমসিকিউ সলভ করি। আমরা দেখো এমসিকিউ সলভ করি, খেয়াল করে দেখো কি বলছে। এই যে একটা সেট, এই সেটের সুপ্রিমাম, দেখো সুপ্রিমাম মানে সবচেয়ে বড় ভ্যালুটা। দেখো সবচেয়ে বড় ভ্যালু কোনটা? এই 1/3। দেখো 1/3, 1/9, 1/27। দেখো পরে তো খালি কমতেছে, সবচেয়ে বড় ভ্যালু দেখো 1/3, পরে বাকিগুলো তো সব কমতেছে। দেখো বাকিগুলা কিন্তু সব কি কমতেছে। তো সবচেয়ে বড় ভ্যালু কোনটা? সবচেয়ে বড় ভ্যালু হচ্ছে 1/3। দেখো সুপ্রিমাম মানে হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু, তো এখানে সবচেয়ে বড় ভ্যালু কিন্তু 1/3, বাকিগুলো আস্তে আস্তে কমতেছে। তারপর এখানে দেখো কি বলছে, ইনফিমাম। এই সেটের ইনফিমাম, দেখো ইনফিমাম মানে সবচেয়ে ছোট ভ্যালু, ইনফিমাম মানে সবচেয়ে ছোট ভ্যালু। এখন খেয়াল করে দেখো এই 1/2 এটা কিন্তু সবচেয়ে বড়, এই সেটের সবচেয়ে বড় উপাদান হচ্ছে 1/2। তো সুপ্রিমাম যদি চাইতো তাহলে 1/2 হইতো, চাইছে তো ইনফিমাম। এখন দেখো আস্তে আস্তে ভ্যালু কমতেছে, 1/2, 1/4, 1/6, 1/8, তারপরে কত 2, তো 1/2 করে বাড়তেছে, 2, 4, 6, 8, 1/10, 1/12, 1/14, এমনি যাইতে যাইতে লাস্টে ছোট হইতে হইতে কত 0 হয়ে যাবে না? তোমরা কি বুঝতেছো? দেখো প্রথম ভ্যালুটা সবচেয়ে বড় 1/2, তারপরে আস্তে আস্তে কমতে আসে কমতে আসে কমতে আসে কমতে আসে। তো সংখ্যাগুলো ধনাত্মক, ধনাত্মক সংখ্যা কমতে 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 ছোট হইতে 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 লাস্টে একদম 0-র কাছাকাছি হয়ে যাবে। তো এই সেটের সবচেয়ে ছোট উপাদান আসলে 0। কে কে বুঝছো বলো তো? ভাইয়া দেখো আস্তে আস্তে কমতেছেই, ধরো
0.5 থেকে শুরু হয়েছে, 1/2 মানে কত 0.5, তারপরে 0.25, তারপর 1/6, আরও কমতেছে। তো কমতে 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 লাস্টে কত 0 হয়ে যাবে না? কত হয়ে যাবে? 0। নেগেটিভ তো হবে না, কারণ সবগুলো তো ধনাত্মক সংখ্যা। দেখো তুমি 1/, দেখো 1/, ধরো বড় হচ্ছে, তুমি এবার চিন্তা করো, ধরো 1/, বড় হইতে হইতে লাস্টে 1/, ধরো অসীম হয়ে যাবে। দেখো 1/2, 1/4, নিচের সংখ্যাটা বাড়তি আছে, তো বাড়তে বাড়তে লাস্টে যদি 1/∞ হয়, 1/∞ মতো 0। কে বুঝছো? জাস্ট এইভাবে চিন্তা করো, এটা দিয়ে চিন্তা করলে আরো ইজি। উত্তর কত? 0। সামথিং বাই ইনফিনিটি মানে 0। এইবার দেখো এইটা সেম টাইপের প্রশ্ন। দেখো কি বলছে, নিম্ন সীমা। নিম্ন সীমা দেখো এটা উত্তর সেম। এই দেখো 1 থেকে শুরু, বড় 1 কিন্তু সবচেয়ে বড়, দেখো তারপরে কমতেছে। যদি সুপ্রিমাম বলতো তাহলে উত্তর হইতো 1। যেহেতু বলছে নিম্ন সীমা মানে ইনফিমাম, তাহলে কি, তাহলে কি চাইছে বলো? সবচাইতে ছোট ভ্যালুটা চাইছে। তো সবচেয়ে ছোট ভ্যালুটা কি? কমতে 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 লাস্টে গিয়ে দেখো বড় হচ্ছে না, দেখো 1/n, দেখো 1 প্রথমে 1, 1/2, 1/3, 1/4, বড় হইতেছে, তাহলে 1/, অসীম হয়ে যাবে। 1/, অসীম কে হয়ে যাবে 0। 1/, অসীম কে কত হয়ে যাবে? 0। কথা বুঝছো? কথা বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। তবে এটা দেখো কি বলছে, সুপ্রিমাম। ভালো মতো বোঝো কি বলছে, সুপ্রিমাম। 1/2, 1, 2/3, এই দেখো এখানে কিন্তু 1/2 সবচেয়ে ছোট, সুপ্রিমাম মানে কিন্তু সবচেয়ে বড়। 1/2 দেখাই পেলো না। এই প্রশ্নে যদি বলতো ইনফিমাম, তাহলে উত্তর হইতো 1/2, কারণ এখানে দেখো সবগুলো উপাদানের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 1/2, চাইছে তো বড়টা। তো দেখো এখানে কিন্তু ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, দেখো 2/3, 3/4, 4/5, ডট ডট ডট, দেখো লাস্টে গিয়ে কি উপরের সংখ্যাটা চেয়ে নিচেরটা একটা বেশি। দেখো উপরে 4 হলে নিচে 5। তো অনেক চিন্তা করো তো এরকম, লাস্টে গিয়ে চিন্তা করো এরকম হবে যে ধরো 999, নিচে 1000, দেখো উপরেটা চেয়ে নিচেটা 1 বড়। তো এবার চাইতে ভ্যালুটা কি আস্তে আস্তে 1-এর কাছাকাছি যেতে থাকবে না? দেখো দেখো 0.999, যদি এটা আস্তে আস্তে ক্রমাগত বাড়তেই থাকে ভ্যালুটা, দেখো আস্তে 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 কিন্তু বড় হচ্ছে। সবচেয়ে ছোট ভ্যালুটা 1/2, তারপরে ভ্যালুগুলো আস্তে আস্তে বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বড় হইতে 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 লাস্টে ধরো যে এরকম, তারপরে ধরো 9999, লাস্টে ধরো 10,000, সেটা আরও কি 1-এর কাছাকাছি। তো লাস্টে গিয়ে কি হয়ে যাবে, সবচেয়ে বড় ভ্যালুটা 1-এর কাছাকাছি হয়ে যাবে। তোমরা কি কথা বুঝতেছো? খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস, কিন্তু খুবই সহজ জিনিস ভাইয়া। তারপরে এই যে এখানে বলছে নিম্ন সীমা, গরিষ্ঠ নিম্ন সীমা। দেখো গরিষ্ঠ নিম্ন সীমা মানে কি, ইনফিমাম, সবচেয়ে ছোট ভ্যালুটা ইনফিমাম। ইনফিমাম কি নাম দিছে? এস, ইনফিমাম এস। দেখো এরকম তোমরা 9-10-এ পড়ছিলা, 9-10-এ মনে আছে? আগে এখান থেকে এক্স বের করতে হবে। দেখো এক্স এমন এমন কতগুলো বাস্তব সংখ্যা, দেখো এক্স বিলংস টু জেড, ভাই এগুলো 9-10-এ ছিল। 9-10-এ ছিল ওই যে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি, মনে আছে? দেখো এখান থেকে তালিকা পদ্ধতি বানাও তো, কোন কোন সংখ্যাকে স্কোয়ার করলে 8 থেকে বড় হয়, 27 থেকে ছোট হয়? 2কে প্লাস মাইনাস 2কে করলে 4, প্লাস মাইনাস 3কে করলে প্লাস মাইনাস 3। বাস্তব সংখ্যা যেহেতু তাহলে প্লাস মাইনাস সহ নিতে হবে, কারণ মানে সরি পূর্ণ সংখ্যা যেহেতু, পূর্ণ সংখ্যার মধ্যে দেখো জেড ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। দেখো প্লাস মাইনাস 3কে স্কোয়ার করলে 9, 8 থেকে বড় 27 থেকে ছোট, প্লাস মাইনাস 4 16, প্লাস মাইনাস 5 25, এটাও ঠিক আছে। প্লাস মাইনাস 6 নেওয়া যাবে না, 36 হয়ে যাবে। 36 মানে 27 থেকে বড় হয়ে যাবে। তাহলে সেট গঠন পদ্ধতি কি দেখো, -5 সাথে লিখো সবচেয়ে ছোট কে। আচ্ছা বলো তো এগুলোর মধ্যে সব ছোট কে? -5 না ভাই? তালিকা পদ্ধতি বানানোর দরকার কি? দেখো তুমি জাস্ট মনে মনে চিন্তা করো, স্কোয়ার করলে 8 থেকে বড় হবে, 27 থেকে ছোট হবে, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, 9 16 25, আর থেকেও নাই। তো এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট উপাদান -5, সবচেয়ে ছোট কে? -5। তুমি যদি তালিকা পদ্ধতি করো এবার লিখতে হবে -5, -4, -3, তারপরে 3 4 5। তো সবচেয়ে দাঁড়াও লেখা দিই, -5, -4, -3, তারপরে 3 4 5। দেখো সবচেয়ে ছোট উপাদান কি? এই সাইডে সবচেয়ে ছোট উপাদান -5। তো ইনফিমাম -5। যদি বলতো সুপ্রিমাম তাহলে হয়তো +5। বুঝছো? কথা বুঝছো? এটা হাউস ওয়াইফ, এটা করে দিব না। আগে 1 বিয়োগ করে নিবা, আগে 1, এই দাঁড়াও এখানে দেখো, এখানে তো n বলছে, n। আচ্ছা করে দিই। দেখো এটা কিন্তু বাস্তব সংখ্যা বলছে না, মানে সরি জেড বলে নাই, পূর্ণ সংখ্যা বলে নাই, শুধু স্বাভাবিক সংখ্যা বলছে। দেখো n কিন্তু স্বাভাবিক সংখ্যা, এবার কিন্তু প্লাস মাইনাস নেওয়া যাবে না, শুধু প্লাস। এই কথা বুঝতেছো? অনেকে ভুল করে ফেলবে কিন্তু। দেখো জেড মানে পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যার সেট জেড, তখন প্লাস মাইনাস সহ নিতে হবে। কিন্তু স্বাভাবিক সংখ্যা বলে কিন্তু শুধু প্লাস। দেখো আগে দেখো 1 বিয়োগ করো তো, 1 বিয়োগ করলে এখানে 4, লেজর ইকুয়াল x স্কোয়ার, লেজর ইকুয়াল 81। দেখো এখানে যেহেতু ইকুয়াল টু সহ আছে, তাইলে এখানে 2 থেকে শুরু করে 9 পর্যন্ত সবগুলো নিতে হবে। দেখো জাস্ট এমনি লিখে ফেললাম, মানে 2 থেকে 9 পর্যন্ত তালিকা পদ্ধতিতে লিখলে হবে 2 3 4 5 6 7 8 9। দেখো যেহেতু ইকুয়াল টু চিহ্ন আছে, তাহলে 2 থেকে 9 পর্যন্ত, তাহলে সুপ্রিমাম কোনটা? 9। সুপ্রিমাম তো সবচেয়ে বড় ভ্যালুটা, সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে সুপ্রিমাম। যদি ইনফিমাম বলতো তাহলে হয়তো 2। বুঝছো কথা? কথা বুঝছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে এবার এটা দেখো কি বলছে, এইবার এটা দেখো কি বলছে,
বাস্তব সংখ্যার উপসেট। আচ্ছা, এটা সমাধান করবা ঊর্ধ্বসীমা। দেখো এটা সমাধান করলে তো খুবই সহজ ভাইয়া। তোমাকে বলছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। ঊর্ধ্বসীমা মানে কি? লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে সুপ্রিমাম। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে কি? সুপ্রিমাম। সুপ্রিমাম অফ এস। এস দেখো কি চাইছে, এটাকে জাস্ট সমাধান করো। তুমি সমাধান করো, সমাধান করে এক্স বের করো। কি হবে? এটা হবে 15 একে 15, মিডল ফ্যাক্টর করো 5x স্কয়ার, 5x স্কয়ার মাইনাস, এটা ক্যালকুলেটর করে ফেলো, মাইনাস 15 একে 15 মাইনাস 15x মাইনাস এক্স প্লাস 3 লেস অর ইকুয়াল 0। তাহলে 5x কমন গেলে 5x মাইনাস 5 এক্স মাইনাস সরি এক্স মাইনাস 3 মাইনাস 1 কমন গেলে x মাইনাস 3 লেস অর ইকুয়াল 0। এক্স মাইনাস 3 5x মাইনাস 1 লেজর ইকুয়াল 0। তো লেজর ইকুয়াল 0 হলে খেয়াল করে দেখো একবার এটাকে মনে আছে লেস দেন হলে কি হয়? এক্স এর দুটো মান বাইর করো, একটা হচ্ছে 3 আর এখানে হবে 1/5, 1/5, একটা 3 একটা 1/5, একটা 3 একটা 1/5। তাহলে যেহেতু লেস দেন আছে তাহলে এক্স এর মানটা হবে ছোট থেকে বড়, ছোট থেকে বড় এর মাঝখানে 1/5 থেকে লেজর ইকুয়াল এক্স লেজর ইকুয়াল 3। মনে আছে? একটু আগেই দেখাইছি। এই যে যেহেতু লেস দেন আছে তাহলে ছোট থেকে বড় এর মাঝখানে, ছোট হচ্ছে 1/5, বড় হচ্ছে 3, তাহলে ছোট থেকে বড় এর মাঝখানে। তাহলে চাইছি কি? সুপ্রিমাম। সুপ্রিমাম হচ্ছে বড়টা, সুপ্রিমাম হচ্ছে বড়টাই। তোমরা কি বুঝতেছো নাকি খুঁজতেছো? সুপ্রিমাম হচ্ছে বড়টা। যদি ইনফিমাম বলতো, ইনফিমাম ইনফিমাম, তাহলে হয়তো ছোটটা। বুঝতে পেরেছো? ফাইন ফাইন ফাইন। এই ম্যাথটা দেখো হুবহু একই টাইপ, জাস্ট মিডল ফ্যাক্টরটা করে নিতে হবে ভাইয়া। একটু খেয়াল করে দেখো, একটু মেকআপ করা ভাইয়া। এখানে কিন্তু দেখো এই যে এক্স স্কোয়ারটা, এক্স স্কোয়ারের সামনে মাইনাস আছে, তো একটু সাজাই এলেও ভাইয়া মিডিল ফ্যাক্টর করতে পারবে না? দেখো আমি একটু সাজাই দিই। দেখো এই যে দেখো এক্স, দেখো মাইনাস এক্স স্কোয়ারটাকে আগে আনো, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6 গ্রেটার দেন 0। তো এখানে বের করতে বলছে সুপ্রিমাম, সুপ্রিমাম অফ এস। তো আগে এখানে মিডিল ফ্যাক্টর করতে হবে। তো ভাইয়া মিডিল ফ্যাক্টর করার ক্ষেত্রে এক্স স্কোয়ারের সামনে চিহ্নটাকে আমরা অলওয়েজ পজিটিভ বানাই নেই না? একটু মেকআপ করে নিবা। এটা মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে প্লাস, এটা মাইনাস আর গ্রেটার দেন চিহ্নটা হয়ে যাবে লেস দেন। এইবার মিডিল ফ্যাক্টর করে বাকিটা হাউস হয়। বাকিটা পারবা না ভাইয়া? আগের ম্যাথটার মতোই দেখো, আগের ম্যাথটার মতোই হুবহু, খালি ঝামেলা হচ্ছে এখানে এই এক্স স্কোয়ারের সামনে নেগেটিভ আছে। তো মিডল ফ্যাক্টর করার আগে এক্স স্কোয়ারের চিহ্নটা পজিটিভ বানিয়ে নিবা, আর মাইনাস দিয়ে গুণ করার ফলে অসমতার চিহ্নটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কথা বুঝছো? অবশ্যই বুঝছো। ফাইন। এবার এই ম্যাথটা দেখো কি সুন্দর একটা ম্যাথ। তোমাকে বলছে s ইকুয়াল টু 1/n, যেখানে n বিলংস টু স্বাভাবিক সংখ্যা। দেখো n যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাহলে s এর উপাদানগুলো কি হইতে পারে বলো? প্রথমটা হবে 1 কে n এর মান 1 দিয়ে ভাগ, প্রথম স্বাভাবিক সংখ্যাটা হচ্ছে 1, তারপরে 1/2, তারপরে স্বাভাবিক সংখ্যা 3, তারপরে 4, এভাবে ডট 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 চলতে থাকবে। লাস্ট পর্যন্ত কি ধরো 1/, আমি লাস্টে পথে লিখে দিই 1 2 3 4 5 6, বাড়তে 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 যে কোনো পজিটিভ অসীম সংখ্যা। কে কে বুঝছো? অসীম, অসীম, পজিটিভ অসীম। দেখো 1/n, যেখানে n এর মান যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাহলে 1/1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6 ডট 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 লাস্টে কি 1/infinity। তো 1/infinity মানে কত বলো? 1/infinity মানে কত? 1/infinity মানে 0। দেখো তোমার কাছে চাইছে কি? তোমার কাছে চাইছে গরিষ্ঠ নিম্ন সীমা মানে ইনফিমাম, গরিষ্ঠ নিম্ন সীমা মানে ইনফিমাম এবং লঘিষ্ঠ ঊর্ধ্ব সীমা মানে সুপ্রিমাম। তোমার কাছে চাইছে ইনফিমাম এবং সুপ্রিমাম। দেখো ইনফিমাম, ইনফিমাম হচ্ছে সবচেয়ে ছোট উপাদানটা, তাহলে এই সেটের সবচেয়ে ছোট উপাদান দেখো লাস্টে গিয়ে 0, আর সবচেয়ে বড় উপাদান শুরুরটা দেখো 1। দেখো এই যে প্রথম উপাদানটা কত? 1/1 মানে কত? 1। তাহলে সবচেয়ে বড় উপাদান খেয়াল করে দেখো, সবচেয়ে বড় উপাদান হচ্ছে 1 আর সবচেয়ে ছোট উপাদান হচ্ছে 1/infinity মানে 0। কে কে বুঝছো? সবচেয়ে বড় উপাদান 1 আর সবচেয়ে ছোট উপাদান 0, তাহলে 0 1। এই যে দেখো, তোমরা কি বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? খুবই সহজ। এইবার নতুন আরেকটা জিনিস দেখবো, একটু খেয়াল করে দেখো ভাইয়া। এই যে আমরা পড়তেছি ইংরেজি নামগুলা, সুপ্রিমাম, দেখো সুপ্রিমাম আর এটা হচ্ছে ইনফিমাম। তো মনে রাখার সুবিধার্থে আমি তোমাদেরকে বলছিলাম যে সুপ্রিমাম মানে ঊর্ধ্বসীমা আর ইনফিমাম মানে নিম্নসীমা, কিন্তু আসলে কিন্তু পুরা নাম কিন্তু ঊর্ধ্বসীমা নিম্নসীমা না। খেয়াল করে দেখো, সুপ্রিমামের পুরো নাম হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, একই কথা কিন্তু। এই লঘিষ্ঠ মানে ক্ষুদ্রতম, আর ইনফিমাম মানে হচ্ছে নিম্নসীমা, বাট পুরা নাম কিন্তু বৃহত্তম নিম্নসীমা বা গরিষ্ঠ নিম্নসীমা। আমি মনে রাখার সুবিধার্থে তোমাদেরকে এমনি বলছিলাম যে সুপ্রিমাম মানে হচ্ছে বড় মানটা, সুপ্রিম, সুপ্রিম মানে বড়, সবচেয়ে বড়, আর ইনফিমাম মানে একটা সেটের সবচেয়ে বড় উপাদানটাই তার সুপ্রিমাম আর সবচেয়ে ছোট উপাদানটাই তার ইনফিমাম। অতিরিক্ত মনে আছে, অতিরিক্ত মনে আছে, রাইট। এইবার একটু কনফিউশন পরীক্ষা হইতে পারে, তুমি যাতে কনফিউশনে না পড়ো এটা আমি এখন বুঝাই দেবো। ওয়েট দেখো, এবার খেয়াল করে দেখো এই যে এমসিকিউটা, এটাতে কনফিউশন হবে না। দেখো তোমাকে কি বলছে, দেখো এটা এক চলক সম্বলিত, কথা সত্য। পরম মান চিহ্নের সাথে প্রকাশ করলে মডুলাস অফ x লেস দেন 2, কথা সত্য। দেখেই তো বোঝাচ্ছে। লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, দেখো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা মানে কি? সুপ্রিমাম। এটা কি হবে বলো? 3 হবে? না, হবে না। দেখো লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা,
মানে সুপ্রিমাম। তো সুপ্রিমামটা কত? সবচেয়ে বড় ভ্যালুটা 2, তাহলে সুপ্রিমাম হয় 2, তো এখানে বলছে 3, এটা হবে না, তাহলে 1 ও 2 সঠিক। সঠিক উত্তর হবে 1 ও 2, কারণ 3 সঠিক না, 3 ভুল। কথা বুঝছো? আচ্ছা, তো এইটা হাউস ওয়াইফ, এটা তোমরা পারবা, আমি উত্তর লিখে দিব, উত্তর লিখে দিবা, পারবা। আজকে ক্লাসে যা পড়াইছি এটাতে তোমরা পারবা, উত্তর লিখে দিব। এইবার লাস্ট, এই যে 60 নাম্বার, এটা আজকে ক্লাসের লাস্ট এমসিকিউ, আজকে ক্লাসের লাস্ট এমসিকিউ। এখানে অনেকে একটু কনফিউজ হতে পারে, দাঁড়াও, এই যে এই ব্যবধিটা -2 থেকে 3, এখানে পূর্ণ সংখ্যা আছে 6টি, এটা এটা হ্যাঁ সঠিক, -2 -1 0 1 2 3 6টা, হ্যাঁ সঠিক। তবে এটাও সঠিক হবে, এটা চেক করে নিও তোমরা, জাস্ট এটাকে আগে 2 দিয়ে গুণ করে নাও, আগে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ করো, দেখবা মিলে গেছে। এখন এই যে এইটা দেখো ঊর্ধ্বসীমা, এটা অনেকে কনফিউজ হবে, ভাইয়া বলো ঊর্ধ্বসীমা মানে কি সুপ্রিমাম, বলো তো? হ্যাঁ দেখো, সুপ্রিমাম মানে ছিল ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, আর ইনফিমাম মানে ছিল বৃহত্তম নিম্নসীমা। তো প্রশ্নে যদি শুধু ঊর্ধ্বসীমা বলে সেটা কিন্তু সুপ্রিমাম না, যদি শুধু নিম্নসীমা বলে সেটা কিন্তু ইনফিমাম না। ভালো মতো বুঝছো, ঊর্ধ্বসীমা মানে হচ্ছে সুপ্রিমাম কিংবা তার চাইতে বড় যে কোনো সংখ্যায় ঊর্ধ্বসীমা। বলো বড়র কোনো শেষ আছে? ঊর্ধ্বসীমা মানে বড়, ভালো মতো বুঝছো। সুপ্রিমাম দেখো, তোমাকে যদি আমি বলি এখানে সুপ্রিমাম কত, দেখো সুপ্রিমাম হচ্ছে 3, দেখো সুপ্রিমাম, সুপ্রিমাম হচ্ছে 3, আর ইনফিমাম, এখানে ইনফিমাম কত? -2, ওয়েট, ইনফিমাম কত? -2। তো দেখো এই যে সুপ্রিমাম, সুপ্রিমাম কিংবা তার চেয়ে বড় যে কোনো সংখ্যাকেই ঊর্ধ্বসীমা বলা যায়, বুঝছো? ঊর্ধ্বসীমার কোনো শেষ নাই, ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে যে ছোট তাকে বলে সুপ্রিমাম, এই জন্য তার নাম হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, বুঝছো? ধরো 3 3 4 5 6 7 8 9 10, এই 3-এর চেয়ে বড় সকল সংখ্যায় ঊর্ধ্বসীমা, কিন্তু এই ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 3, এই জন্য এটার নাম হচ্ছে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, বুঝছো? না বুঝলেও সমস্যা নাই, খালি একটু মনে রাখো যে সুপ্রিমামের চেয়ে বড় সকল সংখ্যায় ঊর্ধ্বসীমা, আর ইনফিমামের চেয়ে ছোট সকল সংখ্যায় নিম্নসীমা। তো প্রশ্নে যদি বলে শুধু ঊর্ধ্বসীমা, বলো এই 15 কি 3-এর চেয়ে বড় না? অবশ্যই বড়, তাহলে অবশ্যই এটা কি ঊর্ধ্বসীমা। কে কে বুঝছো? শুধু ঊর্ধ্বসীমা মানে হচ্ছে সুপ্রিমাম, সুপ্রিমাম নিজেও কিন্তু একটা ঊর্ধ্বসীমা, আর তার চেয়ে বড় সকল সংখ্যায় ঊর্ধ্বসীমা। ইনফিমাম সে মানে কি? নিম্নসীমা, মানে ইনফিমাম মানে হচ্ছে বৃহত্তম নিম্নসীমা, আর তার চেয়ে বড় সকল সংখ্যায় নিম্নসীমা। যেমন তোমাকে যদি বলা হয় যে এই 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 ব্যবধিতে -2 এর সাথে যে কোনো ছোট সংখ্যা, ধরো -3, এটা কি নিম্নসীমা? সঠিক, হ্যাঁ নিম্নসীমা। এই -2 এর সাথে ছোট যে কোনো সংখ্যা, -5 -7 -10, সকল সংখ্যা নিম্নসীমা। কথা বুঝছো? তো জাস্ট লাস্টে এই জিনিসটা মনে রাখবা, সুপ্রিমামের সাথে বড় সকল সংখ্যাকে ঊর্ধ্বসীমা বলা যায়, বা সমান হইলেও হবে, কিন্তু সুপ্রিমাম নিজেও কিন্তু ঊর্ধ্বসীমা, বা তার চেয়ে বড় সকল সংখ্যায় ঊর্ধ্বসীমা। ইনফিমাম তার সমান কিংবা তার চেয়ে ছোট সকল সংখ্যায় নিম্নসীমা, বুঝছো? তো এই কনফিউশনটাতে না পড়ো, দেখো বোর্ডে কিন্তু আসছিল একবার, ভাইয়া পরীক্ষায় যদি শুধু ঊর্ধ্বসীমা বলে তাইলে সুপ্রিমাম কিংবা তার চেয়ে বড় যে কোনো সংখ্যায় ঊর্ধ্বসীমা, সঠিক। 3-এর চেয়ে 15 বড়, তাহলে সঠিক। আবার নিম্নসীমার ক্ষেত্রে ইনফিমাম কিংবা তার চেয়ে ছোট যে কোনো সংখ্যায় নিম্নসীমা, শেষ। বুঝছো ব্যাপার? ওকে, তো এইটাতে আর কনফিউজ হবে না, আশা করি বুঝতে পেরেছো। যেমন আরেকটা জিনিস যদি বলে দিই, তাও যদি কারোর মধ্যে কনফিউশন থাকে, দেখো ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা মানে হচ্ছে ধরো এই যে একটা সেট, সেটের সবচেয়ে বড় যে উপাদান এবং তার চেয়ে বড় সকল সংখ্যা, সবাই ঊর্ধ্বসীমা। তো সকল সংখ্যা, সকল বড় সংখ্যায় যদি ঊর্ধ্বসীমা হয়, তাদের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 3, এই জন্য এটাকে বলে সুপ্রিমাম, মানে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। মানে ঊর্ধ্বসীমার মধ্যে তো সবাই আছে, সবচেয়ে বড় সংখ্যা যত আছে তাদের মধ্যে 3 হচ্ছে সবচেয়ে ছোট, এই জন্য বলে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা। আর নিম্নসীমা, ধরো এই সাইডে সবচেয়ে ছোট উপাদান -1 এবং তার চেয়ে ছোট সকল সংখ্যা নিম্নসীমা। তো এই সকল ছোট সংখ্যার মধ্যে এই -1টা সবচেয়ে বড়, এই জন্য বলে বৃহত্তম নিম্নসীমা। বুঝছো? কনফিউশনের কোনো কারণ নাই, জাস্ট এটুক ফাইনাল এটুক বলে দিই। একটা সেটে সবচেয়ে বড় উপাদানটা সুপ্রিমাম, সবচেয়ে ছোট উপাদানটা ইনফিমাম, সবচেয়ে বড় উপাদানটার চাইতে বড় যে কোনো সংখ্যা ঊর্ধ্বসীমা, সবচেয়ে ছোট উপাদানটা চাইতে সবচেয়ে ছোট উপাদানের চাইতে ছোট যে কোনো সংখ্যাই নিম্নসীমা। বুঝছো? শেষ। ওকে, তো এই ছিল আমাদের আজকের বাস্তব সংখ্যা ওয়ান শট এমসিকিউ ক্লাস। মোট 60টা এমসিকিউ পড়াইছি, এই 60টা এমসিকিউ একদম বেসিক সহ পড়াই দিছি। যারা যারা এই ক্লাসটা করছো তোমার কলেজের পরীক্ষায় কিংবা এইচএসসি পরীক্ষায় কিংবা ভার্সিটি ভর্তি পরীক্ষা দেও, এর বাইরে কোনো এমসিকিউ আসার সম্ভাবনা টেন্ডস টু 0, এর বাইরে আসবে না বললেই চলে। তো যারা যারা ক্লাসটা করছো সবাই আমাকে কমেন্টে বলে যাবা সবাই সবগুলো টাইপ বুঝতে পারছো কিনা। যদি বুঝে থাকো কংগ্রেচুলেশনস, পরবর্তী কোনো ওয়ান শট এমসিকিউ ক্লাসে দেখা হবে। আর যে ম্যাথগুলো হাউস ওয়াইফ দিছি অবশ্যই নিজেরা করবা এবং করার পরে লেকচার স্লাইডের সাথে মিলাই দিবা উত্তরগুলো ঠিক আছে কিনা। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।